ড্রামার শুরুতে বঙ্গন নামের এই ছেলেটিকে দেখানো হয়। সে একটি ইন্টারভিউতে তার জীবনের সব সাফল্য নিয়ে কথা বলছিল। সে সেখানে জানায় যে সে তার সবচেয়ে কম বয়সেই প্রেসিডেন্টকে তার রান্না করা খাবার খাইয়েছে, আর সেই প্রেসিডেন্ট তার খাবার খেয়ে সব থেকে বেশি প্রশংসাও করেছে। আর এই কথা সে সবার সামনে গর্বের সাথে বলছিল। রান্নায় সহজাত প্রতিভার পাশাপাশি বঙ্গন ছিল 1 নম্বরের প্লে বয়। তার চারপাশে সবসময় সুন্দরী মেয়েদের আনাগোনা থাকতো। সেদিন দূতাবাসে তার সাথে দেখা করতে প্রতিনিধিদের একটি দল আসে। তারা চাইছিল যে বঙ্গন যেন একজন বিশেষ অতিথির জন্য খাবার তৈরি করে, তবে তাদের শর্ত ছিল অত্যন্ত কঠোর। অতিথি মাছ খেতে খুবই পছন্দ করে, কিন্তু সে মাছের কাঁটা একদমই সহ্য করতে পারে না। খাবারের জন্য একটি কাঁটাও না থাকে। যদি খাবারে কাঁটা পাওয়া যায় তবে সেদিনই তার জীবনের শেষ দিন হবে। নিজের দক্ষতার উপর আত্মবিশ্বাসী বঙ্গন অতিথির জন্য সবচেয়ে দামি মাছটি বেছে নেয়। তার কাছে রান্না মানেই ছিল আনন্দ, আর প্রতিটি কাঁটা বাছাই করা যেন তার বাম হাতের খেল ছিল। খাবার প্রস্তুত হলে সার্ভাররা তা অতিথিদের সামনে নিয়ে যায়। সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছিল। প্রেসিডেন্টের রিয়েকশন লক্ষ্য করার সময় সে ধীর স্থিরভাবে বঙ্গনের তৈরি খাবার চেখে দেখে, আর সে স্বাদে অত্যন্ত সন্তুষ্ট হয়। কিন্তু হঠাৎ প্রেসিডেন্টের চেহারার অভিব্যক্তি বদলে যায়। সে তার মুখ থেকে একটি মাছ ধরার বড়শি বের করে। তার পেছনে থাকা সেক্রেটারি তখন এক শয়তানি হাসি হাসছিল। সাথে সাথে তার স্টাফরা বঙ্গনকে খুঁজতে ছুটে যায়। হইচই শুনে বঙ্গন শান্ত থাকে, কারণ সে ভেবেছিল যে প্রেসিডেন্ট হয়তো তাকে ধন্যবাদ জানাতে চাইছে, কারণ তার রান্না করা খাবার এতটাই সুস্বাদু লেগেছে তার কাছে। কিন্তু এই একটি ঘটনা তার কেরিয়ারকে চিরতরে শেষ করে দেয়। বঙ্গন জানতই না যে এটি আসলে তার সহকারী শেফের সাজানো ফাঁদ ছিল। সেই সহকারী শেফ প্রেসিডেন্টের সেক্রেটারির সাথে হাত মিলিয়ে বঙ্গনের কেরিয়ার শেষ করে দেওয়ার জন্যই ষড়যন্ত্র করেছে। আর তারাই ইচ্ছে করে প্রেসিডেন্টের খাবারের মধ্যে মাছ ধরার বড়শিটি রেখেছিল। রান্নাঘর থেকে বহিষ্কৃত হওয়ার পর বঙ্গন বিষণ্ণ হয়ে তার নিজের বাসায় লুকিয়ে থাকে। হঠাৎ 2 পুলিশ তাকে ধরতে তার বাড়িতে হাজির হয়। তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য স্টেশনে নিয়ে যেতে চাইছিল। বিরক্ত হয়ে বঙ্গন তাদের বলে যে আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। ঘটনাটি মাছ ধরার বড়শির কারণে ঘটেছে, সেখানে কোনো কাঁটা ছিল না। পুলিশ তার কথা না শুনে জোর করে দরজা খোলার চেষ্টা করে। বঙ্গন বারান্দায় ছুটে যায়। এদিকে পুলিশ দরজা ভাঙার চেষ্টায় থাকে। পরিস্থিতি যেন খারাপ না হয় সেজন্য বঙ্গন পাশের বারান্দায় ওঠার চেষ্টা করে, কিন্তু হঠাৎ একটি পাখি তার হাতের উপর টয়লেট করে দেয়। বিপদের সময় আরেক বিপদ এসে হাজির হয়। তখন সে এতে ভারসাম্য হারিয়ে ফেলে, আর পুলিশ তাকে ধরার চেষ্টা করলো তাতে অনেক দেরি হয়ে যায়। বঙ্গন উপর থেকে নিচের সুইমিং পুলে পড়ে যায়। সেখানে পড়া মাত্রই ফ্লোরে তার মাথায় প্রচন্ড আঘাত খায়, কিন্তু তখন সে খেয়াল করে যে সে যেন আরো গভীরে যাচ্ছে। সে সুইমিং পুল থেকে যেন সমুদ্রে চলে এসেছে। তখন এক সুন্দরী মেয়ে সাঁতার কাটতে কাটতে তার একদম কাছে চলে আসে, আর সে বঙ্গনকে কিস করে। এরপর যখন সে তার চোখ খোলে তার চারপাশের সবকিছু যেন বদলে যায়। সে তো সবকিছু দেখে আতঙ্কিত হয়ে পড়ে আর ভাবতে থাকে যে আমি কোথায় চলে এসেছি। সে চারদিকে তাকাতে থাকে। বাইরে অনেক মানুষকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে বঙ্গন নিজের শরীর পরীক্ষা করে আর বুঝতে পারে যে তার পেশিবহুল শরীর আর এখন নেই। সে এতে ভয় পেয়ে যায় আর নিজের পুরো শরীর দেখতে থাকে। কিছু একটা অদ্ভুত ফিল করছিল সে। আয়নার সামনে গিয়ে সে দেখে যে সে আসলে এখন একটা মেয়ে হয়ে গেছে। বঙ্গন এসব দেখে হাসতে থাকে। সে মনে করছিল যে হয়তো সে স্বপ্ন দেখছে। হঠাৎ তার মনে পড়ে যে এই মেয়েটিকে তো সে আগে কোথাও দেখেছিল। তখন তার মনে পড়ে যায় যে পানিতে পড়ে যাওয়ার সময় এই মেয়েটি তাকে কিস করেছিল। হঠাৎ এক মেয়ের কণ্ঠস্বর শুনে সে চমকে ওঠে। এটি ছিল সেই দাসী যে ছোটবেলা থেকেই তার সেবা যত্ন করত। বঙ্গন এতে স্তব্ধ হয়ে যায়। বঙ্গের কাছে এটা খুব অদ্ভুত লাগে। দাসী তাকে নিজের কোলে শুয়ে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। ওষুধ খুব তিতকুটে হয়। বং সেটা থু করে ফেলে দেয়। এরপর বং বাহিরে বেরিয়ে আসে, আর সব দাসীরা তাকে দেখে মাথা নত করে সালাম জানায়। এটা দেখে তো বং আরো অবাক হয়ে যায়। সে দৌড়ে প্রাসাদ থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দাসীরা পেছন থেকে চিৎকার করে তাকে বলতে থাকে মহারানী থামুন। কিন্তু বং কারো কথা না শুনে বাইরে চলে আসে। বাইরে এসে সে দেখে সে সত্যি এক রাজপ্রাসাদে চলে এসেছে। সে সবকিছু দেখে প্রচন্ড রকমের অবাক হয়ে যায়। তখনই তার নজর পড়ে তার প্রাইভেট পার্সের দিকে। সে যখন দেখে যে সেটা উধাও, এতে সে প্রচন্ড রাগে চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে তোমরা আমার সাথে কি করেছো, আমাকে তোমরা কি বানিয়ে দিয়েছো। বং মনে করতে থাকে যে এরা হয়তো তাকে কিডন্যাপ করে তার প্রাইভেট পার্টসটা কেটে ফেলেছে। তার দাসীরা তাকে কোনোভাবে বোঝাতে পারছিল না যে সে তাদের মহারানী হয়। তারা যতই তাকে বোঝাতে চাচ্ছিল বং ততই তাদের উপর রেগে যাচ্ছিল। তখনই রাজবৈদ্য এসে তাকে পরীক্ষা করতে চায়, কিন্তু বং তাকে দূরে সরিয়ে দেয়। সে মনে মনে ভাবতে থাকে আমি কি টাইম ট্রাভেল করে ফেলেছি নাকি। এই চিন্তাটা তাকে খুব ভাবিয়ে তোলে। সে ভাবে যে এখন আমার কি হবে। এরপর রুমে যখন রাজবৈদ্য তাকে পরীক্ষা করছিল সে বংয়ের নাম, বয়স আর তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চায়। বং তখন তার নিজের আসল পরিচয় বলে, অর্থাৎ বং হিসেবে সে তার নিজের সম্পর্কে বলতে থাকে। বং তো জানে না যে সে এখন কার শরীরে আছে বা এই মেয়েটার নাম কি।
বৈদ্য সবার সামনে তখন বলে যে রানী সোয়ং তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তার কথা শুনে বং এবার নিশ্চিত হয় যে আমি টাইম ট্রাভেল করে হয়তো এই মেয়েটার শরীরে ঢুকে পড়েছি, এখন আমি ফিরে যাব কি করে। এরপর বং তার দাসী ইয়নের কাছে জানতে চায় আমার আসলে কি হয়েছিল। ইয়ন জানায় যে আপনাকে পুকুরে ডুবে যাওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল। সে আরো বলে যে আপনি একদিন আর এক রাত অজ্ঞান ছিলেন। এটা শুনে বং ভাবতে থাকে যে সেই মেয়েটার আমি তো একসাথেই পানিতে পড়েছিলাম, মনে হচ্ছে সেই কারণেই আমাদের শরীর অদল বদল হয়ে গেছে। এরপর শিয়নকে বলে আমাকে এই পুকুরটার কাছে নিয়ে চলো। বং মানে এখনকার সোয়ং সব দাসীদের সাথে নিয়ে পুকুরের দিকে যায়। সে বলে আমি একা পুকুরটা দেখব, তোমরা সবাই এখানে অপেক্ষা করো। কিন্তু দাসীরা তার কথা না শুনেই তার সাথে চলে যায়। কিছু দূর যাওয়ার পর কোটলেরি জয় বলে পুকুরটা ওই পাথরের পেছনেই আছে। তার কথা শোনা মাত্রই বং সাথে সাথে পুকুরে ঝাঁপ দেয় আর বলে চলো এবার নিজের জগতে ফিরে যাওয়া যাক। কিন্তু সে পুকুরে ঝাঁপ দিয়ে দেখে যে সেখানে কোনো পানি নেই, শুধু কাদা আছে। এটা দেখে সে তো প্রচন্ড রকমের রেগে যায়। সে কোটলেরি জয়কে জিজ্ঞেস করে এসব কি, পুকুরে পানি নেই কেন? কোটলেরি জয় জানায় যে আপনার অ্যাক্সিডেন্টের পর গ্র্যান্ড কুইন এই পুকুরটা বন্ধ করে দিয়েছে, আর এতে পুকুরের পানি শুকিয়ে গেছে। কথা বলার সময় বং জানতে পারে যে এখন সে যে শরীরে আছে সে একজন রানী, যার নাম সোয়ং, আর সে রাজা চিউলের সাথে বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে বং তো আরো অনেক বেশি ঘাবড়ে যায়। সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। সে কি একটা ছেলে হয়ে অন্য আরেকটা ছেলেকে বিয়ে করবে, নাকি শরীরটা কোনোভাবে ছেড়ে সে নিজের জগতে পালাবে। তার মাথা যেন পুরো পাগলের মতো লাগছিল। সে তখনই দাসীদের হুকুম দেয় পুকুরের জন্য পানি ভরা হয়, কিন্তু তারা তাকে সাফ জানিয়ে দেয় যে এটা গ্র্যান্ড কুইনের আদেশ, আর আমরা তার অবাধ্য কোনোভাবেই হতে পারবো না। তাদের এই কথা শুনে বংয়ের মনটা প্রচন্ড খারাপ হয়ে যায়। অন্যদিকে রাজা চিউলকে দেখানো হয় সে একটা অ্যাডাল্ট বই পড়ছিল। তাকে তার একজন সেবক খবর দেয় যে রানী সোয়ং জেগে উঠেছে। এই কথা শুনে সে সোয়ংয়ের সাথে দেখা করতে যায়। সোয়ং তার সাথে দেখা করতে গেলে জিয়ং তাকে নোংরা দেখে তার নাক চেপে ধরে আর তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে জ্ঞান দিতে শুরু করে। বং তখন বলে যে দেখুন আমার হাতে এত সময় নেই, আমি এখন অনেক ব্যস্ত আছি, আপনার এসব কথা আমি পরে শুনবো, আগে পুকুরে পানি ভরার ব্যবস্থা করুন। রাজা চিউল বলে এটা গ্র্যান্ড কুইনের আদেশ, পুকুরটা খালিই থাকবে। তার এই কথা শুনে বং তো আরো বেশি রেগে যায়, আর সে রাগের মাথায় রাজা চিউলের গালে এক জোরে থাপ্পড় বসিয়ে দেয়। তার এই কাণ্ড দেখে রাজা সহ আশেপাশের সবাই তো একদম অবাক হয়ে যায় যে রানী কি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি। এরপর বং রাজার হাত থেকে বইটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু রাজা সেটা কোনোভাবেই দিতে চায় না। আর এটা নিয়ে তাদের দুজনের মধ্যে টানাটানি শুরু হয়। শেষে রাজা বইটি বাতাসে ছুঁড়ে মারলে বইটা এক চাকরের কাছে গিয়ে পড়ে, আর ভুলবশত চাকরের হাত থেকে বইটা পানিতে পড়ে যায়। রাজা প্রথমে রেগে গেল, পরে চাকরের ক্ষমা চায় তাকে সে মাফ করে দেয়। এরপর রাজা তার পালকিতে করে চলে যাওয়ার সময় বং বলে চলুন আমিও আপনার সাথে যাব, কিন্তু রাজা এক কথায় তাকে মানা করে দেয় আর বলে এতে একজনেরই জায়গা আছে, আর আগে তোমার গোসল করা দরকার। এরকম অবস্থায় তোমাকে আমি আমার পাশে বসাতে পারবো না, যাও নিজেকে আগে পরিষ্কার করে নাও। পাশ থেকে একটা মেয়ে তাদের এই সবকিছু দাঁড়িয়ে দেখছিল। অন্যদিকে দেখা যায় যে গ্র্যান্ড কুইন আর তার ভাই জাংয়ন একসাথে বসে আছে। ঠিক তখনই রাজবৈদ্য এসে জানায় যে রানী সোয়ং তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। গ্র্যান্ড কুইন জিজ্ঞেস করে যে রানী কবে সুস্থ হবে। বৈদ্য জানায় যে সে কবে সব মনে করতে পারবে তা এখনই বলা যাচ্ছে না। অন্যদিকে জুনিয়র রানীও খবর পায় যে সোয়ং এর স্মৃতি হারিয়েছে। এরপর আমরা জানতে পারি যে চিউলের জন্য হোয়াজিন নামে এক রক্ষিতা নিয়োগ করা হবে। পরের সিনে দেখা যায় যে সবাই রাজদরবারে উপস্থিত। কিছু মানুষ হোয়াজিনকে অভিযুক্ত করছে যে সেই রানীকে পানিতে ধাক্কা দিয়েছে, আবার অনেকে বলছে যে এটা মিথ্যে, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়, কারণ হোয়াজিন এমন কাজ কখনোই করতে পারে না। তখন চিউল সবার সামনে ঘোষণা করে যে হোয়াজিন কিছুই করেনি, সেদিন রাতে হোয়াজিন আমার সাথেই ছিল। এরপর সে সবার সামনে ঘোষণা দেয় যে হোয়াজিন এখন তার উপপত্নী হিসেবে নিয়োগ পাবে। এখান থেকে আমরা জানতে পারি যে চিউল কেবল নামই রাজা ছিল, কিন্তু বাস্তবে সমস্ত আদেশ গ্র্যান্ড কুইনের কথায় চলত। এরপর হোয়াজিনের জন্য রাজপ্রাসাদ থেকে একটি চিঠি আসে যেখানে তাকে রাজা চিউলের উপপত্নী হিসেবে নির্বাচিত করা হয়েছে। এদিকে দেখা যায় যে বং পানিতে গোসল করছিল। তখনই কোটেরি জয় তাকে জানায় যে প্রাসাদে আরো 2টি পুকুর আছে, কিন্তু গ্র্যান্ড কুইনের আদেশে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তার কথাটা শুনে বং ভাবতে থাকে আমাকে কি তাহলে সারা জীবন এভাবেই কাটাতে হবে। এরপর সে রেগে মেগে দৌড়ে বাইরে আসে আর সেখানে একটা পানির বালতি দেখতে পায়। সেটা দেখে সে ভাবে যে সব ধরনের পানি দিয়ে একবার চেষ্টা করে দেখা যাক, দেখি কোনটায় আমি আমার নিজের জগতে ফিরে যেতে পারি। তাই সে বালতির ভেতরে তার মুখ ডুবিয়ে দেয়। এটা দেখে তো কোটলেরি জয় আর ইউন প্রচন্ড অবাক হয়ে যায়, আর তারা তার মুখ বালতি থেকে টেনে বের করে আনে। এরপর বং যেখানে পানি দেখছিল সেখানেই তার মুখ ডুবিয়ে দিচ্ছিল, কিন্তু তাতে তার কোনো কিচ্ছুই কাজ হচ্ছিল না। শেষে ক্লান্ত হয়ে সে এক জায়গায় বসে পড়ে। ঠিক তখনই কোটলেরি জয় এসে তাকে বলে যে আগামীকাল আপনার আর রাজা চিউলের বিয়ে,
এই কথা শুনে তো বং প্রচন্ড অবাক হয়ে যায়। তার মনে পড়ে যায় সে ইতিহাসে পড়েছিল যে রাজা জিওল খুব বোকা একজন রাজা, আর সে নামে মাত্রই রাজা, বাস্তবে সমস্ত শাসন ক্ষমতা গ্র্যান্ড কুইনের হাতে। আর রাজা সারাক্ষণ মেয়ে আর মদ নিয়েই পড়ে থাকে। দেশের সবাই তাকে পুতুল রাজা নামেই চেনে। এরপর বং জিওলের সাথে দেখা করে আর তাকে বলে যে আপনি আমাকে যা ভাবছেন আমি আসলে সেরকমটা নই। বাইরে থেকে আমাকে মেয়ে মনে হলো, ভেতরে আমি একজন ছেলে, তাই আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আর আপনারও উচিত নয় কোনো ছেলেকে বিয়ে করা। আর যদি ভুল করে বিয়ে হয়ে যায় রাতে আমি সেসব কিছু করতে পারবো না, কারণ পুরুষদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আর আমি 200 বছর পরের কোরিয়া থেকে এসেছি। বং আরো বলে, আপনি বুঝতে পারছেন তো আমি আপনাকে কি বলছি? তার এসব কথা শুনে জিওল তার চাকরদের বলে, রাজবৈদ্যকে ডাকো, রানী সোয়েংকে ভালোভাবে পরীক্ষা করে দেখো যে তার কি রোগ হয়েছে, সে এরকম উল্টাপাল্টা কথা কেন বলছে। এরপর সে সোয়ংকে মানে বংকে জড়িয়ে ধরে আর বলে যে আমি জানি তুমি খুব দুশ্চিন্তায় আছো, কিন্তু তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর আমি সব সময় তোমার স্বামী হিসেবে তোমার পাশে থাকবো। এরপর কোটলেডি চয় আর ইয়ন তাকে নিয়ে যেতে থাকে। আর বং ভাবে এখন আমি কি করব। রাতে রাজবৈদ্য এসে বংয়ের অদ্ভুত চিকিৎসা শুরু করে। এটা দেখে বং ডাক্তারকে বলে, মনে রাখবেন আগামীকাল আমি রানী হয়ে যাব, কিন্তু আর তখন আমার আদেশেই কিন্তু সবকিছু চলবে। আমার অনুমতি ছাড়া যে পদ্ধতিতে আপনি চিকিৎসা করছেন ভাবুন তো তখন আপনাকে আমি কি শাস্তি দিতে পারবো। তার এই কথা শুনে ডাক্তার তো প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর বং ভাবে আগামীকাল বিয়ের পর যখন আমি রানী হব তখন পুকুরে পানি ভরানো আমার জন্য সহজ হয়ে যাবে, তখন সবাই আমার সব হুকুম মানতে রাজি থাকবে। আর এর জন্য আমার আগে বিয়েটা করা প্রয়োজন, যাতে আমি পুকুরে পানি ভরে নিজের জগতে খুব তাড়াতাড়ি চলে যেতে পারি। এই ভেবে সে বিয়ের জন্য তৈরি হয়। পরদিন সকালে রানীর দাসীরা তাকে তাড়াতাড়ি ঘুম থেকে জাগিয়ে তাকে বিয়ের জন্য তৈরি করে দেয়। বিয়ের ব্যাপারটা সে সাধারণই মনে করেছিল, কিন্তু তাকে বিয়ের জন্য যে পোশাক পরানো হয়েছিল তা তার কাছে বড়সড় কোনো শাস্তি ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। সে সেটা নিয়ে ঠিকমতো হাঁটতেও পারছিল না। শুধু এতটুকুই নয়, তার মাথায় যে পরিমাণের একটা মুকুট পরানো হয়েছিল তার কাছে সেটার ওজন কয়েক হাজার পাউন্ড মনে হচ্ছিল। এত কিছু নিয়ে যেন তার অবস্থা পুরো নাজেহাল। বিশাল রাজকীয় আয়োজনে বং আর রাজা জিওলের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের পর তাদের পানীয়র গ্লাস দেওয়া হয় আর বং পুরো গ্লাসটাই পান করে ফেলে। এরপর তারা যখন দাঁড়িয়ে থাকে ঠিক তখনই বং নিজের ভেতর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পায়। কেউ যেন বলছিল যে তোমাকে আমাকে ভালোবাসতেই হবে। চোখ বন্ধ করতেই সে জিওলকে দেখতে পায়। এসব দেখে বং নিজে পড়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই জিওল তাকে ধরে ফেলে। অন্যদিকে হুয়াজিনের পরিবারকে দেখানো হয় তারা হুয়াজিনকে উপপত্নী হওয়ার জন্য প্রাসাদে পাঠায়। বিয়ের পর বংকে মানে সোয়ংকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়। ঘরটা দেখে সে বলে, বাহ, ঘরটা তো খুব সুন্দর। এরপর কোটলেরি জয় তাকে বলে এই ঘরের আসল উদ্দেশ্য হলো বংশের প্রদীপ জ্বালানো, মানে উত্তরাধিকারী জন্ম দেয়া। কথাটা শুনে বং অবাক হয়ে যায় আর বলে, তার মানে কি আমাকে এখন যুদ্ধ করতে হবে? কোটলেরি জয় তখন মুচকি এসে বলে, না না, এর মানে হলো আপনাকে যুবরাজ জন্ম দিতে হবে। এই কথা শুনে বং তো পুরোপুরি হকচকিয়ে যায় আর ভাবে আমি ভুলেই গিয়েছিলাম যে রাতে আমাকে জিওলের সাথে থাকতে হবে। যেহেতু তার সাথে আমার বিয়ে হয়ে গেছে তাহলে তো আমরা এখন একসাথেই থাকবো, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি তো ছেলে, আমি তো মেয়ে নই। আমি ছেলে হয়ে একটা ছেলের সাথে কিভাবে থাকবো? আর যুবরাজই বা আসবে কোথা থেকে? রাত হলে জিওল আর বং মুখোমুখি বসে থাকে। বং ভাবে এই সমস্যার সমাধানের কোনো উপায় নিশ্চয়ই আছে। তারপর সে ওয়াইনের গ্লাসের দিকে তাকায় আর তার মাথায় চট করে একটা বুদ্ধি খেলে যায়। সে জিওলকে মদ খাওয়ার প্রস্তাব দেয়। সে ভেবেছিল সে জিওলকে মদ এত পরিমাণে খাওয়াবে যেন তার কোনো হুঁশই না থাকে আর সে তার দিকে ফিরেও না তাকায়, কিন্তু জিওল তার প্রস্তাবে মানা করে দেয়। এতে তো বং প্রচন্ড হতাশ হয়ে যায়। সে তখন তাকে ড্রিঙ্কিং গেম খেলার কথা বলে। জিওল খেলার দিকে তাকিয়ে সেটাকে বিশেষ কিছু মনে না করে নাকচ করে দেয়। তখন বং জিওলের সামনে গান গাইতে শুরু করে আর সেই গানের মাধ্যমে সে জিওলকে মদ খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করতে থাকে। বংয়ের অনুরোধে জিওল 1 গ্লাস মদ খেয়ে ফেলে। এরপর জিওল নিজের পোশাক খুলতে শুরু করে আর এটা দেখে তো বং আরো বেশি ভয় পেয়ে যায়। তখন সে মনে মনে ভাবে যে আমার কাছে এখন একটাই উপায় বাকি আছে। জিওল যখন মোমবাতি নিভিয়ে ফেলছিল বং তখন তাকে আক্রমণ করে, কিন্তু জিওল তার হাত ধরে ফেলে আর তাকে নিজের কোলে শুয়ে নেয়। এরপর জিওল আবার মদ খেতে শুরু করে আর সুয়ংকেও সেটা অফার করে। এটা দেখে বং ভাবে মনে হচ্ছে জিওল মদ বদলে ফেলেছে। তারপর জিওল মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। তা দেখে বং ভাবে দিনের বেলা তো সে সিংহ আর রাতে দেখে পুরো একটা ইঁদুর। যাক, বাঁচা গেছে, আমার তো এখন আর কোনো ছেলের সাথে কিছু করতে হবে না। এই ভেবে সে নিজের পোশাকের গিঁটগুলো আরো শক্ত করে বেঁধে নেয়, যাতে রাজা কিছু চাইলো তার গিট খুলতে খুলতেই তার জীবন বেরিয়ে যায়। এরপর জিওল পুরো বিছানা দখল করে ঘুমাতে থাকলে বং তার নিচ থেকে তোষক টানার চেষ্টা করে। জিওল তখন ঘুমের মধ্যেই তাকে বলে 3টা তোষকের একটা কম হলেও আমি ঘুমাতে পারি না। তার এই কথা শুনে বং বাধ্য হয়ে মেঝেতেই শুয়ে পড়ে।
পরদিন সকালে ঘুম থেকে উঠে বং দেখে যে তার পোশাকের গিট খোলা। সে কিছুই বুঝতে পারছিল না যে এত শক্ত করে গিট বাঁধার পরও সেটা কিভাবে খুলেছে। সে নিজেকে নিজে সান্ত্বনা দেয় আর ভাবে যে হয়তো ঘুমের ঘোরে আমি এইগুলো খুলে ফেলেছি। এরপর সে গ্র্যান্ড কুইন আর জুনিয়র কুইনের সাথে দেখা করতে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই কোর্টেরি জয় তাকে জানায় যে আজ সবার সামনে আপনাকে রানী হিসেবে ঘোষণা করা হবে। এই কথা শুনে বং ভাবতে থাকে এই তো দেখি বিরামহীন বিয়ে। এরপর প্রাসাদে যাওয়ার পথে সে রাস্তায় হোয়াজিনকে দেখতে পায়। হোয়াজিনকে তার খুবই পছন্দ হয় আর সে দৌড়ে তার দিকে যায়। আসলে সে সোয়ং এর শৈলে থাকলো মনে তো সেই ছেলেই ছিল। তার আগে সেই প্লে বয়ের স্বভাবটা এখনো আছে, যার মেয়ে দেখলেই তাকে পটাতে যেতেই হবে। সে হোয়াজিনের সাথে কথা বলার চেষ্টা করে। ঠিক তখন ইয়ন এসে সোয়ংকে বলে হোয়াজিনের থেকে দূরে থাকুন, গুজব আছে যে সেই আপনাকে পানিতে ধাক্কা দিয়ে দিয়েছিল আর সেই চিওলের উপপত্নী হতে যাচ্ছে। বং তখন হোয়াজিনকে বলে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার বন্ধু হবে? হোয়াজিন বলে মনে হচ্ছে আপনার ব্যবহারে কিছুটা পরিবর্তন এসেছে। ঠিক তখনই চিওল সেখানে উপস্থিত হয়। চিওলকে দেখে হোয়াজিনের মুখটা যেন উজ্জ্বল হয়ে ওঠে। চিওল আর হোয়াজিনের কথা বলা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে তারা একে অপরকে খুব পছন্দ করে। এটা দেখে বং ভাবতে থাকে যে আমি কেন যে সোয়ং এর শৈলে এলাম, তার যে বরং চিওলের শৈলে আসা উচিত ছিল, তাহলে আমি হোয়াজিনের মতো এরকম একটা উপপত্নী পেতাম। এরপর চিওল সোয়ংকে হোয়াজিনের উপপত্নী হওয়ার অনুষ্ঠানের আয়োজন করতে বললে বং বলে আমার এমনিতেই অনেক কাজ আছে। তারপর সে থুতু ছিটিয়ে বলে ভাগ এখান থেকে। এটা দেখে তো সবাই চমকে যায়। এরপর সে নিজের স্কার্ট উঁচিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে তো জিওল প্রচন্ড অবাক হয়ে যায় আর সে বলতে থাকে এসব আমি কি দেখছি, রানীর এরকম আচরণ কেন? এরপর জিওল হোয়াজিনকে বলে আমি জানি যে পুকুরের ঘটনায় তুমি কিছুই করনি, তুমি নির্দোষ, বিশ্বাস করো, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। এরপর বং প্রাসাদে এসে গ্র্যান্ড কুইন আর জুনিয়র কুইনের সাথে দেখা করে। সেখানে বং গ্র্যান্ড কুইনের স্কিনের এতটাই প্রশংসা করে যে গ্র্যান্ড কুইন তার উপর খুব খুশি হয়ে যায়। এরপর জুনিয়র কুইন তাকে যুবরাজ জন্ম দেওয়ার উপায় শেখাতে শুরু করে। এটা দেখে বং ভাবতে থাকে যে এ তো দেখছি বেশ চালাক শাশুড়ি। সে তখন জুনিয়র কুইনকে বলে এসব আমাকে বলতে হবে না, আমি সবকিছু জানি, আমি নিজেই সব সামলে নেব। এরপর সে বাহিরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর জিওল আর বং রাজদরবারে যায়, যেখানে সবাই তাদের বিয়ের জন্য অভিনন্দন জানায়। সবাইকে দেখে বংয়ের মনে পড়ে যায় যে সে ইতিহাসে পড়েছিল যে এদের অর্ধেক লোকই দুর্নীতিবাজ আর অর্ধেক লোক ভালো। এরপর গ্র্যান্ড কুইনের ভাই জাংইয়ন সেখানে আসে। তাকে দেখে বং মনে মনে ভাবে যে এ তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। সে তাকে দেখে হাসাহাসি করছিল আর ঠিক তখনই সে পড়ে যায়। তারপর সে উঠে বসে আর বলে তোমরা চালিয়ে যাও। এটা দেখে জোল সবাইকে বলে মনে হচ্ছে গত রাতের ক্লান্তির কারণে রানী খুব ক্লান্ত আছে। এটা শুনে বং রেগে গিয়ে বলে গত রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি, আপনি এসব আজে বাজে কথা কেন বলছেন? জিওল তখন উত্তরে তাকে বলে হয়তো ড্রিঙ্কস করার কারণে তুমি মনে কিছুই করতে পারছো না, কিন্তু গত রাতে আমরা খুব আনন্দ করেছি। তার এই কথা শুনে বং ভাবতে থাকে লোকটা কি ডাহা মিথ্যা কথা বলে, এমন কিছু হলে আমি অবশ্যই জানতাম, কিছুই তো হয়নি। এরপর বং ফেরার পথে সে ভাবতে থাকে যে আমার কি কোটলেরি জয় আর ইয়নকে জিজ্ঞেস করা উচিত, কিন্তু শেষ পর্যন্ত সে সেটা আর করে না। এদিকে গ্র্যান্ড কুইন জাংইয়নকে বলে রানীর শরীর ভালো নেই, তাই সবার সামনে সে আজ বোকার মতো আচরণ করেছে। জাংইয়ন তার কথায় মাথা নাড়ায়। এরপর গ্র্যান্ড কুইন জিজ্ঞেস করে সেই রাতে কি চুল সত্যি হোয়াজিনের সাথে ছিল? জাংইয়ন বলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, আমি খোঁজ নিচ্ছি, তথ্য পেলে আপনাকে জানাবো। পরের সিনে দেখা যায় যে সোয়ং অর্থাৎ বং উপপত্নী হিসেবে হোয়াজিনকে নির্বাচন করেছে। এরপর সে হোয়াজিনকে জিজ্ঞেস করে তুমি কি জানো যে জিওল দিনের বেলা সিংহ আর রাতে সে একটা ইঁদুর? হোয়াজিন বলে আমার মনে হয় না কথাটা ঠিক। এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় হোয়াজিন বংকে বলে জিওল তেমন মানুষ নয়, সে রাতেও সিংহ। এটা শুনে বং খুব চিন্তিত হয়ে পড়ে আর ভাবতে থাকে জিওল কি তাহলে সত্যি আমার সাথে কিছু করেছে? পরের সিনে দেখা যায় যে রাতে কয়েকজন মুখোশধারী প্রাসাদে ঢুকে একটি ফাইল খুঁজতে শুরু করে, কিন্তু সেটা তারা না পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই প্রহরীরা তাদের দেখে ফেলে আর তাদের পিছু ঘোড়া নিয়ে ধাওয়া করে। তখনই পথে এক মহিলা তার সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিল। ঘোড়া দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর এতে তার বাচ্চাটা নিচে পড়ে যায়। তখনই এক মুখোশধারী ফিরে এসে বাচ্চাটাকে তুলে মায়ের কোলে দিয়ে সেখান থেকে চলে যায়। পরে জানা যায় যে সে মুখোশধারী আর কেউ নয়, স্বয়ং চিওলে ছিল। এখান থেকে বোঝা যায় যে চিওল সবার সামনে পুতুল রাজা হলেও বাস্তবে সে একজন ভালো মানুষ, যে রাতে গোপনে নিজের কাজগুলো করত। সে আসলে একটি গুরুত্বপূর্ণ ফাইলের সন্ধানে গিয়েছিল, যেটা সে পায়নি। পরদিন দেখা যায় যে চিওল কিছু কাগজ পড়ছিল। তখনই বং সেখানে আসে আর গত রাতে তাদের মধ্যে কি হয়েছিল তা জানার জন্য সে নানা ফন্দি ফিকির করতে থাকে, কিন্তু চিওল তাকে কিছুই বলতে রাজি হয় না। উল্টো বলে একজন রাজা কখনো মিথ্যে কথা বলে না। তার এই কথা শুনে বং তো খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর বং তার নিজের ঘরে বসে এসব নিয়ে ভাবতে থাকে। ঠিক তখনই কোটলেরি জয় এসে বলে আজ থেকে প্রাসাদে কিভাবে নিয়ম মেনে চলতে হয় সেই ক্লাস শুরু হবে। বং বলে আমি এসব করতে পারবো না,
তবে মনে মনে সে ভাবে আজীবন তো আমার এখানেই থাকতে হবে, আর তার জন্য সবার প্রথমে দরকার পুকুরে পানি ভরা। তাই যতদিন না সেটা হচ্ছে ততদিন এদের নিয়ম মেনে আমাকে এখানে থাকতে হবে। পরদিন থেকে বংকে প্রাসাদের নিয়ম কানুনে ট্রেনিং দেওয়া শুরু হয়। কোটলেরি জয় তাকে সোজা হয়ে বসতে বলে, কিন্তু সে নড়াচড়া করতেই থাকে। জয় তখন লাঠি দিয়ে তাকে ঠিক করে দেয় আর বলে বুদ্ধের মতো স্থির হয়ে বসতে হবে। এরপর মোমবাতির মাঝখান দিয়ে ঠিক মতো হেঁটে যেতে হবে, কিন্তু বং তার পোশাক দিয়ে সব মোমবাতি নিভিয়ে দিচ্ছিল। এরপর তাকে খাওয়ানোর নিয়ম শেখানো হয় আর শেষে সূচিকর্মের জন্য শুয়ে সুতা পরাতে বলে, কিন্তু এটা করতে গিয়ে বং নিজের হাতই ফুটিয়ে ফেলে। তখন তার হৃৎপিণ্ডে ব্যথা শুরু হয় আর সে সোয়ং এর কণ্ঠস্বর শুনতে পায়, যে চিউলকে বলছে যে তোমাকে আমাকে ভালোবাসতেই হবে। বং তখন মনে করতে পারে যে রাজা চিওল সোয়ংকে ভালোবাসে না, বরং ঘৃণা করত। সেই রাতেও চিওলের সোয়ং এর সাথে কাটানোর কোনো ইচ্ছাই ছিল না, তাই সে তাকে মদ খাওয়ানোর জন্য পিড়াপিড়ি করছিল। এসব মনে পড়ার সাথে সাথেই বং খুব খুশি হয়ে যায় যে সেই রাতে তাদের মধ্যে তাহলে কিছুই ঘটেনি। এরপর সোয়ং গ্র্যান্ড কুইনের সাথে দেখা করে পুকুরটা ভরাট করার অনুরোধ জানায়। তার এই কথা শুনে গ্র্যান্ড কুইন প্রচণ্ড রেগে যায়। তখন সোয়ং বলে, যদি আপনি 7 দিনের মধ্যে পুকুর ভরার কথা দেন তবে আমি আপনাকে একটি যুবরাজ উপহার দেব। কিন্তু গ্র্যান্ড কুইন তার কথায় তবুও রাজি হয় না। অন্যদিকে দেখা যায় যে জুনিয়র কুইন তার মিষ্টি কথায় হুয়াজিনকে নিচের দিকে টানার চেষ্টা করে। হুয়াজিন যখন তার কথায় রাজি হয় না, তখন জুনিয়র কুইন তাকে উস্কে দেওয়ার জন্য বলে রানী শীঘ্রই যুবরাজের জন্ম দেবে, তখন সে রাজাকে তোমার থেকে কেড়ে নেবে। এই কথাটা হুয়াজিনের উপর প্রভাব ফেলে দেয়। ফেরার পর তার দাসী তাকে বলে, রানী সুয়ং খুব চালাক, আপনি যা করেননি তা নিয়ে আপনাকে অভিযুক্ত করছে সে। এদিকে বং চিওলকে বলে, আজ থেকে আমাদের মধ্যে নো টাচ রুল থাকবে, অর্থাৎ আমরা সুখী শান্তিতে নিজেদের মতো থাকবো, কিন্তু একে অপরকে কেউ টাচ করব না। তার কথা শুনে চিওল বলে, ঠিক আছে, তোমার এই কথায় আমি রাজি। এরপর সে বাহিরে চলে যায়। পরের সিনে দেখা যায় যে বং ছেলেদের পোশাক পরে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে রাজপ্রাসাদের বাইরেটা ঘুরে দেখতে চাচ্ছিল। তাকে দেখে তার দাসী ইয়ন বলে, 11টা থেকে 1টার মধ্যে ঘন্টা 12 বার বাজবে, এরপর প্রাসাদের গেট বন্ধ হয়ে যাবে। তার আগে আপনাকে ফিরে আসতে হবে, নয়তো কিন্তু বিপদ হয়ে যাবে। বং বলে যে ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এদিকে কিছু প্রহরী এক ব্যক্তি আর তার পরিবারকে লোন শোধ না করার অপরাধে হয়রানি করছিল আর তাদের দাস বানিয়ে নিতে চাচ্ছিল। এটা দেখে ওই লোকের ছোট মেয়ে কাঁদতে শুরু করে আর লোকটি সেখান থেকে পালিয়ে যায়। বাকিদের তারা বন্দি করে নিয়ে যায়। পরের দিনে জাংইয়নের ছেলে কিমকে দেখানো হয়। জাংইয়ন তাকে জিজ্ঞেস করে যে সে প্রাসাদে কোন পথ যায়, কিন্তু কিম তাকে কোনো স্পষ্ট উত্তর দেয় না। অন্যদিকে দেখা যায় যে বং একটা পতিতালয়ে গিয়ে মেয়েদের সাথে আনন্দ করছিল আর সেখানে ড্রিঙ্কস করছিল। এরপর তার টয়লেট পেলে সে ছেলেদের টয়লেটেই ঢুকে পড়ে আর সেখানে তার সাথে কিমের দেখা হয়। সে কিমের সামনে খুব অদ্ভুত সব কথা বলতে থাকে। এটি দেখে তো কিম প্রচন্ড অবাক হয়ে যায়। পরের সিনে সে একই রেড লাইট এরিয়াতে রাজা চিওলের ভাই ইয়ং আর তার বন্ধু হংকে কথা বলতে দেখা যায়। তারা সেই গুরুত্বপূর্ণ ফাইলটি নিয়ে কথা বলছিল, যাতে সবার অন্ধকার গোপন রহস্য লুকিয়ে আছে। এখান থেকে আমরা জানতে পারি যে চিওলের ভাই ইয়ং আর তার বন্ধু হং আসলে একে অপরের প্রিয় বন্ধু। সেই রাতে তারাও ফাইলটি খুঁজতে গিয়েছিল, কিন্তু সেটা তারাও খুঁজে পায়নি। তারা যখন কথা বলছিল, চিওল পর্দার আড়ালে বসে তাদের সাথেই কথা বলতে থাকে। ঠিক তখনই সোয়ং সেখানে চলে আসে। তাকে দেখে তারা ভাবতে থাকে যে সে নিশ্চয়ই গ্র্যান্ড কুইনের লোক আর এখানে গোয়েন্দাগিরি করতে এসেছে, আর তাদের সব কথাবার্তা হয়তো সে শুনে ফেলেছে, কিন্তু বাস্তবে তা ছিল না। বং তখন মদ্যপ অবস্থায় ছিল আর ভুল করে এসে সেখানে চলে এসেছে। এরপর বং প্রাসাদের ঘন্টা বাজার শব্দ শুনতে পেয়ে দ্রুত প্রাসাদের দিকে দৌড় দেয়। তখন ইয়ং বলে, রানী যদি আমাদের কথা কাউকে বলে দেয় তবে আমাদের জন্য বিপদ হতে পারে, তাই রানীকে মেরে ফেলাই ভালো হবে। তার এই কথা শুনে চিওল মুখে কাপড় বেঁধে সোয়ংকে মারার জন্য রওনা দেয়। এদিকে সোয়ং যখন প্রাসাদের পথে, তখন চিওল তার সামনে এসে দাঁড়ায় আর তার গলায় তলোয়ার ঠেকিয়ে ভাবে, জানি না রানী আমাদের কতটা কথা শুনেছে। সে মনে মনে ভাবতে থাকে যে রানী যদি বলে যে আমি কিছুই শুনিনি, আমাকে ছেড়ে দাও, তবে সে বুঝে যাবে যে সে তাদের সব কথাই শুনে ফেলেছে। এখন সে কি বলে সেটাই ঠিক করবে যে সে বাঁচবে কি মরবে। কিন্তু বং তাকে দেখে মোটেও ভয় পায় না, বরং আক্রমণ করার জন্য সেও প্রস্তুত হয়ে পড়ে। সে বলে যে আমি বর্তমান যুগের স্মার্ট সেফ ছিলাম, আমাকে আক্রমণ করার চেষ্টা করলে কিন্তু আমিও তোমাকে মেরে ফেলবো। বংয়ের এই সাহসিকতা দেখে চিওল তো পুরোপুরি অবাক হয়ে যায়। ঠিক তখন একটি তলোয়ার উড়ে এসে চিওলের মুখের মুখোশটা খুলে ফেলে। এটা দেখে চিওল তার হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। এরপর কিম সেখানে এসে চিওলের সাথে তলোয়ার যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধের সময় চিওল এক হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করে আর অন্য হাত দিয়ে লড়াই করতে থাকে। কিম বুঝে ফেলে সে নিজের পরিচয় লুকাতে যাচ্ছে, তাই সে তার মুখ দেখার চেষ্টা করে। ঠিক তখনই ইয়ং আর হং এসে কিমের দিকে পাথর ছুঁড়ে মারে। এতে কিমের মনোযোগ সরে যায় আর সেই সুযোগে চিওল সেখান থেকে পালিয়ে যায়। এরপর চিওল, ইয়ং আর হং প্রাসাদে ফিরে আসে। সেখানে চিওল বলে, আমার মনে হয় না
যে সোয়ং কিছু শুনেছে, তবে যদি কখনো মনে হয় যে সোয়ং আমাদের গোপন কথা জানে বা অন্য কারোর সাথে হাত মিলিয়েছে, তবে আমি ঠিক সেই মুহূর্তে তাকে মেরে ফেলবো। এদিকে সোয়ং অনেক মদ পান করে ফেলার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন কিম তাকে কোলে তুলে প্রাসাদে নিয়ে আসে আর এক দৃষ্টিতে রানের দিকে তাকিয়ে থাকে। সিনে সুখী নই, তাই আমি বাইরে চলে এসেছি। সেখানে আমার দম বন্ধ লাগছে, আমার পাগল পাগল লাগছে, আমি সেখানে আর থাকতে চাই না। সোয়ংকে কাঁদতে দেখে কিম তাকে বলে যে সে তাকে পছন্দ করে। এরপর তারা একে অপরকে কিস করে। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে আর কিম সেসব কথা মনে করে কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না যে সেই রাতে তোমার সাথে কি হয়েছিল। পরদিন বংয়ের চোখ খুলে প্রচন্ড হ্যাংওভার নিয়ে সোয়ং ঘুম থেকে উঠে জানতে পারে যে গত রাতে কিম তাকে এগিয়ে দিয়ে গিয়েছিল। দাসী তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু সামনে রাখা পিচ্ছিল আর অদ্ভুত খাবারগুলো দেখে বংয়ের জন্য বমি পাচ্ছিল। সে রাজকীয় রাঁধুনিকে ইনস্ট্যান্ট নুডলস তৈরির আদেশ দেয়, কিন্তু শেফ এই নামটির কথা তো জীবনেও শোনেনি। পরও বং কোনো খাবারই খুশি হতে পারছিল না। প্রথম খাবারটি ছিল প্রয়োজনের চেয়ে বেশি স্বাস্থ্যকর, বাকিগুলো কোনোটা হয় একেবারে পানসে, না হয় প্রয়োজনের চেয়ে বেশি ঝাল। অবশেষে সে বিরক্ত হয়ে চিৎকার করে ওঠে আর বলতে থাকে, আমি এসব আর করতে পারবো না। তখন বঙ্গার সময় নষ্ট না করে সে নিজেই রান্নার সিদ্ধান্ত নেয়। সে আত্মবিশ্বাসের চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। বং অবিশ্বাস হাত এত দ্রুত চলছিল যে কেউ কিছুই বুঝতে পারছিল না যে সে আসলে কি করতে যাচ্ছে। শেষ পর্যন্ত তার পরিশ্রম সফল হয় আর সে একটি অত্যন্ত সুস্বাদু খাবার তৈরি করে। বং তার তৈরি করা সেই ইনস্ট্যান্ট নুডলস নিয়ে ঘরে ফিরে আর তার দাসীর সাথে সেই খাবার তৃপ্তি করে খায়। এদিকে রান্নাঘরে রাজকীয় শেফ বংয়ের রান্নার দক্ষতা যে পৃথিবীতে এত সুস্বাদু খাবারও হতে পারে। এদিকে নিজের হাতে বানানো খাবার খেয়ে বং প্রচন্ড খুশি হয়ে যায়। ঠিক তখনই চিওল তার কাছে এসে বলে, মনে হচ্ছে গত রাতে তুমি একটু বেশি মদ খেয়ে ফেলেছিলে। এটা শুনে বং ভাবে সে কি জেনে গেছে। সোয়ং বলে, হ্যাঁ, আমার আগের কোনো কথাই মনে নেই। তার এই কথা শুনে কিম খুব কষ্ট পায়। সে বেরিয়ে এসে বলে, তুমি হয়তো সব ভুলে গেছো, কিন্তু আমি তো কিছুই বলিনি। যে তোমাকে মারতে চায় আমি তাকে খুঁজে বের করবই আর তাকে আমি শাস্তি দিয়ে ছাড়বো। অন্যদিকে বং ভাবতে থাকে, সোয়ং দুবার আক্রমণের শিকার হয়েছে, তাই তৃতীয়বার কিছু হবার আগেই আমাকে এখান থেকে ফিরে যেতে হবে। আর ফিরে যাওয়ার জন্য একমাত্র উপায় হলো গ্র্যান্ড কুইনকে খুশি করা, যাতে সে আমাকে পুকুরে পানি ভরার অনুমতি দেয়। তাই সে সেই কাজটাই করার সিদ্ধান্ত নেয়, যাতে সে সবচেয়ে দক্ষ। খাবারের মাধ্যমে মানুষের মন জয় করা তার প্রথম লক্ষ্য ছিল গ্র্যান্ড কুইন, যে হ্রদের পানি বের করে দিয়েছিল। কিন্তু রাজকীয় রন্ধন শিল্পীরা তাদের ক্ষমতার পথ বাঁচানোর জন্য বংকে গ্র্যান্ড কুইনের খাবারই দেখতে দেয় না। এটা দেখে তো বং প্রচন্ড রেগে যায়। সে কথাকে গুরুত্ব সহকারে নিচ্ছিল না, কিন্তু বং যখন তাকে নিয়ে মজা করতে থাকে সে সাথে সাথে তার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে। একজন চাকর ঘন্টা বাজায় আর তখনই লড়াই শুরু হয়ে যায়। সে পুরো শক্তি দিয়ে ছুরি তুলে গাজর কাটতে শুরু করে, কিন্তু বং তার চেয়ে অনেক বেশি দ্রুত কাজ করতে থাকে। সে খুব সহজে শসা কাটা শুরু করে। কয়েক মিনিট রান্নার পর বংয়ের ডিশ তৈরি হয়ে যায়। সে সবার আগে ঘন্টা বাজিয়ে প্রতিযোগিতা জিতে নেয়। এটি দেখে তো শেফ রাগে একদম অগ্নিশর্মা হয়ে যায়। সে বলে যে খাবার বানানোর সময় গতি গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু আর রাখবে। পরের সিনে সোয়ং আর চিওলকে একসাথে দেখা যায়, যেখানে কথা বলার সময় চিওল সোয়ং এর কাছ থেকে সত্যিটা বের করার চেষ্টা করে, কিন্তু সোয়ং যেহেতু কিছুই জানে না তাই সে অদ্ভুত সব উত্তর দিতে থাকে। এরপর সোয়ং চিওলকে হোয়াজিনের রুমে যেতে বললে চিওল বলে, না, আমি আজ রাতে এখানেই ঘুমাবো। এরপর তারা দুজন একই সাথে শুয়ে থাকে। বং মনে মনে ভাবতে থাকে, চিওল কি তবে আমাকে মারার চেষ্টা করেছিল? সে তো এমনিতেও সোয়ংকে ভালোবাসে না। বং এসব নিয়ে ভাবছিল, আর এদিকে চিওল ভাবছে যে হয়তো ঘুমের ঘরে সোয়ং সত্যিটা বলে দেবে। দুজনেই ঠিক করে যে রাতে তারা ঘুমাবে না। কিছুক্ষণ পরেই দুজনেই ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে চিওল কারো হত্যার স্বপ্ন দেখে বিড়বিড় করতে থাকে। সেই আওয়াজে সোয়ং জেগে ওঠে আর তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু চিওল তাকে হুয়াজিন ভেবে জড়িয়ে ধরে আর বলে, হুয়াজিন, তুমি আজ আবারও আমাকে বাঁচালে। তার এই কথা শুনে সোয়ং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর কম্বল নিয়ে তাদের মধ্যে টানাটানি শুরু হয়ে যায়। সোয়ং কম্বলটা কেড়ে নিয়ে একপাশে ঘুমিয়ে পড়ে আর চিওলকে কম্বল ছাড়াই ঘুমাতে হয়। পরদিন সকালে সোয়ং চিওলকে বলে, আজ থেকে তুমি আমার সাথে এক রুমে ঘুমাবে না, তুমি আলাদা ঘুমাবে আর আমি অন্য রুমে ঘুমাবো। চিওল তখন বলে, তুমি কি গত রাতে হুয়াজিনের নাম নিয়েছি বলে এসব বলছো? ঠিক আছে, আজ থেকে আমি আর হুয়াজিনের নাম নেব না। এরপর হুয়াজিন আর সোয়ং তীরন্দাজি অনুশীলন করতে যায়। হুয়াজিনের লক্ষ্যভেদের দক্ষতা দারুণ ছিল, কিন্তু সোয়ং এর লক্ষ্য একদমই বাজে ছিল। তা দেখে সবাই হাসাহাসি করতে থাকে। এরপর সোয়ং হুয়াজিনের দিকে তাকিয়ে ভাবে, পুকুরের ঘটনার জন্য কি সত্যিই সে দায়ী? হুয়াজিন তখন তাকে বলে, আমি আপনাকে যতটা ভেবেছিলাম আপনি তার চোখ আপনি জেনে শুনে লাভ দিয়েছিলেন, আর এখন সব দোষ আপনি আমার উপর চাপাচ্ছেন। তার এই কথা শুনে সোয়ং ভাবতে থাকে, আমাকে তাহলে কে ধাক্কা দিয়েছিল আর কে না দিয়েছে সেটা আমার জন্য বড় কথা নয়। কেউ একজন আমাকে মারার চেষ্টা করছে আর সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এদিকে ইয়ন চোলকে এমন একটি ওষুধ দেয়
যা খাওয়ালে রানী সত্যি কথা বলতে বাধ্য হবে। অন্যদিকে দেখা যায় যে সুইয়ং রান্নাঘরে গ্র্যান্ড কুইনের জন্য খাবার তৈরি করতে যায়। চিউল এক দাসীকে পাঠায় সুইয়ংকে ডাকতে, কিন্তু সুইয়ং আসতে অস্বীকার করে। দাসী ফিরে এসে চিউলকে বলে যে রানী গ্র্যান্ড কুইনের জন্য রান্না করছে, আর এর জন্য সে এখন আসতে পারবে না। নতুন দায়িত্ব পাওয়ার সাথে সাথেই সে গ্র্যান্ড কুইন ডাউজারের খাবারের পরীক্ষা শুরু করে। সে দেখে যে তাদের জন্য বেশিরভাগ সময় ঠান্ডা বা শক্ত খাবার তৈরি করা হতো। তখনই বংয়ের সন্দেহ হয় যে হয়তো গ্র্যান্ড কুইনের দাঁতের সমস্যা আছে, তাই এই ঠান্ডা আর শক্ত খাবারগুলো একদমই খেতে পারছে না, আর বেশিরভাগ খাবারই ফেরত আসতো। তখনই তার মাথায় একটি চমৎকার আইডিয়া আসে। সবার আগে সে রন্ধনশিল্পীদের একটি উন্নত ওভেন বানানোর আদেশ দেয়। তারপর সাথে মাংস প্রস্তুত করে আর তা তেলে ছেড়ে পুরো রাত হালকা আঁচে রান্না হতে দেয়। এরপর সে লবণ ছাড়া মাছের টুকরোগুলো কাটে। তারপর সেগুলো মোটা লবণে ভর্তি ট্রেতে রেখে কয়লার চুলিতে ঢুকিয়ে দেয়। তার অদ্ভুত কাজকর্ম দেখে রাজকীয় শেফের মন ভেঙে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যে এত সব মূল্যবান জিনিসগুলো নষ্ট করা হচ্ছে, এগুলো কোনো কাজেই আসবে না। কিন্তু বং প্রতিটি কাজ খুব ভেবে চিন্তে করছিল, আজ যেন একদম সঠিক থাকে, সেজন্য সে পুরো রাত চুল্লির পাশে বসে থাকে। ভাগ্যক্রমে তার পরিশ্রম সফল হয়। পরদিন সকালে সে সব খাবার অত্যন্ত সুন্দরভাবে সাজায়। প্রতিটি প্লেট এত চমৎকার দেখাচ্ছিল যেন কোনো 5 স্টার রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। এরপর সে গ্র্যান্ড কুইনের সামনে খাবার পেশ করে, কিন্তু সেই সময় গ্র্যান্ড কুইনের দাঁতের খুব ব্যথা ছিল। এই কারণে তার কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। তারপর তাকে জানানো হয় যে রানী সারা রাত জেগেই খাবার তৈরি করেছে। এই কথা শুনে সে অন্তত এক লোকমা খাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বং অস্থিরভাবে ফলাফলের অপেক্ষায় ছিল। কিছুক্ষণ পর গ্র্যান্ড কুইন ঘর থেকে বেরিয়ে আসে। তার চেহারায় রাগ দেখা যাচ্ছিল। তাকে দেখে বংয়ের মনে হয় যে তার সব পরিশ্রম হয়তো বিফলে গেছে, কিন্তু পরের মুহূর্তেই সে এমন এক উত্তর পায় যা সে কল্পনাও করেনি। নিজে প্রতিদিন তাদের জন্য খাবার তৈরির প্রস্তাব দেয়। এটা শুনে তো গ্র্যান্ড কুইন আরো বেশি খুশি হয়ে যায়। আনন্দের সাথে সে তৎক্ষণাৎ রথটি পুনরায় পানি দিয়ে ভরার আদেশ দিয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো এটি ছিল 1900 শতাব্দী। সেই সময় কোনো আধুনিক মেশিন ছিল না। কাজ শুরু করে, এক চাকর বালতি নিয়ে আসার সময় সে পড়ে যায়, আর এতে তার পেছনে থাকা সবাই আছাড় খায়। এটা দেখে সুইয়ং সবাইকে লাইনে দাঁড়িয়ে বালতি পাস করার পদ্ধতি শিখিয়ে দেয়, যাতে কাজটা খুব দ্রুত হয়। সবাই পদ্ধতিতে খুশি হয়, কারণ এতে তাদের কষ্ট কম হচ্ছিল। পানি ভরার সময় হুয়াজিনের দাসীর সাথে এক অন্য দাসের ঝগড়া লেগে যায়, কারণ সে হুয়াজিনকে সুইয়ংকে ধাক্কা দেওয়ার জন্য দোষারোপ করছিল। পরে সময় কাটানোর জন্য তার দাসীরা রেশমি সুতা নিয়ে আসে, যাতে বং এমব্রয়ডারি শিখতে পারে। কিন্তু বং এমব্রয়ডারি করতে জানতো না, তাই সে সেই রেশমি সুতা দিয়ে আধুনিক সব খেলার কৌশল দেখাতে শুরু করে। মজবুত সুতা খুঁজতে খুঁজতে হঠাৎ সে সুইয়ং এর তৈরি একটি এমব্রয়ডারি খুঁজে পায়। তাতে লেখা ছিল, আমি আমার মিথ্যে সত্তাকে ত্যাগ করছি। বং এই শব্দগুলো পড়ে চমকে যায়। জিজ্ঞেস করে সে জানতে পারে যে হ্রদে পড়ার আগে সুইয়ং প্রায় বিষণ্ণ থাকতো। অনেক সময় সে কোনো কারণ ছাড়াই কাঁদতে শুরু করত। একথা শোনা মাত্রই বং সবকিছু বুঝে যায় যে সুইয়ং আত্মহত্যা করেছিল, আর এই এমব্রয়ডারিটি আসলে তার সুইসাইড নোট ছিল। অন্যদিকে ক্রমাগত পানি বের করার ফলে কুয়ার পানি প্রায় শেষ হয়ে যায়। চাকররা মাটিতে বসে পড়ে। তারা বুঝে উঠতে পারে না যে এখন কি করা উচিত। এদিকে সন্ধ্যা গনিয়ে আসে, আর বং রথটি পরিদর্শন করতে ফিরে আসে। তখন সে জানতে পারে যে কুয়া পুরোপুরি শুকিয়ে গেছে। সে নিজেই হ্রদের গভীরতা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু দাসীর এতে ঘাবড়ে গিয়ে তাকে থামিয়ে দেয়। তাদের ভয় ছিল যে রানী হয়তো আবারও আত্মহত্যার চেষ্টা করবে। শেষ পর্যন্ত বং বাধ্য হয়ে তার সমান উচ্চতার একজন চাকরকে পানিতে নামার আদেশ দেয়, কিন্তু ফলাফল নিরাশাজনক কি হয়। পানি তখনও এত গভীর হয়নি যে তার পুরো শরীর ডুবে যেতে পারে। এর মানে হলো বং এখনও তার নিজের সময় ফিরে যেতে পারবে না। এরপর চিওল সুইয়ংকে জুঁই ফুলের চা খাওয়ার জন্য বলে। সুইয়ং যখন চায়ের ঘ্রাণ নেয়, তার মনে পড়ে যায় যে সেই রাতে যে ঘরে সে গিয়েছিল সেখানেও জুঁই ফুলের চায়ের ঘ্রাণ ছিল। এমনকি যে তাকে আক্রমণ করেছিল তার শরীর থেকেও সে একই ঘ্রাণ আসছিল। এটা মনে হতেই সুইয়ং এর সন্দেহ হয় যে চিউলি হয়তো তাকে আক্রমণ করেছে। সে চিউলকে বলে, আপনিই ছিলেন তাই না? এই কথা শুনে চিউল সাথে সাথে খপ করে তার ছুরি বের করে, কিন্তু সুইয়ং তখন ভাবে এখন সত্যি বললে চলবে না, তার সাথে চালাকি করতে হবে। তাই সে প্রসঙ্গ ঘুরিয়ে বলে, আসলে এখনই চাই আমার খুব দরকার ছিল। এটা শুনে চিউল ছুরিটা সরিয়ে নেয় আর তাকে চা খেতে দেয়। সুইয়ং ভাবতে থাকে সে আমাকে এই চা খাওয়ানোর জন্য এত জোর করছে কেন। এরপর সে চাটা চিউলের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনি কেন খাচ্ছেন না? আপনারও তো ভালোবাসা প্রকাশের সুযোগ নেওয়া উচিত। চিউল তখন চা খেয়ে নেয় আর সুইয়ংকে ধরে জোর করে তার মুখেও চা ঢেলে দেয়। এতে সুইয়ং বমি করতে শুরু করে। চিউল তখন বলে, তুমি কি ভাবছো যে আমি তোমাকে বিষ দিয়েছি? সুইয়ং তাকে পাল্টা প্রশ্ন করে যে আমাকে বিষ দিলেই বা কি হতো। এই কথা শুনে চিউল তার মাথার চুল থেকে একটা কাঁটা খুলে তার হাতে দেয়। তারপর তার হাতটা নিজের গলার উপর রেখে বলে, যদি মনে হয় আমি বিষ দিয়েছি তবে এখনই তুমি আমাকে মেরে ফেলো। কিন্তু সুইয়ং তাকে আর মারে না। এরপর চায়ের ওষুধের প্রভাবে সুইয়ং নেশাগ্রস্ত হয়ে পড়ে। সে চিউলকে জিজ্ঞেস করে, আমাকে তুমি কি খাইয়েছ?
জিওল তখন আসল সত্যিটা বের করার চেষ্টা করে। সোয়ং বলে, আমি জানি তুমি আমাকে মারার চেষ্টা করেছো। যদি অন্য কাউকে ভালোবেসেই থাকো তবে তুমি তার সাথেই থাকতে পারো। আমাকে মারার কি দরকার ছিল? আমি তোমাদের মাঝে কখনোই বাধা হয়ে দাঁড়াবো না। তার এই কথা শুনে জিওল নিশ্চিত হয় যে সে আসলে কিছুই শোনেনি বা তাদের ষড়যন্ত্র সম্পর্কে সে কিছুই জানে না। এরপর সে বাইরে চলে যায়। জিওল চলে যাওয়ার পর সোয়ং তার উপর আগে ফুঁসতে থাকে আর বলে, এত বড় সাহস, আমাকে মারার চেষ্টা করেছিল এই লোকটা, তোকে তো আমি ছাড়বই না। এরপর জিওল ইয়ং এর কাছে গিয়ে বলে, আমরা অহেতুক রানীকে সন্দেহ করছিলাম, সে আসলে কিছুই জানে না। তার এই কথা শুনে ইয়ং প্রচন্ড অবাক হয়। অন্যদিকে রাত হলে দেখা যায় যে সব দাসদাসী পানি ভরতে ভরতে ক্লান্ত হয়ে পড়েছে। তাদের একজন বসে পড়ে বলে, আমি আর পারছি না, আমার খুব ক্লান্ত লাগছে। তাকে দেখে বাকিরাও কাজ থামিয়ে বসে পড়ে। এদিকে কিম জিওলের মুখোশের চিড়ে যাওয়া কাপড়ের টুকরোটা পায়, যেটা জিওল সোয়ংকে মারার সময় পড়েছিল। কিম কাপড়টা পরীক্ষা করে বুঝতে পারে যে এটি প্রাসাদেরই কারো। এদিকে জিওল সেই কাপড়টা ছিঁড়ে ফেলার পর কাপড়ের বাকি অংশটা পুড়িয়ে ফেলে, যা এক চাকর দেখে ফেলে। পরের সিনে দেখা যায় যে এক মুখোশধারী লোক হুয়াজিনের দাসীকে কিডন্যাপ করেছে আর তাকে পুকুরের ঘটনার কথা জিজ্ঞেস করতে থাকে। দাসী কিছু না বলায় সে তার পায়ের উপর ভারী পাথর তুলে দেয়। অন্যদিকে গ্র্যান্ড কুইন জাংইয়নকে হুয়াজিনের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে যে সে তার এক বিশ্বস্ত লোককেই দায়িত্ব দিয়েছে। অন্যদিকে সুইয়ংকে দেখানো হয়, সে এক জায়গায় বসে ভাবতে থাকে, আমি ভেবেছিলাম রাজা বোকা, কিন্তু সে তো দেখছি বেশ চালাক। সে বাইরে থেকে বোকা সেজে থাকলো, ভেতরে ভেতরে সে প্রচুর চালাকি জানে। পুকুরে পানি না ভরা পর্যন্ত আমাকে চুপচাপ এখানে সময় কাটাতে হবে আর সব মুখ বুজে সহ্য করে নিতে হবে। এমন সময় গ্র্যান্ড কুইন সুইয়ংকে ডাকে। সুইয়ং ভাবে, আমার কাজ তো শেষ, এখন কেন আমাকে ডাকছে? ঠিক তখনই সেই মুখোশধারী ব্যক্তিটি জাংইয়নের সাথে দেখা করতে আসে। জাংইয়ন জিজ্ঞেস করে, দাসী কি মুখ খুলেছে? মুখোশধারী বলে, না, সে এখনো কিছুই বলেনি। জাংইয়ন বলে, যেরকম করেই হোক তার কাছ থেকে সত্যিটা বের করো। এদিকে সোয়ং গ্র্যান্ড কুইনের সাথে দেখা করতে গেলে সে জিওলের জন্য আরো 3 জন উপপত্নী নিয়োগের নির্দেশ দেয়। সোয়ং বলে যে ঠিক আছে। এরপর গ্র্যান্ড কুইন তাকে রান্না করে খাবার নিয়ে আসতে বলে। সোয়ং তার কথায় প্রথমে রাজি না হলেও পরে ভাবে যে পুকুরে পানি না ভরা পর্যন্ত এদেরকে কোনোভাবেই চটানো যাবে না। এরা যেই হুকুম দেয় আমাকে সেটাই মানতে হবে। তাই সে রান্নাঘরে চলে যায়। এরপর সে গ্র্যান্ড কুইনকে খুশি করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। সব সময়ের মতো এবারও তার প্রধান অস্ত্র ছিল সুস্বাদু খাবার। সবার আগে সে প্রাসাদের দামি দুধ একটি বড় পাত্রে ঢালে, তারপর তাতে সঠিক পরিমাণে অন্যান্য সব উপকরণ মেশায় আর মাঝে মাঝে স্বাদের পরীক্ষাও করতে থাকে সে। এরপর সে অত্যন্ত সতর্কতার সাথে আলুর গোল গোল দলা সে মিশ্রণে দিয়ে দেয় আর হালকা আঁচে রান্না হতে দেয়। ডিশটি তৈরি হয়ে গেলে সে তাজা ফুল দিয়ে সাজিয়ে তোলে সেটি, যাতে এটি আরো সুন্দর দেখায়। ফলাফল দেখে বং নিজেও বেশ সন্তুষ্ট হয় আর তারপর সে নিজ হাতে সেই চমৎকার ডিশটি গ্র্যান্ড কুইনের সামনে পরিবেশন করে। গ্র্যান্ড কুইন তৃপ্তি সহকারে খাবারটি খায়, কিন্তু সাথে সাথে একটি ত্রুটিও ধরিয়ে দেয়। সে বলে যে খাবারটি একদম নিখুঁত ছিল না। প্রাসাদে পৌঁছাতে পৌঁছাতে এটি কিছুটা ঠান্ডা আর শক্ত হয়ে গেছে। তাছাড়া খাবারের ঝোল প্লেটে ছড়িয়ে পড়েছে, যা এর সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। তার এই কথা শুনে বংয়ের মন ভেঙে যায়। সে বিষণ্ণ মনে তার পালকিতে বসে প্রাসাদে ফিরতে শুরু করে। পুরো রাস্তা সে এই ব্যাপারটি নিয়ে ভাবতে থাকে। ঠিক তখনই হঠাৎ তার মাথায় একটি চমৎকার বুদ্ধি আসে। প্রাসাদে পৌঁছা মাত্রই সে কাপড়ে একটি বিশেষ টুকরো সেলাই করে আর তার দাসীকে রাজকীয় ইঞ্জিনিয়ারদের কাছে পাঠায়। সাথে কিছু বিশেষ নির্দেশও দেয়। বংয়ের বলে দেওয়া নকশা অনুযায়ী ইঞ্জিনিয়ার একটি বিশেষ ফুড ডেলিভারি পালকি তৈরি করে ফেলে। এরপর বং বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করে আর চাকরদের দিয়ে সেই নতুন পালকিতে করে সেই খাবার গ্র্যান্ড কুইনের কাছে পাঠায়। এবার খাবার একদম গরম অবস্থায় পৌঁছায়। গ্র্যান্ড কুইন তখন পরম আগ্রহে পুরো খাবার খেয়ে ফেলে। থালায় এক লুকমা খাবার অবশিষ্ট থাকে না। অবশেষে বংয়ের নতুন উদ্ভাবন পুরোপুরি সফল হয়। এরপর সুয়ং পানি ভরার কাজে নিয়োজিত চাকর আর দাসীদের কাছে যায়, যাদের অবস্থা গরমে খুব খারাপ ছিল। সে বাবুর্চিকে তাদের জন্য ঠান্ডা শরবত বানাতে বলে, যা খেয়ে সবাই স্বস্তি পায়। এদিকে হুয়াজিন তার নিখোঁজ দাসীকে নিয়ে দুশ্চিন্তায় ছিল। সে জিওল আর ইয়ংকে এই কথা জানালে জিওল বলে, আমার মনে হয় যে হুয়াজিনকে পুকুরের ঘটনায় ফাঁসানোর জন্য তোমার দাসীকে কিডন্যাপ করা হয়েছে। আমি সব দায়ভার নেব, তোমরা কেউ সামনে এসো না। হুয়াজিন বলে, আমার জন্য এসবের দরকার নেই। এখানে জানা যায় যে জিওল রাতে যে হত্যার স্বপ্ন দেখে তা আসলে তার পরিবারের হত্যাকাণ্ডের স্মৃতি। কয়েক বছর আগে তার পরিবারকে বিশ্বাসঘাতক অপবাদ দিয়ে হত্যা করা হয়েছিল। জিওল বলে, আমি আমার প্রিয়জনদের আগিয়ে হারিয়েছি আর কাউকে আমি হারাতে চাই না, তাই আমি সামনে আসব। এদিকে সুয়ং ইয়ন আর কোর্টলেডি জয়কে জিজ্ঞেস করে পুকুরে পড়ার আগে ঠিক কি ঘটেছিল। তারা জানায় যে রাজা অন্য কাউকে পছন্দ করতে বলে সুয়ং এই বিষয়টা নিয়ে খুব দুঃখী ছিল আর পড়ার আগে সে সবাইকে উপহারও দিয়েছিল। এসব শুনে সুয়ং বুঝতে পারে যে হুয়াজিন তাহলে কিছুই করেনি, আসলে সুয়ং নিজে আত্মহত্যার চেষ্টা করেছিল।
পরের সিনে দেখা যায় যে হুয়াজিন গ্র্যান্ড কুইনের কাছে গেছে আর সে সেখানে স্বীকার করে নেয় যে সেই সোয়ংকে পানিতে ধাক্কা দিয়েছিল আর এতে দাসীর কোনো দোষ নেই। তারা যেন দাসীকে ছেড়ে দেয়। তার এই কথা শুনে গ্র্যান্ড কুইন প্রচন্ড রেগে যায় আর তখন তাকে শাস্তি দিতে চায়। হুয়াজিনকে শাস্তি দেওয়ার সময় চিওল সেখানে উপস্থিত হয় আর তাকে অনুরোধ করে যেন সে তাকে ছেড়ে দেয়। গ্র্যান্ড কুইন বলে সে নিজেই তার দোষ স্বীকার করেছে, তাই তাকে শাস্তি পেতেই হবে। সুয়ং সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এদিকে ইয়ং হুয়াজিনের দাসীকে উদ্ধার করে, কিন্তু মুখোশধারী ব্যক্তিটি পালিয়ে যায়। গ্র্যান্ড কুইনের আদেশে হুয়াজিনের মাথা কাটার প্রস্তুতি চললে চিওল তলোয়ারটা ধরে ফেলে আর বলে যে আমরা এটা হতে দেব না, শাস্তি দিতে হলে আমাদের দিন। ঠিক তখনই সুয়ং সবার সামনে বলে হুয়াজিন কিছুই করেনি, আমি নিজেই আত্মহত্যার চেষ্টা করেছিলাম। তার এই কথা শুনে সবাই তো একদম হতভম্ব হয়ে যায়। গ্র্যান্ড কুইন জিজ্ঞেস করে কেন তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে? তার এই প্রশ্নে সুয়ং কি বলবে সে সেটা বুঝতেই পারছিল না। তখনই সে দেখে যে হুয়াজিন অজ্ঞান হয়ে পড়েছে। এটা দেখে তার মাথায় বুদ্ধি চলে আসে, ভাবে যে এখন আমার অজ্ঞান হয়ে যাওয়া প্রয়োজন। তাই সে সাথে সাথে নিজেও অজ্ঞান হওয়ার ভান করে। চিওল তখন তাদের কাছে আসতে থাকলে সুয়ং মনে মনে ভাবে যে চিওল যেন তার কাছে না আসে, তাহলে তো সে ধরা পড়ে যাবে যে সে সত্যি সত্যি অজ্ঞান হয়নি, বরং সে অভিনয় করছে। তখনই চিওল হুয়াজিনকে কোলে তুলে নিয়ে চলে যায়, যা দেখে সবাই অবাক হয়। অন্যদিকে সুয়ংকে অজ্ঞান দেখে কিম তাকেও তুলে নেয় আর চিওলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন জাংইয়ন গ্র্যান্ড কুইনকে বলে যেহেতু সুয়ং নিজে আত্মহত্যার কথা স্বীকার করেছে, তাই হুয়াজিনের উপর আর কোনো দোষ নেই, আমাদের তাকে ছেড়ে দিতে হবে। তখন গ্র্যান্ড কুইন বলে ঠিক আছে, তাহলে তাকে মুক্তি দিয়ে দাও। এরপর সুয়ংকে তার রুমে নিয়ে আসা হয়, যেখানে সবাই তার পাশে বসে কাঁদতে থাকে। এসব শুনে সুয়ং যা অজ্ঞান হওয়ার ভান করছিল সে মনে মনে বলতে থাকে এবার থামো তো তোমরা, অনেক হয়েছে। অন্যদিকে কিম সুয়ংকে নিয়ে ভাবছিল যে প্রাসাদে আসার আগে সুয়ং খুব সুখী ছিল, কিন্তু এখানে এসে এসে আত্মহত্যার চেষ্টা করেছে। এরপর সে চিওলের কথা ভাবে যে সুয়ংকে ফেলে রেখে হুয়াজিনকে কোলে তুলে নিয়েছিল। এসব মনে করে কিম ভাবতে থাকে রাজা চিওলের কারণে কি রানী সুয়ং আত্মহত্যার চেষ্টা করেছিল। পরের সিনে দেখা যায় যে রাতে চিওল আর ইয়ং একসাথে আছে। চিওল ভাবছিল যে রানীর আত্মহত্যার চেষ্টার কারণ কি হতে পারে। এরপর চিওলের মনে পড়ে যায় সেই রাতের কথা, যখন সুয়ং তাকে জিজ্ঞেস করেছিল আপনি আমাকে এত ঘৃণা কেন করেন। চিওল তখন তাকে বলেছিল কারণ তোমার কিম পরিবারের লোকজন আমার পরিবারকে হত্যা করেছিল, আর তুমিও কিম পরিবারেরই সদস্য, তাই আমি তোমাকে ঘৃণা করি। সুয়ং তখন বলে কিন্তু এতে আমার দোষ কি? এসব মনে করে চিওল ভাবতে থাকে মনে হচ্ছে আমার কারণেই সুয়ং আত্মহত্যার চেষ্টা করেছে। আমরা যদি তার সাথে এতটা খারাপ আচরণ না করতাম তবে সে কখনোই এমনটা করতো না। সে আরো ভাবে যে সত্যিই তো আমার পরিবারের হত্যার পেছনে তো সুয়ং এর কোনো হাত ছিল না। এরপর চিওল সুয়ং এর সাথে দেখা করতে যায়। সুয়ং তার উপর রেগে গিয়ে বলে প্রথমে আমাকে মারার চেষ্টা করেছেন, আর এখন আবার কেন এসেছেন এখানে? চিওল বলে আমি ঝগড়া করতে আসিনি তোমার সাথে, তোমার অনেক অভিযোগ থাকার কথা, আমি সব ব্যাখ্যা করব। সুয়ং বলে এখন আর কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, আমাকে আক্রমণ করার আগে এসব বোঝা উচিত ছিল। আপনি এখান থেকে চলে যান, যতক্ষণ না হাঁটু গেড়ে ক্ষমা চাইছেন ততক্ষণ আর আমার কাছে আসবেন না। তার এই কথা শুনে চিওল সেখান থেকে চলে যায়। চিওল চলে যাওয়ার পর সুয়ং তার মাথার চুল থেকে একটা কাঁটা খুলে দরজার দিকে ছুঁড়ে মারে। এরপর চিওল হুয়াজিনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। চিওল হুয়াজিনকে বলে এখন থেকে এমন কিচ্ছু করো না যাতে তোমার জীবন বিপদে পড়ে। এরপর হং এসে হুয়াজিনকে জানায় যে ইয়ং তার দাসীকে বাঁচিয়েছে আর সে এখন সম্পূর্ণ সুস্থ আছে। এটা শুনে হুয়াজিন ইয়ংকে ধন্যবাদ জানায়। চিওল তাদের বলে যে রানী তার উপর ভীষণ রেগে আছে, এখন সবকিছু বুঝিয়ে বলা আরো কঠিন হয়ে পড়েছে। এরপর হুয়াজিন তার দাসীর সাথে দেখা করে তাকেই প্রাসাদ ছেড়ে চলে যেতে বলে, নয়তো সে আরো বিপদে পড়তে পারে। অন্যদিকে প্রাসাদে রটে যায় যে রাজা চিওল সবার সামনে হুয়াজিনকে কোলে তুলে নিয়েছিল। পরের সিনে দেখা যায় যে হুয়াজিন ইয়ং এর ছবি আঁকছে আর ইয়ং অপলক দৃষ্টিতে হুয়াজিনকে দেখতে থাকে। অন্যদিকে গ্র্যান্ড কুইন রাজকীয় বাবুর্চির খাবার ফেরত পাঠিয়ে সুয়ংকে রান্না করতে বলে। সুয়ং তার জন্য রান্না করে পাঠায়। এখানে অন্য বাবুর্চিরা রাজকীয় বাবুর্চির কথা না শুনে সুয়ং এর কথা শুনছিল, যা দেখে বাবুর্চি খুব অপমানিত বোধ করে। গ্র্যান্ড কুইন সুয়ং এর খাবার খেয়ে খুবই খুশি হয়। পরের সিনে জুনিয়র কুইনকে দেখানো হয়, সে তার মিষ্টি কথায় হুয়াজিনকে নিজের দিকে টানার চেষ্টা করে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। পুকুরে পড়ার আগে সুয়ং হুয়াজিনের সাথে দেখা করেছিল। সুয়ং তাকে চিওলের থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু হুয়াজিন তার কথায় রাজি হয় না। তখন সুয়ং বলে যে আমি তোমার সম্পর্কে একটা সত্য জানি, যেটা আমি রাজাকে বলে দেব। হুয়াজিন বলে আপনি যদি চিওলকে আমার আসল সত্য জানিয়েও দেন তবুও সে আপনাকে ঘৃণা করবে, কারণ আপনি কিম পরিবারের সদস্য যারা চিওলের পরিবারকে হত্যা করেছিল। এইসব কথা শুনে সুয়ং খুব কষ্ট পায় আর তারপর সে পুকুরের পানিতে ঝাঁপ দেয়। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। দেখা যায় যে হুয়াজিন এইসব বিষয় নিয়ে ভাবছিল। তখনই বৃষ্টি শুরু হয় আর এটা দেখে সুয়ং খুব খুশি হয়ে যায় যে এবার পুকুরটা দ্রুত পানি দিয়ে ভরে যাবে।
এদিকে চিওল ভাবতে থাকে যে আমার সোয়ংয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ আমি তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছি, যেটা আমার করা উচিত হয়নি। অন্যদিকে সোয়ং তখন খুশি মনে বৃষ্টির পানিতে ভিজছিল। কোটলেরি চয় আর ইয়ন তাকে থামানোর চেষ্টা করলেও সে কারো কথা না শুনে ভিজতেই থাকে। ঠিক তখনই চিওল উপাস দিয়ে যাওয়ার সময় সুয়ংকে এভাবে বৃষ্টিতে ভিজতে দেখে তার কাছে গিয়ে বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তার এই কথা শুনে সুয়ং বলে, ঠিক আছে, হয়েছে, এবার আপনি যেতে পারেন। চিওল বলে, এত সাহস করে ক্ষমা চাইতে এলাম আর তুমি আমাকে চলে যেতে বলছো? এতে আমার খুব কষ্ট হয়েছে, তাই আজ রাতে আমি তোমার সাথে থাকবো না। তার এই কথা শুনে সুয়ং বলে, সেটা তো খুব ভালো খবর, আপনি আমার সাথে না থাকলে সেটা তো আমার জন্য আরো বেশি আনন্দের হবে। এরপর চিওল তাকে নিজের ছাতাটা দিয়ে চলে যাওয়ার সময় বলে, আজ আমরা দারুণ একটা নাটক করলাম। চিওল চলে যাওয়ার পর সুয়ং আরো খুশি হয়ে নাচতে থাকে। বৃষ্টির কারণে এখন পুকুরটা পানিতে পরিপূর্ণ। গভীর রাতে বং চুপচাপ তার ঘর থেকে বেরিয়ে আসে। সে তার দাসীদের শেষবারের মতো দেখে আর মনে মনে তাদের কাছ থেকে বিদায় নেয়। তারপর বুক ভরা আশা নিয়ে সে পুকুরের তীরে পৌঁছায়। সেখানে একটি পাথরের উপর তার নিজের নাম লিখে রাখে আর পরের মুহূর্তেই কোনো দ্বিধা ছাড়াই সে পুকুরের পানিতে ঝাঁপ দেয়। তার ফুসফুসে তখন পানি ঢুকতে শুরু করে আর তার দম বন্ধ হয়ে আসতে থাকে। ঠিক সেই মুহূর্তেই চিওল তার পুরো শক্তি দিয়ে সাঁতরে তার দিকে এগিয়ে আসে। আসলে আলাদা হওয়ার পর সে বংয়ের অদ্ভুত আচরণ নিয়ে ভাবছিল। হঠাৎ তার মনে হয় যে হয়তো রানী আজ রাতে আবার আত্মহত্যা করার চেষ্টা করবে। আতঙ্কিত হয়ে সে দ্রুত পুকুরের দিকে দৌড়ায় আর সেখানে গিয়ে সে সত্যি রানীর জিনিসপত্র খুঁজে পায়। অন্যদিকে পানিতে ডুবে থাকা বং তাকে দেখে ঘাবড়ে যায়। সে হাত নেড়ে তাকে ফিরে যেতে ইশারা করে। তার ভয় ছিল যে পাছে চিওল তার পুরো পরিকল্পনা হয়তো নষ্ট করে দেবে, কিন্তু চিওল মনে করে যে রানী হয়তো তার কাছে সাহায্যই চাইছে। তাই সে খুব দ্রুত সাঁতরে তার কাছে পৌঁছায় আর তাকে টেনে তীরে নিয়ে আসে। বং চাইলেও তাকে সত্যিটা বলতে পারছিল না। সে আবারও হ্রদে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে, কিন্তু চিওল দ্রুত তার পথ আটকে দেয়। সে এমনকি প্রতিজ্ঞা করে যে এখন থেকে সে তার প্রতিটি কথা শুনবে। দুজনের মধ্যে যখন ধস্তাধস্তি চলছিল তখনই দাসীরা সেখানে পৌঁছে যায়। তার রানীকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যায়। অথচ চিওল সেখানেই দাঁড়িয়ে তার ফেলে যাওয়া হেয়ার পিনটির দিকে তাকিয়ে থাকে। তার মনে গভীর চিন্তায় ডুবে যায়। সোয়ং তখন তার রুমে বসে ভাবতে থাকে যে চিওল সময় মতো না আসলে আজ তো আমি ডুবেই মরতাম, আর পুকুরটা যদি ফেরার পথ না হয় তবে পথটা কি? কিন্তু তখনই তার দাসী দরজা খুলে ভেতরে চলে আসে আর তার পুরো নাটক সেখানেই শেষ হয়ে যায়। হতাশ হয়ে এবং আবার হ্রদের দিকে কোনো সূত্র খুঁজতে বেরিয়ে পড়ে। তখন তার সন্দেহ হয় যে সোয়ং এর আত্মা তার শরীরের ভেতরে আছে কিনা। শুধু তাই নয়, সে ভাবতে থাকে যে সোয়ং হয়তো তার শরীরে থেকে সব জায়গায় ছেলেদের সিডিউস করছে হয়তো। এই কথা ভেবে বং প্রায় পাগল হওয়ার উপক্রম হয়। সে সোয়ংকে বের করে আনার জন্য তার শরীরকে আঘাত পর্যন্ত করার চেষ্টা করে, কিন্তু তবুও কিছুই হয় না। এদিকে দেখা যায় যে হুয়াজিনের দাসী যখন প্রাসাদ ছেড়ে যাচ্ছিল তখন সে মুখোশধারী ব্যক্তিটি তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। এক দাসী জাংইয়নকে খবর দেয় যে রানী আজ সকালে আবার পুকুরে ঝাঁপ দিয়েছিল। তার এই কথা শুনে জাংইয়ন তাকে রানীর উপর নজর রাখতে বলে। অন্যদিকে দেখা যায় যে জুনিয়র কুইন হুয়াজিনকে একটি তীর দেয়, যা পেয়ে হুয়াজিন খুব খুশি হয়। অন্যদিকে সোয়ং এখনো ভাবছিল যে পুকুরটা যদি ফেরার রাস্তা না হয় তবে সে কিভাবে নিজের সময়ে ফিরবে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ঘরের আলো নিভিয়ে সোয়ং এর আত্মার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তো আর আসে না। ঠিক তখনই ইয়ন এসে বলে যে আপনি আবারও একা একা কথা বলছেন। এই খবর প্রাসাদে ছড়িয়ে পড়লে সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করতে থাকবে যে রানীকে ভূতে ধরেছে। এরপর পানিতে ভেজার কারণে সোয়ং এর হাঁচি শুরু হয়। ইয়ন বলে, দেখলেন তো, পানিতে ভেজার কারণে আপনার শরীর খারাপ হয়ে গেছে। এদিকে চিওলেরও সর্দি লেগেছে। সোয়ং তখন বাহিরে বসে কাঁদছিল। তখন ইয়ন সেখানে এসে জিজ্ঞেস করে, আপনি কি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন বলে কাঁদছেন? তার এই কথা শুনে সোয়ং আরো বেশি কাঁদতে শুরু করে। এরপর রাজদরবারে একজন মন্ত্রী সোয়ং এর মানসিক অসুস্থতার অজুহাত দেখিয়ে তাকে রানীর পদ থেকে সরানোর জন্য একটি নথি পেশ করে। এটা দেখে চিওল বলে, আমি রানীর খুব কাছের, তার কোনো মানসিক সমস্যা নেই, তাই এই নথিটি পুনরায় যাচাই করে তারপর পেশ করতে হবে। পরের সিনে কিম সোয়ংকে এই কথা জানাতে এলে সেখানে চিওলও হাজির হয়। রানীকে রক্ষা করা নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সোয়ং এসব শুনে তাদের জিজ্ঞেস করে, কি হয়েছে বলতো? চিওল তখন তাকে জানায় যে তাকে রানীর পদ থেকে সরানোর চেষ্টা চলছে। এটা শুনে সোয়ং প্রচন্ড রেগে যায় আর ভাবে, আমি সবকিছু বলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম আর এখন এরা আমার পিছনে লেগেছে। চিওল কিমকে চলে যেতে বললে কিম তাকে বলে, বাহিরে অপেক্ষা করছি, আপনার সাথে আমার জরুরি কথা আছে। কিম চলে যাওয়ার পর চিওল সোয়ংকে বলে যে এখন থেকে তারা নো টাচ নিয়ম মেনে চলবে। তারপর সে বসে সোয়ংকে একটি চুলের কাঁটা দিয়ে আবার তার কাছে ক্ষমা চায় আর একটি সুযোগ দেওয়ার অনুরোধ করে। সোয়ং তাকে আরেকটি সুযোগ দিতে রাজি হয়। চিওল বাহিরে এলে কিম তাকে বলে, সেদিনও আপনি রানীকে ফেলে হুয়াজিনকে কোলে তুলে নিয়েছিলেন। একটা কথা মনে রাখবেন, আপনি রানীকে কষ্ট দিলে আপনি নিজেও কিন্তু কষ্ট পাবেন। চিওল তখন বলে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? কিম বলে, আজ থেকে আমি রানীকে রক্ষা করব।
কাউকে তার কোনো ক্ষতি করতে দেব না। অন্যদিকে জুনিয়র কুইন আর হুয়াজিনকে দেখানো হয়। জুনিয়র কুইন হুয়াজিনকে উস্কে দিয়ে বলে যে আজ রাজদরবারে রানীকে সরানোর বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু চিওল কারো কথা শুনেনি। জুনিয়র কুইন আরও বলে যে রানী খুব চালাক, সে ধীরে ধীরে চিওলকে নিজের জালে ফাঁসিয়ে নিচ্ছে। এই কথা শুনে হুয়াজিন বলে আমাকে রাজার সাথে কথা বলতে হবে যাতে সে আর রানীর ফাঁদে না পড়ে। এরপর হুয়াজিন চিওলের সাথে দেখা করে রানীকে সরানোর ব্যাপারে জানতে চায়। চিওল তাকে বলে যে তার পরিবারের লোকজনই মন্ত্রীকে চেনে, তাই সেই জন্য তাদের বলে মন্ত্রীকে বোঝাতে যাতে সে রানীকে সরানোর প্ল্যান বাদ দেয়। হুয়াজিন বাধ্য হয়ে চিওলের কথায় রাজি হয়। তারপর সে চিওলকে বলে আজ পর্যন্ত আপনি আমার সাথে একটা রাতও কাটাননি, আপনি আমার কোনো খোঁজই রাখেন না। চিওল বলে আমাকে ক্ষমা করো, তুমি কাজের চাপে আমি তোমার দিকে খেয়ালই রাখতে পারিনি, আজ রাতে আমি তোমার কাছে আসব। এই কথা শুনে হুয়াজিন খুব খুশি হয়ে যায় আর বলে রানীকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি তাকে সামলে নেব। এরপর হুয়াজিন সোয়াং এর সাথে দেখা করে বলে আপনাকে রানীর পদ থেকে সরানোর কাগজ আমি বাতিল করিয়েছি, তাই আর চিন্তা করতে হবে না আপনার। সেদিন আপনি সবার সামনে আমার জীবন বাঁচিয়েছিলেন, আর আজ আমি আপনার জন্য এটা করেছি, তাহলে হিসাব সমান হয়ে গেছে। সোয়ং তখন বলে যে ঠিক আছে। হুয়াজিন আরো বলে যে আজ রাতে রাজা আমার সাথে থাকবে। সোয়ং বলে আমাকে সব বলার কি দরকার, আমি তো এমনিতেই তার ব্যাপারে আগ্রহী নই। হুয়াজিন চলে যাওয়ার পর সোয়ং ভাবতে থাকে যে আমার জীবনটা আজ কি হয়ে গেছে, আমি তো এখন আর মেয়েদের কাছেও যেতে পারছি না। পরের সিনে দেখা যায় যে সোয়ং রান্নাঘরে রান্না করছিল। তখনই বংয়ের হৃদস্পন্দন কমে আসায় সোয়ং অজ্ঞান হয়ে পড়ে যায়। রাজকীয় শেফ দৌড়ে এসে তার পরীক্ষা করে আর দেখা যায় যে তার শ্বাস বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় বর্তমান সময়ে কেউ বংয়ের মুখ থেকে অক্সিজেনের মাস্ক সরিয়ে দিয়েছিল আর তার হৃদস্পন্দনও বন্ধ হয়ে যায়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে ডাক্তাররা প্রাণপণে তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। ভাগ্যক্রমে তাদের পরিশ্রম সফল হয়। বংয়ে শুধু প্রাণী বেঁচে যায় না, বরং তার আত্মাও তার শরীরে ফিরে আসে। কিন্তু একটি নতুন সমস্যা সামনে এসে দাঁড়ায়। সে যতই চিৎকার করুক না কেন, কেউ যেন তার আওয়াজ শুনতে পাচ্ছিল না। তখনই ডাক্তাররা জানায় যে বং এখন ভেজিটেটিভ স্টেজে চলে গেছে। এটা শুনে তো সে পুরোপুরি ভেঙে পড়ে। কিছু সময় পর পুলিশ তার সাথে দেখা করতে আসে। সে জানতে পারে যে সব অভিযোগ তারই ঘাড়ে চাপানো হয়েছে, আর প্রকৃত অপরাধী অন্য কেউ নয় বরং সেক্রেটারি হান, সেই ব্যক্তি যে আগে তাকে মারার চেষ্টা করেছিল। অন্যদিকে 1851 সালে চিওল যখন হুয়াজিনের কাছে যাচ্ছিল, তখন পথে ইয়নের সাথে তার দেখা হয়। সে খুব তাড়াহুড়ো করে রাজবৈদ্যকে কোথাও নিয়ে যাচ্ছিল। চিওল তাকে জিজ্ঞেস করে যে তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ। ইয়ন তখন কাঁদতে কাঁদতে সুয়ং এর অবস্থার কথা তাকে জানায়। এই খবর শুনে চিওল সাথে সাথে সুয়ং এর কাছে ছুটে যায় আর বাবুর্চি আর কোর্ট লেডি চয়কে জিজ্ঞেস করে যে কি হয়েছে। বাবুর্চি জানায় যে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই সে পড়ে যায় আর তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। চিওল বলে কোনো কারণ ছাড়া এমনটা হওয়ার কথা নয়। তার কথা শুনে কোটলেডি জয় বলে তার মানে কেউ তাকে বিষ দিয়েছে। বাবুর্চি জানায় তা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এখানকার সবকিছু আগে পরীক্ষা করা হয়। এরপর রাজবৈদ্য এসে সোয়ংকে পরীক্ষা করে আর চিওলকে জানায় যে তার নারী স্পন্দন বন্ধ হয়ে গেছে। এটি এমন এক রোগ যাতে মানুষের পালস বন্ধ হয়ে যায়। চিওল চিকিৎসার কথা জানতে চাইলে বৈদ্য বলে যে আমাদের কিছু ভেষজ দিয়ে একটা টনিক তৈরি করে তাকে খাওয়াতে হবে, কাজ হলে সে বাঁচবে, নয়তো মারা যাবে। এদিকে জুনিয়র কুইন একজন জ্যোতিষীকে ডেকে সোয়ং এর ব্যাপারে জানতে চায়। জ্যোতিষী তাকে বলে যে সোয়ং এর শরীরে অন্য একটি আত্মা রয়েছে, যত দ্রুত সম্ভব তাকে বের করতে হবে। তাই সে জুনিয়র কুইনকে কিছু তাবিজ দিয়ে বলে সেগুলো রানীর আশেপাশে রাখতে হবে। এরপর এক দাসী একটা তাবিজ রানীর বিছানার নিচে আর অন্যগুলো রুমের আশেপাশে রেখে দেয়। পরের সিনে দেখা যায় যে চিওল সুয়ংকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। অন্যদিকে রাজপ্রাসাদে সুয়ং জ্ঞান ফিরে পেয়ে বৈদ্যকে ঝাপটে ধরে আর বলে তোকে আমি ছাড়বো না। এরপর সে চিওলকে বলে তুমি এখানে কি করছো, আর এটি বলেই সে আবার অজ্ঞান হয়ে যায়। রাজবৈদ্য জানায় যে সে এখন বিপদমুক্ত আছে, কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় সে অজ্ঞান হয়ে গেছে। তবে যে কোনো সময় অবস্থা আবার খারাপ হতে পারে, তাই সারা রাত তার যত্ন নেওয়া প্রয়োজন। এরপর এক দাসী হুয়াজিনকে জানায় যে রানী অসুস্থ হয়ে পড়েছে আর এর জন্য রাজা তার সাথেই থাকছে। তার এই কথা শুনে হুয়াজিনের খুব খারাপ লাগে। সে জুনিয়র কুইনের কাছে গিয়ে বলে আমরা যদি কোনো পদক্ষেপ নেই তবে কি আপনি সত্যি রানীকে ধুলোয় মিশিয়ে দিতে পারবেন। এদিকে চিওল সোয়ং এর পাশে বসে তার জেগে ওঠার অপেক্ষায় আছে। অন্যদিকে কিম জানতে পারে যে কিম যে কাপড়ের টুকরোটি পেয়েছিল সেই একই রকম আরেকটি কাপড় চিওল পুড়িয়ে ফেলেছে। এই কথা শুনে কিমের সন্দেহ আরো বাড়ে যে চিওলি হয়তো সোয়ংকে মারার চেষ্টা করেছিল। এদিকে গ্র্যান্ড কুইন জাংইয়নকে জানায় যে হুয়াজিন আর জুনিয়র কুইন হাত মিলিয়েছে। ঠিক তখনই সেখানে এক দাসী এসে গ্র্যান্ড কুইনকে রানীর অসুস্থতার কথা জানায়। চিওল তখনও সুয়ং এর কাছেই ছিল আর সে তাড়াতাড়ি তার জেগে ওঠার অনুরোধ করতে থাকে। এদিকে জুনিয়র কুইনের জাদুবিদ্যা চলছিল। ঠিক তখনই গ্র্যান্ড কুইন সেখানে পৌঁছে তাকে বলে যে আমি জানতে পেরেছি রানীর অসুস্থতার পেছনে তুমিই দায়ী। জুনিয়র কুইন তার সবকিছু অস্বীকার করে আর বলে যে আমি শুধু রাজ্যের মঙ্গলের জন্যই পূজা করেছিলাম। কিন্তু গ্র্যান্ড কুইন তাকে সেই তাবিজটা দেখিয়ে দেয়
আর বলে এটা রানীর রুমের বাইরে পাওয়া গেছে, তুমিই সবকিছু করেছো। সে আরো বলে যে আমাদের ধারণা যে রানীকে বিষ দেওয়া হয়েছে, যদি প্রমাণিত হয় যে তোমরা এই সব কিছু করেছো তবে তোমাদের কঠোর শাস্তি পেতে হবে। এরপর কিম সোয়ং এর রুমে এসে জিউলকে বলে রানীকে আমি নিয়ে যেতে এসেছি। জিউলের কারণ জিজ্ঞেস করলে কিম জানায় যে জুনিয়র কুইন আর হুয়াজিন রানীর উপর কালো জাদু করার সময় হাতে নাতে ধরা পড়েছে আর রানীকে বিষ দেওয়ারও গুজব আছে। জিউল বলে না, এটা হতেই পারে না, হুয়াজিন এমনটা কখনো করবে না। কিম বলে আমরা তদন্ত করছি আর রানীর জীবন বিপদে আছে বলেই তাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। জিওল তাকে বাধা দিল, কিম তার কোনো কথাই শোনে না। জিওল তখন প্রহরীর কাছ থেকে তলোয়ার কেড়ে নিয়ে তার পথ আটকায় আর বলে যে আমরা রানীকে কয়েকদিনের জন্য তার বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি যাতে সেই চাপ থেকে দূরে থেকে সুস্থ হয়ে উঠতে পারে। এরপর জিওল সোয়ংকে পালকিতে করে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। পরের সিনে দেখা যায় যে কিম সোয়ং এর সাথে তার বাবার বাড়িতে দেখা করতে এসেছে আর তাকে বলে যে এখানে আসার আগে তুমি কত খুশি ছিলে। জিওল তোমার জীবনে আসার পর থেকেই তোমার জীবনটা তছনছ হয়ে গেছে। কত ভালো হতো যদি তুমি আমার আর আমি শুধু তোমারই হতাম। এরপর সে সোয়ংকে কিস করার জন্য ঝুঁকে পড়ে, কিন্তু সে কিস না করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গ্র্যান্ড কুইন জাংইয়ংকে বলে হুয়াজিন যদি আগে যুবরাজের জন্ম দেয় তবে জুনিয়র কুইন আমাদের হারিয়ে দেবে, সেটা আমরা একদমই চাই না। তাই সোয়ং এর দ্রুত সুস্থ হওয়া আর হুয়াজিনের আগেই যুবরাজের জন্ম দেওয়া জরুরি। পরদিন সকালে যখন বংয়ের ঘুম ভাঙে তখন অভ্যাসবশত সে সবার আগে তার প্রাইভেট পার্স খোঁজার চেষ্টা করে আর প্রত্যাশা মতো সেটি তখনও গায়েব ছিল। এবার বং কোনো আর অভিনয় না করেই তার ভাগ্যটাকে মেনে নেয়। সে ধীরে ধীরে উঠে বসে, কিন্তু তখনই তার চোখ যেন তীব্র সোনালি আলোয় ধা দিয়ে যায়। চারদিকে সোনার মতো উজ্জ্বলতা ছড়িয়েছিল। যখন সে ভালো করে চারপাশটায় তাকায় সে দেখে যে ঘরের প্রায় প্রতিটা জিনিসই স্বর্ণ দিয়ে তৈরি। শুরুতে বং কিছু মুহূর্তের জন্য ভাবতে থাকে যে সে হয়তো এবার ইনকাসদের সোনার তৈরি সাম্রাজ্যে পৌঁছে গেছে, কিন্তু তখনই তার দাসী ঘরে আসে আর তার ভাবনা ভেঙে যায় যখন সে জানতে পারে যেটি সোয়ং এর বাপের বাড়ি। এতে সে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারছিল না যে বাবার সাথে তার কখনোই দেখা হয়নি, তার মুখোমুখি সে কিভাবে হবে। কিন্তু তার প্রবল বুদ্ধিমত্তার কারণে বং কোনোভাবে সে অদ্ভুত পরিস্থিতি সামলে নেয়। তবে এখানকার রাজকীয় জীবন তার কল্পনার চেয়ে অনেক বেশি বিলাসবহুল ছিল। সকালে নাস্তায় তার সামনে বড় 20 ধরনের খাবার পরিবেশন করা হয়। শুধু তাই নয়, তার জন্য আলাদা মেকআপ আর্টিস্টও ছিল আর কাপড় রাখার জন্য একটা বিশাল আর চমৎকার ড্রেসিং রুমও ছিল। তারপর সে ইয়ানকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। ইয়ান বলে আপনার স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছিল। তার এই কথা শুনে বং তো অবাক হয়ে যায়। তারপর অনেক ডাক্তার সুয়ংকে পরীক্ষা করতে আসে। একজন ডাক্তার তাকে পরীক্ষা করে বেরিয়ে যায় আর তারপর ইয়ান আরেকজন ডাক্তারকে ভেতরে ডাকে। এরপর সে খাবার খায়। খাওয়া দাওয়ার পর বং সোয়ং এর জিনিসপত্র দেখছিল আর সেগুলো দেখে সোয়ং এর কিছু স্মৃতি তার মনে পড়ে যায়। এটা দেখে ইয়ান বলে ওঠে আপনার স্মৃতি কি ফিরে এসেছে? তার এই কথা শুনে বং অবাক হয় আর ভাবতে থাকে আমি কেন সোয়ং এর স্মৃতি মনে করছি। অন্যদিকে দেখা যায় যে জিউল একটি ফাইল দেখছে আর একই সময়ে ভাবছে যে সেই ফাইলটি কোথায় থাকতে পারে যেটিতে মন্ত্রীর সমস্ত অন্ধকার গোপন তথ্য রয়েছে। অন্যদিকে হুয়াজিনও একটি বই দেখছিল যেখানে সোয়ং এর নাম মুছে ফেলা হয়েছে আর সোয়ং এর নামের জায়গায় হুয়াজিনের নাম লেখা হয়। পরের সিনে দেখা যায় যে জিওল ইয়ং এর সাথে দেখা করে আর তাদের কথোপকথন সময় সে জানতে পারে যে রানী জ্ঞান ফিরে পেয়েছে। তার এই কথা শুনে জিওল বলে যে সে সোয়ং এর সাথে দেখা করতে যেতে চায় আর সে ইয়ংকে এও বলে যে তারা সম্ভবত সেখানে সে গোপন ফাইলটি খুঁজে পেতে পারে। এরপরে সে তার পালকিতে বসে আর সোয়ং এর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে জাংইয়ন কিমকে জিজ্ঞেস করে যে সে বিষক্রিয়ার ঘটনায় কিছু খুঁজে পেয়েছে কিনা, যে কে এটা করেছে। কিম বলে যে আমরা এখনো তদন্ত করছি। তারপর কিম জাংইয়ং এর কাছ থেকে জানতে পারে যে রানী জ্ঞান ফিরে পেয়েছে আর রাজা তার সাথে দেখা করতে গেছে। তার এই কথা শুনে কিমের সোয়ং এর উপর আক্রমণের কথা মনে করে আর ভাবে যে রানীর জীবন যদি আবার কোনো বিপদে পড়ে। অন্যদিকে ইয়ং হুয়াজিনকে বলে যে জিওল সোয়ং এর সাথে দেখা করতে আর সেই গোপন ফাইলটি খুঁজতে সোয়ং এর বাপের বাড়িতে গেছে। এই কথা শুনে হুয়াজিন ভাবতে থাকে যে সোয়ং জিওলকে সেখানে ডাকার জন্য এসব করেছে। তারপর সে ইয়ানকে বলে আমিও সোয়ং এর সাথে দেখা করতে যাব। অন্যদিকে দেখা যায় যে জুনিয়র কুইন এক লোককে একটি বিশেষ চুলের কাটা অর্ডার করতে বলে যা শুধুমাত্র রানীই পড়তে পারবে আর সেটি হুয়াজিনের জন্য অর্ডার করেছিল। পরের সিনে বংকে দেখানো হয়। সে তখনও ভাবছিল যে যদি এভাবেই চলতে থাকে তাহলে আমি চিরকালের জন্য সোয়ং হয়ে যাব আর তখন ডিরেক্টর হানের প্ল্যান কাজে লেগে যাবে। আমি কখনোই আর আমার জগতে ফিরে যেতে পারবো না। তারপর সে ভাবতে থাকে আমি রানী, আমি হান পরিবারকে বিশ্বাসঘাতক ঘোষণা করতে পারি আর তাদের নির্মূল করতে পারি, যা সে ডিরেক্টর হানের আশার যে কোনো আশা শেষ করে দেবে। তার জন্য আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে সে কোন হান পরিবারের সদস্য। বং তখন আয়েশ করে তার বাড়ির ব্যক্তিগত বাগানে ঘুরছিল। তখনই হঠাৎ সে একটি পরিচিত সুবাস ফিল করে। সেই সুবাস অনুসরণ করতে করতে সে স্টোর রুমে গিয়ে পৌঁছায়। ভেতরের দৃশ্য দেখে তার চোখ তো একদম ছানা বড়া হয়ে যায়। পুরো ঘরটি
মূল্যবান ধন সম্পদে ভরা ছিল আর একটি বড় সিন্ধুক সোনার বারে পরিপূর্ণ ছিল। এটা দেখে বং খুশিতে তো চিৎকার করে ওঠে আর বলতে থাকে, বাহ কি ঝকঝকে গোল্ডেন লাইফ। সে ফিল করে যে সে সত্যি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। এরপর সে শুধু একটি সোনার বার আর এক টুকরো কাপড় নিজের কাছে রেখে বাকি সব ধন সম্পদ প্রাসাদে পাঠানোর আদেশ দেয়। তখন একজন চাকর দৌড়ে এসে জানায় যে রাজা চিওল সেখানে পৌঁছে গেছে। পরের মুহূর্তেই বংকে দ্রুত বাইরে নিয়ে যাওয়া হয় যাতে সে রাজাকে স্বাগত জানাতে পারে। চিওল তার হাতে ফুলের তোড়া নিয়ে তার দিকে এগিয়ে আসে। তাকে দেখা মাত্রই বংয়ের মাথায় সেই মুহূর্তটি ভেসে ওঠে যখন সোয়ংকে রানী করা হয়েছিল। এই স্মৃতি মনে পড়তেই তার মুখ লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে আবার সামলে নেয়। সে সেই ফুলের তোড়া দিয়েই সোয়ংয়ের আত্মাকে তার শরীর থেকে বের করার এক বৃথা চেষ্টা শুরু করতে থাকে। তবুও সে চিওলের প্রতি তার অদ্ভুত আকর্ষণ থামাতে পারছিল না। সোয়ংয়ের এই পাগলামি দেখে চিওল তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। তারপর সে তার কাছ থেকে ফুলগুলো নেয়ার চেষ্টা করে, কিন্তু সোয়ং তাকে ফুলগুলো আর দেয় না আর বলতে থাকে এগুলো আমার। চিওল বলে আমি জানতাম না যে তুমি এগুলো এত পছন্দ করবে। তারপর সোয়ংয়ের বাবা সেখানে আসে আর চিওলকে স্বাগত জানায়। অন্যদিকে দেখা যায় যে জাংয়ং তার এক মুখোশধারী লোককে সোয়ংয়ের বাবার বাড়ি থেকে সে গোপন ফাইলটি চুরি করে আনতে বলে আর সে তার কথা মতো সোয়ংয়ের বাড়িতে চলে যায়। সোয়ংয়ের বাবা তখন চিওলকে তার বাড়ি দেখাচ্ছিল। ঠিক সেই সময়ে চিওল পর্দার আড়ালে একটি গোপন সিন্দুক দেখতে পায়। তারপর তারা বাড়ির বাইরে আসে আর বাড়ির দিকে তাকিয়ে থাকার সময় চিওলের চোখে একটি কুয়োর উপর পড়ে। সেটি দেখে সে তার পরিবারের হত্যার কথা মনে পড়ে যায়, যার কারণে সে ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। তার চোখে পানি চলে আসে আর তার মুখ যেন ভয়ে লাল হয়ে যায়। তার এই অবস্থা দেখে সোয়ং তাকে জিজ্ঞেস করে যে আপনার কি হয়েছে। তারপর সেও কুয়োর দিকে তাকায় আর কিছু ভাবতে শুরু করে। ঠিক তখনই হুয়াজিন সেখানে আসে আর চিওলকে উঠতে সাহায্য করে। এরপর সোয়ং ভেতরে চলে যায়। সে চলে যাওয়ার পর হুয়াজিং চিওলকে বলে সোয়ং তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তাই আপনার আমার সাথে প্রাসাদে ফিরে আসা উচিত। উত্তরে চিওল বলে আমি এখন যেতে পারবো না, আমাকে এখানে কিছু একটা খুঁজতে হবে। এরপর চিওল আর সোয়ং একসাথে বসে থাকে। সোয়ং তখনও তার নিজের জগতে ফিরে যাওয়ার কথা চিন্তা করছিল আর ভাবছিল যে আমি কি কখনো আর আমার নিজের জায়গায় ফিরে যেতে পারবো না, আমাকে কি সারা জীবনে মেয়ে হয়ে থাকতে হবে। আর এটা ভেবে সে উদাস মনে চিওলের দিকে তাকিয়ে থাকে। চিওল জিজ্ঞেস করে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন। সোয়ং বলে এমনিতেই। তখনই তাদের কথার মাঝখানে কিম তার সৈন্যদের নিয়ে সেখানে হাজির হয় আর রানীর স্বাস্থ্যের খোঁজ খবর নেয়। কিম বলে আজ থেকে আমরা আপনার নিরাপত্তা নিশ্চিত করব। চিওল বলে আমরা আমাদের রক্ষী এনেছি। কিম তখন পাল্টা যুক্তি দিয়ে বলে যে ঠিক আছে, তবে আপনার রক্ষীরা আপনার নিরাপত্তা দেবে আর আমরা রানীর নিরাপত্তা দেব। এই নিয়ে তাদের মধ্যে নতুন করে তর্ক শুরু হয়ে যায়। এদিকে দেখা যায় যে জুনিয়র কুইন হুয়াজিনকে সেই বিশেষ চুলের কাটাটি দিয়ে বলে যে তোমারই রানী হওয়া উচিত ছিল, কারণ তুমি সব দিক থেকে রানী হওয়ার যোগ্য। আর তার এই কথা শুনে হুয়াজিন তো প্রচন্ড খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে কিম আর চিওল দুজনেই বংয়ের মন জয়ের জন্য মদ পানের প্রতিযোগিতায় নেমে পড়ে। বং তখন বাধ্য হয়ে এই ছেলে মানুষই আর বিরক্তিকর প্রতিযোগিতাতে দেখতে থাকে আর শেষ পর্যন্ত সেই একমাত্র নেশামুক্ত অবস্থায় টিকে থাকে। আর তারা দুজনেই নেশার ঘরে সেখানে ঘুমিয়ে পড়ে। আসলে চিওল নেশার অভিনয় করছিল, কারণ তাকে গোপন একটি বিশেষ মিশন সম্পন্ন করতে হতো। তার আসল উদ্দেশ্য ছিল কিম পরিবারের অপরাধের প্রমাণ খুঁজে বের করা। বেশ কয়েক বছর ধরে জুনিয়র কুইন তার ক্ষমতার অপব্যবহার করে নিজের পরিবারের জন্য অঢেল সম্পদ জমা করছিল। সোয়ংয়ের বাবার সতর্কতার জন্য সেই সব কারচুপির হিসাব একটি গোপন খাতা লিখে রেখেছিল। যদি চিওল সেই খাতাটি খুঁজে পেত তবে সে ক্ষমতা পুনরায় নিজের হাতে নিয়ে এই দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা বদলে দিতে পারত। ঠিক সেই সময় হঠাৎ একজন মুখোশধারী ব্যক্তি সেখানে এসে পৌঁছায়। মনে হচ্ছিল যে সে ওই খাতাটির খোঁজে এখানে এসেছে। তাদের দুজনের মধ্যে তখন প্রচণ্ড লড়াই শুরু হতে থাকে। এদিকে সোয়ং ঘুমের ঘরে বাইরে বের হয়ে দুজন মানুষের ছায়া দেখতে পায়। সে ভাবে যে তারা হয়তো নাচ করছে, তাই সে নিজেও নাচতে শুরু করে। সে তাদের কাছে থেকে দেখার জন্য এগিয়ে যায়। তখনই দরজার ভেতর দিয়ে একটি ছুরি ঢুকে যায়। এটা দেখে তো সোয়ং প্রচণ্ড ভয় পেয়ে যায়। চিওল তখন মুখোশধারীর মুখ থেকে মুখোশ খোলার চেষ্টা করছিল। ঠিক তখনই সোয়ং হাতে একটি পাত্র নিয়ে বাহিরে আসে আর মুখোশধারীকে বলে যে রাজাকে আক্রমণ করার এত বড় সাহস তোর। এই বলে সে পাত্রটি দিয়ে মুখোশধারীর মাথায় আঘাত করতে থাকে, কিন্তু মুখোশধারী লোকটি পিছিয়ে গিয়ে চিওলকে ধাক্কা দেয়। ফলে ভুলবশত পাত্রটি চিওলের মাথায় লাগে। এই সুযোগে মুখোশধারী লোকটি পালিয়ে যায়। সোয়ং চিওলকে বলে আমি নেশায় ছিলাম, তাই ভুল করে এমনটা হয়ে গেছে। সে চিওলকে উঠে দাঁড়াতে বলে। চিওল উঠে তাকে কাছে টেনে নিয়ে বলে আজ আর কোনো নো টাচ নয়। এই বলে সে তাকে কিস করতে শুরু করে। ঠিক তখনই তাদের শব্দ শুনে কিম সেখানে এসে তাদের কিস করতে দেখে ফেলে আর এতে সে প্রচন্ড কষ্ট পায়। চিওল যখন বংকে কিস করছিল তার ভেতরে থাকা সোয়ং এর সত্তা জেগে ওঠে আর সেও বিপরীতে তাকে কিস করতে থাকে। তখন সোয়ং এর বাবা সেখানে এসে তাদের এই অবস্থা দেখে কিমকে বলে আমাদের তাদের বিরক্ত করা উচিত নয়, চল আমরা বাইরে চলে যাই। বাইরে গিয়ে তারা ভেতরে জিনিসপত্র পড়ার আওয়াজ শুনতে পায়।
সোয়ং এর বাবা বলে, এটি বিয়ের শুরুর দিকের ইমোশন, আমাদের তাদের পার্সোনাল মুহূর্তকে সম্মান জানানো উচিত। কিম তখন তার প্রহরীদের একটু দূরে সরে দাঁড়াতে বলে। এদিকে জিওল আর সোয়ং এর রুমে জিনিসপত্র সব ছড়ানো ছিটানো, আর তাদের কিস তখনও চলছিল। হঠাৎ বং কিস থামিয়ে জিওলকে চড় মারার জন্য হাত তোলে। জিওলও তার চড় খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু বং তার হাতটা ঘুরিয়ে নিজের গালে নিজে চড় মেরে বসে আর বলে, সোয়ং, আমার শরীর থেকে তুমি বেরিয়ে যাও, যতক্ষণ আমি এই শরীরে আছি এটি আমার। জিওল বলে, মনে হচ্ছে তুমি এখনো নেশায় আছো। এরপর সে সোয়ংকে কোলে নিয়ে বিছানায় শুয়ে তাকে অজ্ঞান করে ফেলে আর ফাইলটি খুঁজতে সিন্দুকের কাছে যায়। সিন্দুকটি তালাবদ্ধ থাকায় সে তা খোলার চেষ্টা করে। তার সেই শব্দ শুনে কিম আবার পরীক্ষা করতে আসে, কিন্তু ঠিক তখনই সোয়ং হাসতে হাসতে ঘুমের ঘরে বিড়বিড় করে কথা বলতে থাকে। এটা শুনে কিম ভাবে যে সোয়ং জিওলের সাথে আছে, তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে জিওল সিন্দুকটি খুললেও ভেতরে কোনো গোপন ফাইল পায় না। সে তখন মনে করতে পারে যে ফাইলটি হয়তো কুয়ার আশেপাশে কোথাও আছে। সে কুয়ার কাছে গিয়ে ফাইলটি দেখতে পায়, কিন্তু ঠিক তখনই চাকররা সেখানে চলে আসায় ফাইলটি না নিয়ে তাকে সেখান থেকে সরে যেতে হয়। এদিকে হুয়াজিন চুলে সেই বিশেষ কাঁটাটি পরে নেয়, যা দেখে পরিষ্কার বোঝা যায় যে সে এখন রানী হওয়ার স্বপ্ন দেখছে। এরপর ইয়ং জিওলের সাথে দেখা করতে আসে। জিওল তাকে মুখোশধারী ব্যক্তিটির কথা জানায় আর বলে যে তার মুখে একটি কাটা দাগ আছে। এই কথা শুনে ইয়ং বলে, এই সেই একই মুখোশধারী লোক যে হুয়াজিনের দাসীকে কিডন্যাপ করেছিল। জিওল তখন বলে, গোপন ফাইলটি খোঁজার জন্য সে আজ রাতেও এখানেই থাকবে। এরপর ইয়ং হুয়াজিনের কাছে গিয়ে তাকে জানায় যে তার দাসী বাড়ি যাওয়ার কথা থাকলেও সে সেখানে পৌঁছায়নি, সে এখন নিখোঁজ আছে। একই সাথে সে জানায় যে রাজা আজ রাতেও সেখানেই থাকছে। তার এই কথা শুনে হুয়াজিন বিষণ্ণ হয়ে পড়ে আর বলে, মনে হয় তার হাতে এখন আমার জন্য আর কোনো সময়ই নেই। তার অনুভূতিগুলো বদলে গেছে, হয়তো আমি একমাত্র ব্যক্তি যে এখনো আমাদের ছোটবেলার স্মৃতিগুলো আঁকড়ে ধরে আছি। হুয়াজিনকে দুঃখিত দেখে ইয়ং এরও খুব খারাপ লাগতে থাকে। এদিকে বং সোয়ং এর স্মৃতিগুলো নিয়ে চিন্তিত হয়ে পড়ে আর ভাবতে থাকে, এখন আমি নিজেও জানি না যে আমি বং নাকি সোয়ং। সবচেয়ে কঠিন ব্যাপার হলো আমি এই শরীরটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। অন্যদিকে গ্র্যান্ড কুইন জুনিয়র কুইনের মোজা খুলে তাকে অপমান করে আর তাকে সতর্ক করে বলে যে এটাই শেষবার, তোমাদের ক্ষমা করে দিয়েছি আমি। অন্যদিকে কিম জাংয়নকে বলে, আমার মনে হয় প্রহরীদের মধ্যে কেউ সেই লোকগুলোর সাথে হাত মিলিয়েছে। জাংয়ন তাকে পরামর্শ দেয় যে সবার সামনে এই নিয়ে তদন্ত করো না, গোপনে করো, নয়তো যে জড়িত সে সতর্ক হয়ে যাবে আর এখান থেকে পালিয়ে যেতে পারে। এরপর জিওল কুয়ার কাছে গিয়ে ছোটবেলার একটা ঘটনার কথা মনে করতে থাকে। সে যখন ছোট ছিল তখন তার পরিবারকে বিশ্বাসঘাতকতার অভিযোগে হত্যা করা হয়েছিল আর তার মা তাকে বাঁচানোর জন্য কুয়ার ভেতর লুকিয়ে রেখেছিল। এরপর জিওল কুয়ার ভেতরে নেমে সেই ফাইলটি খুঁজতে থাকে, কিন্তু সেখানে কোনো গোপন ফাইলই পায় না সে। কুয়ার ভেতরে আবারও জিওলের ছোটবেলার সে ঘটনা মনে পড়ে যায়। যখন সে কুয়ায় ঢুকেছিল তখন কেউ একজন ওপর থেকে কুয়ার মুখটি বন্ধ করে দেয়। একই সাথে সে তার মৃত পরিবারের সদস্যদের দেহগুলো দেখতে পাচ্ছিল, যারা ন্যায় বিচার চেয়ে তার কাছে আর্তনাদ করে কান্না করছিল। এসব দেখে জিওল প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে হুয়াজিনও ছোটবেলার একটা ঘটনা মনে করে। যখন সে কিশোরী ছিল তখন সোয়ং তার মায়ের অভাব বোধ করছিল আর তার প্রিয় বইগুলোর একটি পড়তে থাকে। ঠিক তখনই ছোট হুয়াজিন তার কাছে এসে বলে, কেউ মারা গেলে তাকে পেতে হলে তোমাকেও মরতে হবে। তার এই কথা শুনে ছোট্ট সোয়ং কুয়ার ভেতর ঝাঁপ দেয়, যেখানে জিওল আগে থেকেই ছিল। ছোট সোয়ং জিওলকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে মরতে এসেছো? আমি তো এখানে মরতে এসেছি। তুমি মারা যাওয়ার পর কার সাথে দেখা করতে চাও? তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মরতে চাচ্ছ না, তুমি বাঁচার জন্য আকুতি করছো। যাই হোক, মারা যাও খুবই বিপজ্জনক। তখন ছোট্ট জিওল বলে, আমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। আর এই কথা বলে সে সেখানে কাঁদতে শুরু করে আর সোয়ংও তার সাথে কাঁদতে থাকে। ঠিক তখনই ছোট্ট কিম সেখানে সোয়ংকে খুঁজতে থাকে। সোয়ং জিওলকে বলে, তোমাকে বেঁচে থাকতে হবে, আমি আবার আসবো। এরপর সে তার নিজের বইটি জিওলকে দিয়ে বলে, তুমি যদি বাঁচতে চাও তবে বাহিরে এসো আর আমাকে এটি ফেরত দিয়ে দিও। কিমের সাহায্যে সোয়ং কুয়া থেকে বেরিয়ে আসে। বাহিরে এসে সে কিমকে সব বলার সময় সোয়ং এর বাবা তা আড়ি পেতে শুনে ফেলে আর উপর থেকে কুয়াটি বন্ধ করে দেয়। সোয়ং অনেক কেঁদে তাদের মানা করার চেষ্টা করলেও তারা তার কোনো কথাই শোনে না। জাংয়ন সেখানে ছিল আর তার আদেশেই সবকিছু হচ্ছিল। তখন হুয়াজিনও সেখানে আসে আর গোপনে সব বিষয়গুলো সে দেখছিল। কুয়ার ভেতরে জিওলের অবস্থা তখন ভয়ে খারাপ হয়ে যায়। রাতে সোয়ং তার ভাইকে সাথে নিয়ে কুয়ার উপরের পাথরটি সরিয়ে দেয়, কিন্তু কেউ আসছে বুঝতে পেরে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। জিওল তখন কুয়ার মুখ খোলা পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তখন হুয়াজিনের সাথে তার দেখা হয় আর সে সেই বইটি হুয়াজিনকে দিয়ে দেয়। জিওল মনে করতে থাকে যে হুয়াজিনই হয়তো তার জীবন বাঁচিয়েছে আর হুয়াজিনও বইটিতে সোয়ং এর নাম দেখে তার সাথে সাথে লুকিয়ে ফেলে আর নিজেও সেরকম ভাব করতে থাকে যেন সেই জিওলকে বাঁচিয়েছে। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। দেখা যায়
যে গোপন ফাইলটি হুয়াজিনের কাছে আছে। এদিকে কুয়ার ভেতর চিউলের অবস্থা আরো খারাপ হয়ে যায়। ঠিক তখনই সে কুয়ার উপরে কাউকে দেখে হুয়াজিন বলে ডাকতে থাকে, কিন্তু সে ছিল সোয়ং। সোয়ং কুয়ায় চিউলকে দেখে তাকে টেনে বের করে আনে আর তার রুমে নিয়ে যায়। রুমে ঘুমের ঘোরে সে ভীষণ ভয় পাচ্ছিল। চোখ খোলার পর সে হুয়াজিনকে দেখতে পায়, কিন্তু কিছুক্ষণ পর সোয়ংকে দেখে সে তাকে জড়িয়ে ধরে আর বলে যে আমি আজ খুব ভয় পেয়েছিলাম। এদিকে হুয়াজিন রানীর পোশাক পরে খুব খুশি হয়। পুকুরে তাকিয়ে সে নিজের জায়গায় সোয়ংকে দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায়। এরপর সে গোপন ফাইলটির দিকে তাকায়। আসলে চিউলের সাথে দেখা করতে গিয়ে সে কুয়া থেকে ওই গোপন ফাইলটি খুঁজে পেয়েছিল আর নিজের সাথে সেটি নিয়ে এসেছে। চিউল তখনও সোয়ংকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। সোয়ংও তার পাশে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ইয়ন সোয়ং এর কাছে আসে আর তাদের দুজনকে একসাথে ঘুমিয়ে থাকতে দেখে। এটি দেখে সে খুব খুশি হয় আর সে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দুজনেই জেগে ওঠে। সোয়ং চিউলকে জিজ্ঞেস করে, তুমি কুয়ার ভেতর কি করছিলে? চিউল বলে, এমনি সেখানে যাচ্ছিলাম, অন্ধকারে ভুল করে পড়ে গিয়েছিলাম। অন্যদিকে বং গ্র্যান্ড কুইনকে খুশি রাখার জন্য প্রাসাদের বাইরে পাওয়া পিসেসে খাবার আনার সিদ্ধান্ত নেয়। শুরুতে চিউল সেই সাধারণ খাবারটি মোটেও পছন্দ করে না, কিন্তু যেই সে ওটা চেখে দেখে পুরো প্লেটটাই খালি করে ফেলে। ঠিক সেই সময় পাশে বসে থাকা কিছু গ্রামবাসী রাজাকে নিয়ে উপহাস করতে শুরু করে। তারা তাকে অকেজু আর কেবল নামমাত্র পুতুল রাজা বলে ডাকতে থাকে। এটা শুনে চিউল একটি বোতল হাতে তাদের দিকে এগিয়ে যায়, কিন্তু সে লড়াই করার পরিবর্তে নিজেও নিজের উপর হাসতে শুরু করে। এরপর গ্রামবাসীর আরো বাজে কথা বলতে থাকে, এমনকি তারা রাজার পুরো পরিবারকে বিশ্বাসঘাতক পর্যন্ত বলে ফেলে। এবার বঙ্গার এটা সহ্য করতে পারে না। সে রাগের মাথায় তাদের সামনে দাঁড়িয়ে জোরে বলে যে আমি রাজা চিউলের ফ্যান ক্লাবের সদস্য। যদি কেউ তার পরিবার সম্পর্কে আরেকটি শব্দও বলে তবে আমি টেবিল উল্টে দেব। ভাগ্যক্রমে চিউল সময় মতো তাকে থামিয়ে দেয় আর মন থেকে তাকে ধন্যবাদ জানায়। প্রাসাদে ফেরার পথে সোয়ং দেখে যে চিউল কিছুটা বিষণ্ণ হয়ে আছে। সে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কিন্তু চিউল তাকে কোনো উত্তর দেয় না। পথে কিছু মেয়েকে দেখে সোয়ং খুশি হয় আর তার মনে পড়ে যায় যে তাকে চিউলের জন্য আরো 3 জন উপপত্নী বেছে নিতে হবে। প্রাসাদে পৌঁছা মাত্রই সোয়ং পালকি থেকে নেমে দৌড়ে ভেতরে চলে যায়। এদিকে চিউল ইয়ং আর হংকে জানায় যে গোপন ফাইলটি সে খুঁজে পায়নি, যা শুনে তারা দুজনেই চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে সোয়ং কোর্টলেডি জয় আর ইয়নকে বলে তাকে সব তরুণীদের তথ্য দিতে আর হান পরিবার সম্পর্কে খোঁজ খবর নিতে। এরপর সে গ্র্যান্ড কুইনের সাথে দেখা করতে যায়। গ্র্যান্ড কুইন তাকে দেখে খুব খুশি হয়, কারণ সোয়ং এর রান্নার উপর সে অভ্যস্ত হয়ে উঠেছে আর এখন আর তার রাজকীয় বাবুর্চির খাবার ভালো লাগছিল না। গ্র্যান্ড কুইন তাকে খাবার তৈরি করে আনতে বলে। সোয়ং রান্নাঘরে গিয়ে রাজকীয় বাবুর্চিকে রেসিপি শেখাতে শেখাতে একসাথে খাবার তৈরি করে। সে গ্র্যান্ড কুইনের জন্য নুডলস বানায়। গ্র্যান্ড কুইন আগে কখনো নুডলস খায়নি। প্রথমে তার কাছে অদ্ভুত লাগলো, খাওয়ার পর তার কাছে খাবারটা খুব ভালো লাগে। এরপর সোয়ং চিউলের সাথে কথা বলতে যায়। সে বলে, আমি তোমার জন্য 3 জন উপপত্নী বেছে নেব, বলো তারা কেমন হওয়া উচিত। জিওল বলে, কোন পরিবার থেকে আসবে সেটা আমি ঠিক করব। সোয়ং বলে, না, গ্র্যান্ড কুইন আমাকে দায়িত্ব দিয়েছে, তাই আমি আমার পছন্দ মতো সুন্দরী উপপত্নী বেছে নেব। জিওল তার কথায় রাজি না হলে সোয়ং প্রস্তাব দেয় যে ঠিক আছে, তুমি পরিবার বেছে দাও, আমি সেই পরিবার থেকে উপপত্নী বেছে নেব। জিওল খুশি হয়ে তার হাত ধরে ধন্যবাদ জানায়। ঠিক তখনই হুয়াজিন জিওলকে গোপন ফাইলটি দেওয়ার জন্য সেখানে আসে আর তাদের এমন অবস্থায় সে দেখে ফেলে। সোয়ং তখন জিওলকে বলে, এত খুশি হওয়ার কিছু নেই, আমি এই উপপত্নীদের নিজের কাজের জন্য রাখছি, তুমি এদের দিকে তাকিও না, তুমি বরং হুয়াজিনকে সামলাও। জিওল তার কথায় রাজি হয়, কিন্তু দূর থেকে হুয়াজিন তাদের কথা শুনে খুব কষ্ট পায় আর ফাইলটি সে না দিয়েই চলে যায়। এরপর হুয়াজিন জিওলের নামে একটি চিঠি লেখে, যেখানে সে দেখা করতে চায় আর কিছু দেওয়ার কথা বলে। সে তার দাসীকে চিঠিতে জিওলকে দিতে বলে, কিন্তু দাসী ভুল করে চিঠিটি জুনিয়র কুইনের হাতে দেয়। জুনিয়র কুইন চিঠিটি পড়ে ভাবে যে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু আছে, তাই সে দাসীকে বলে যে চিঠিটি পরে জিওলকে দিতে। জিওল যখন চিঠিটি পায় সে সেটি খোলার আগেই জাংইয়ন তাকে ডেকে নিয়ে যায়। এরপর রাজদরবারে জিওল রানীর সুস্থতা উদযাপনের জন্য একটি অনুষ্ঠানের ঘোষণা দেয়, যা দেখে গ্র্যান্ড কুইন বিরক্ত হয়, কারণ জিওল তাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছে। এরপর জিওল লাইব্রেরিতে গিয়ে সে মুখোশধারী ব্যক্তিটিকে দেখে ফেলে আর চিনতে পারে যে সেই ব্যক্তি যার সাথে সে সেদিন রাতে লড়াই করেছিল। জুনিয়র কুইন সেখানে এসে ইচ্ছাকৃতভাবে জিওলকে কথাবার্তায় আটকে রাখে, যাতে সে হুয়াজিনের সাথে দেখা করতে দেরি করে ফেলে। এদিকে হুয়াজিন ফাইলটি দেওয়ার জন্য জিওলের অপেক্ষায় ছিল। জুনিয়র কুইন চলে যাওয়ার পর জিওল চিঠিটি পড়ে দ্রুত হুয়াজিনের সাথে দেখা করতে যায়, কিন্তু ততক্ষণে হুয়াজিন সেখান থেকে চলে গেছে। এরপর জিওল তার রুমে গিয়ে হুয়াজিনের সাথে দেখা করলে সে তাকে বলে যে মনে হচ্ছে আমার জন্য আপনার একদমই সময় নেই, আপনি কি রানীকে পছন্দ করতে শুরু করেছেন? তার এই কথা শুনে জিওল তাকে বলে, না না, আমি তাকে পছন্দ করতে পারি না। হুয়াজিন তখন বলে, আপনি বলেননি যে আপনি তাকে অপছন্দ করেন, আপনি বলেছেন যে পছন্দ করতে পারেন না, তার মানে আপনি সত্যিই তাকে পছন্দ করতে শুরু করেছেন। এই কথায় হুয়াজিন খুব ভেঙে পড়ে
এদিকে সোয়ংয়ের বাবা ফাইলটির খোঁজ নিতে কুয়ার কাছে যায়, কিন্তু ফাইলটি সেখানে না থাকায় সে বেশ চিন্তিত হয়ে পড়ে। যদিও সে জাংইয়নের কাছে সবকিছু গোপন রেখেছে, তবে তার মুখ দেখে জাংইয়ন বুঝে ফেলে যে গোপন ফাইলটি সে হারিয়ে ফেলেছে। এরপর জুনিয়র কুইন একজন দাসীকে দিয়ে পানিতে একটি লাশ ভাসিয়ে দেয়, যাতে হুয়াজিন ভুল করে সেটিকে তার নিজের দাসীর লাশ ভেবে রানীর বিরুদ্ধে খেপে যায়। অন্যদিকে হুয়াজিন চিউলের কথায় কষ্ট পেয়ে কাঁদছিল। তার পাশে ইয়ং দাঁড়িয়েছিল। ঠিক তখন এক দাসী এসে খবর দেয় যে পানিতে একটি লাশ পাওয়া গেছে। হুয়াজিন দৌড়ে গিয়ে লাশটি দেখে, কিন্তু তার চেহারা বিকৃত থাকায় সে এটিকে তার নিখোঁজ দাসীর লাশ মনে করে কান্নায় ভেঙে পড়ে। নিজের ক্ষোভ মেটাতে সে তীর ধনুক নিয়ে অনুশীলন করতে থাকে। এদিকে গ্র্যান্ড কুইন চিউলকে দেখে পরোক্ষভাবে হুমকি দেয় যে সে যেন নিজের সিদ্ধান্তে কোনো আদেশ না দেয়। চিউল চুপচাপ তার সব কথা শুনে। রাতে ঘুমের মধ্যে চিউল দুঃস্বপ্ন দেখে যে সে বন্দি আছে আর সব মন্ত্রী তাকে নিয়ে হাসাহাসি করছে, আর তার নিজের কোনো নিয়ন্ত্রণই নেই। সব ক্ষমতা গ্র্যান্ড কুইনের হাতে। ভয়ে সে ঘুম থেকে জেগে ওঠে আর সোয়ংয়ের বলা অদ্ভুত কথাগুলো একটা কাগজে লিখে আনন্দ পায়। অন্যদিকে সোয়ংয়ের স্বপ্ন দেখে যে সে তার 3 জন উপপত্নীর সাথে মজা করছে, কিন্তু হঠাৎ চিউল সেখানে এসে বলে, আমার রানী, আজ আমরা নো টাচ করছি না, আর তাকে কিস করতে শুরু করে। পরদিন জুনিয়র কুইন হুয়াজিনের কাছে গিয়ে সোয়ংয়ের বিরুদ্ধে তাকে দারুণভাবে উস্কে দেয়। তার কথায় প্রভাবিত হয়ে হুয়াজিন সেই গোপন ফাইলটি জুনিয়র কুইনের হাতে তুলে দেয় আর বলে, আমি রানীকে ধ্বংস হতে দেখতে চাই। জুনিয়র কুইন ফাইলটি পেয়ে তো খুব খুশি হয়। সকালে সোয়ং ঘুম থেকে উঠে চিউলকে গালমন্দ করে যে সে কেন তার স্বপ্নে এসেছে, তার এত সাহস কি করে হতে পারে। এরপর চিউল হুয়াজিনের দাসীর ব্যাপারে জানতে পেরে তার সাথে দেখা করতে যায় আর তাকে আশ্বস্ত করে যে সে সব ঠিক করে দেবে। হুয়াজিন বলে যে সে ভালো আছে আর চিউলের হাতে সে কিস করে। এদিকে কোর্ট লেডি জয় আর ইয়ন সোয়েংকে সব হান পরিবারের তালিকা দেয়। তালিকা দেখে সোয়েং চিন্তায় পড়ে যায় যে এর মধ্যে থেকে সে ডিরেক্টর হানের পরিবারকে খুঁজে বের করবে কিভাবে। এরপর সোয়ং গ্র্যান্ড কুইনের কাছে গিয়ে তার মেকআপ করে তাকে খুশি করার চেষ্টা করে। তারপর সে সব মেয়েদের ডেকে তাদের মধ্য থেকে 3 জন উপপত্নী নির্বাচন করে আর তাদের সাথে গল্পগুজব আর খেলাধুলায় মেতে ওঠে। মাঝে মাঝে সে তাদের সাথে বাথটাবের পানিতে বসে গল্প করতে থাকে। এদিকে চিউল ওই 3 উপপত্নীর বাবাকে ডেকে তাদের সাথে কথা বলে। এরপর রাজদরবারে ওই 3 জনকে আনুষ্ঠানিকভাবে উপপত্নী হিসেবে ঘোষণা করা হয়। তাদের দিকে সোয়ং খুব খুশি হয়। রাতে সোয়ংয়ের ঘুম আসছিল না, তাই ওই 3 উপপত্নীর পর থেকে একটি করে চিঠি লিখে আরেকজন দাসীর মাধ্যমে সেখানে পাঠায় আর তাকে রাজাকে নজরে রাখার নির্দেশ দেয়। কিন্তু চিঠি বাহকরা পথে নিজেদের মধ্যে বলছিল যে তাদের উপপত্নীদের চিঠি দিয়ে রাজাকে নজরে রাখতে হবে। ঠিক তখন এক কর্মচারীর সামনে আসায় তারা কথা ঘুরিয়ে বলে যে আমাদের রাজাকে চিঠি দিয়ে উপপত্নীদের উপর নজর রাখতে হবে। এরপর তারা চিঠিগুলো রাজাকে দিয়ে আসে। চিউল চিঠিগুলো দেখে অবাক হয়, কারণ সবগুলোতে একই কথা লেখা ছিল। সেখানে লেখা ছিল যে তুমি কি ঘুমাচ্ছ। সে ভাবে যে 3 জনের কাছে একই কথা কেন। এরপর সে নিজেও একটি চিঠি লিখে আর সেটা সোয়ংকে পাঠায়। চিঠিটি পড়ে সোয়ং তাতে কবিতা লিখে পাল্টা জবাব দেয়। দাসীরা সেই চিঠি আবার চিউলকে দিয়ে আসে। এইভাবেই তাদের চিঠি চালাচালি চলতে থাকে। চিউল ভাবে যে সে সোয়ং এর সাথে কথা বলছে আর সোয়ং ভাবে যে সে হয়তো উপপত্নীদের সাথে কথা বলছে। পরদিন সকালে দেখা হলে সোয়ং চিউলের সাথে খুব খারাপভাবে কথা বলতে থাকে। তার এই ব্যবহার দেখে চিউল তো পুরোপুরি অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে রাতে তো কত মিষ্টি করে কথা বলছিল, আর এখন তার কি হয়ে গেল। মনে হয় সবার সামনে সে আমার সাথে রোমান্টিক কথা বলতে ভয় পাচ্ছে আর লজ্জাও পাচ্ছে। রাতে সোয়ং আবার উপপত্নী ভেবে চিউলকে চিঠি লেখে। চিউল ভাবতে থাকে দিনের বেলা একরকম আর রাতে অন্যরকম। পরদিন আয়োজিত অনুষ্ঠানে চিউল ইয়ংকে খাবার আনতে বলে। অনুষ্ঠান শুরু হলে ইয়ং আর তার রক্ষীরা তাদের রণকৌশল প্রদর্শন করে। এরপর এক তরুণী ড্রাম বাজায় আর হম বন্দুক নিয়ে চমৎকার পারফর্ম করে। ইয়ং খাবার আনতে গেলে শুরু হয় তীর ধনুক প্রতিযোগিতা, যেখানে কিছু কর্মচারী আর দাসীদের গায়ে নম্বর লাগিয়ে তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। যে সবচেয়ে বড় নম্বরের ব্যক্তিকে লক্ষ্যভেদ করতে পারবে সেই জিতে যাবে। হুয়াজিন আর সোয়ং দুজনেই এতে অংশ নেয়। এরপর তারা শিকারে জঙ্গলে যায়। হুয়াজিন তার শিকার খুঁজলেও সোয়ং এর এতে কোনো আগ্রহ ছিল না। সে শুধু সময় পার করছিল। এদিকে গ্র্যান্ড কুইনের নির্দেশে কিম আর চিউলের মধ্যে একটি প্রতিযোগিতা হয়, যেখানে একে অপরের হাত থেকে পাখা ছিনিয়ে নিতে হবে। তারা দুজন পূর্ণ শক্তি দিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। চিউলকে এভাবে লড়াই করতে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এতদিন সবাই তাকে পুতুল রাজা বলেই জানতো। এদিকে সোয়ং ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়লে সেখানে লুকিয়ে থাকা এক কর্মচারীকে দেখতে পায়। সোয়ং জিজ্ঞেস করে যে তুমি এখানে লুকিয়ে আছো কেন, এগুলো তো নকল তীর। কর্মচারী বলে নকল তীরও লাগে। সোয়ং তার তীরের দাগ তার গায়ে লাগিয়ে দেয়। কর্মচারী প্রাসাদে ফিরে গেলে অন্য একজন বলে রানী তো সর্বোচ্চ নম্বর পেয়েছে, মনে হয় তীর ধনুক খেলায় রানী খুব দক্ষ। এদিকে চিউলের লড়াই দেখে কিম বুঝতে পারে যে চিউলি সেদিন রাতে রানীকে আক্রমণ করেছিল। সেই রাতে কিম বলে ও তবে তুমি, এই বলে সে চিউলের উপর আরো হিংস্রভাবে আক্রমণ চালায়। কিন্তু চিউল তার পুরো শক্তি দিয়ে লড়াই করে
আর এই প্রতিযোগিতায় সে জয়ী হয়ে যায়। সে কিমকে বলে, আমার সাথে আর ঝামেলা করার চেষ্টা করো না। অন্যদিকে জঙ্গলে সোয়ং আর হোয়াজিনের মুখোমুখি দেখা হয়। সোয়ংকে দেখে হোয়াজিন রেগে গিয়ে তার দিকে তীর ছোড়ে, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। হোয়াজিন সোয়ংকে বলে, আমার দাসীকে তুমি কেন মেরেছ? সোয়ং উত্তর দেয়, আমি এমন কিছুই করিনি, এসবের কিছুই আমি জানি না। আমার মনে হয় কেউ আমাদের মধ্যে ঝামেলা লাগানোর জন্য এসব করছে। হোয়াজিন তার কোনো কথাই শুনতে চায় না, উল্টো তাকে দোষারোপ করে। সোয়ং তখন বলে, তুমি আমার সম্পর্কে কি ভাবলে? তাতে আমার কিচ্ছু যায় আসে না। এরপর সবাই প্রাসাদে ফিরে আসে। সেখানে সোয়ং 10 পয়েন্ট পেয়ে বিজয়ী ঘোষিত হয়, আর জুনিয়র কুইন তাকে পুরস্কার দেয়। অন্যদিকে ইয়ং খাবার নিয়ে আসার সময় পথে কিছু লোক তাকে আক্রমণ করে। পরের সিনে দেখা যায় যে সোয়ং কোর্টলেডি চয়ের সাথে থাকা অবস্থায় এমন একজনকে দেখে যে দেখতে ডিরেক্টর হানের মতো। সে বুঝতে পারে যে লোকটি নিশ্চয়ই ডিরেক্টর হানের পরিবারের। সে কোর্টলেডি জয়কে লোকটির বিষয়ে খোঁজ নিতে বলে। এদিকে আক্রমণকারীরা ইয়ং এর খাবার নষ্ট করে ফেলে, ফলে খাবার মাটিতে পড়ে যায় আর অভাবী মানুষরা খাবারের জন্য ঝাঁপিয়ে পড়ে। আসলে এই আক্রমণের নির্দেশ ছিল জাং ইয়নের, কারণ আজকের খাবারের দায়িত্ব ছিল চিওলের উপর, আর জাং ইয়ন তাকে অপমান করতে চেয়েছিল। চিওল ও সোয়ং বিষয়টি জানতে পেরে বেশ চিন্তায় পড়ে যায়। চিওল বলে, নতুন করে খাবারের ব্যবস্থা করতে হবে, কিন্তু তাতে সময় লাগবে। এটা দেখে সোয়ং নিজের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে চুপচাপ ভোজের আসর থেকে বেরিয়ে সরাসরি রান্নাঘরে পৌঁছায়। সোয়ং তখন রান্নাঘরে গিয়ে দেখে যে সবাই অসুস্থ হয়ে পড়ে আছে। আসলে ডিরেক্টর হানের মতো দেখতে সেই লোকটি জাং ইয়নের নির্দেশে পানিতে কিছু মিশিয়ে দিয়েছিল, যা খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে। সোয়ং সব দেখে বলে, এটা নিশ্চয়ই সেই লোকটাই করেছে। সে দেখতে ডিরেক্টর হানের মতো, ও এখানেই এসেছিল আর আমার সাথেও আগে একই কাজ করেছিল। সেখানে গিয়ে সে জানতে পারে যে স্টোরে রাখা প্রায় সব খাবার নষ্ট হয়ে গেছে, আর নতুন যে খাবার আসার কথা ছিল তা এখনো পৌঁছায়নি। এত কম উপকরণ দিয়ে রান্না করা সহজ ছিল না, তাই বং তার বুদ্ধিমত্তার প্রয়োগ করে। তখনই তার মাথায় একটি সহজ কিন্তু অত্যন্ত সুস্বাদু স্ট্রিট ফুডের আইডিয়া আসে। সে আলু ছুলে কাঠের কাঠিতে পেঁচিয়ে নেয়, তারপর সেগুলো মচমচে না হওয়া পর্যন্ত ভাজতে থাকে। যখন প্রথম ডিশটি অতিথিদের সামনে রাখা হয় তখন সবার মুখ মলিন হয়ে যায়। তারা ভেবেছিল যে রাজকীয় ভোজে হয়তো খুব চমৎকার কোনো আয়োজন থাকবে, কিন্তু যেই তারা একটা কামড় দেয় সবার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। খাবারটা যে এত স্বাদ হবে সেটা তারা প্রত্যাশাই করেনি। এবার দ্বিতীয় সমস্যাটি সামনে আসে। রান্নাঘরে আর কোনো মাংস অবশিষ্ট ছিল না, তাই সোয়ং দ্বিতীয় ডিশের জন্য মটরশুঁটি দিয়ে একটি চমৎকার ভেজ বার্গার তৈরি করে। তারপর তার সাথে ক্যাচাপ পরিবেশন করে। নিজের এই নতুন ডিশটির নাম সে রাখে ম্যাকডোনাল্ড, যার অনুপ্রেরণা সে আধুনিক ম্যাকডোনাল্ড থেকে নিয়েছিল। আলুর ডিশটির মতোই এই বার্গারটিও সব অতিথিদের মন জয় করে নেয়। শেষে বং একটি অনন্য জেলি মিষ্টি তৈরি করে, যার নাম সে রাখে ফরচুন জেলি। এই মিষ্টিটির বিশেষত্ব ছিল যে এটি খাওয়ার পর প্রতিটি অতিথি তাদের আজকের ভাগ্য পড়ে দেখতে পারবে। এই অদ্ভুত আইডিয়াটি সবার খুব পছন্দ হয়। সবাই আগ্রহের সাথে তাদের নিজ নিজ ভাগ্য পড়তে শুরু করে। শুরুতে কিছু ছোটখাটো সমস্যা হলেও বংয়ের বুদ্ধিমত্তার অসাধারণ রান্নার কারণে পুরো ভোজটি চমৎকারভাবে সফল হয়। এরপর বং দ্রুত তার পোশাক পরিবর্তন করে আবার ভোজের আসরে ফিরে আসে। বংয়ের রান্না করা খাবার খেয়ে সবাই খুব প্রশংসা করে, আর চিওলের সুব্যবস্থার জন্য তাকে বাহবা দেয়। পরের সিনে হং কোথাও যাওয়ার সময় সে মুখোশধারীর সাথে ধাক্কা খায়। তার মুখে কাটা দাগ দেখে সে তাকে ফলো করতে থাকে, কিন্তু মুখোশধারী তাকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। রান্না শেষে সোয়ং ফিরে এলে জুনিয়র কুইন তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় ছিল। সোয়ং বলে যে শিকারে গিয়ে ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছি। অনুষ্ঠানের পর চিওল ধূপদাতিতে ধূপ জ্বালায়। সে একটি আদেশ নামে পড়া ঠিক আগ মুহূর্তে ধূপধানিটি বিস্ফোরিত হয়, যার ফলে চিওল দূরে ছিটকে পড়ে আর বেশ আহত হয় সে এতে। আহত অবস্থায় সে সোয়ং এর দিকে তাকিয়ে থাকে। সোয়ং তার দিকে যেতে চাইলে কিম তাকে ধরে ফেলে আর বলে, সামনে যেও না, আরো বিস্ফোরণ হতে পারে। এরপর সোয়ংকে তার রুমে নিয়ে যাওয়া হয়। কিম তার লোকদের রাজাকে আক্রমণের বিষয়ে খোঁজ নিতে বলে। এদিকে গ্র্যান্ড কুইন জাং ইয়নের উপর রেগে গিয়েছিল আর বলে, আমি জানি যে তুমি এসব করেছ। জাং ইয়ন বলে, আমি এটা করেছি কারণ আজকাল রাজা চিওল তার নিজের আদেশ দিচ্ছে, আর এর ফলে আমাদের হাত থেকে সমস্ত ক্ষমতা চলে যাবে। তবে আপনি চিন্তা করবেন না, কেউ জানতে পারবে না যে এসবের পেছনে আমার হাত ছিল। এদিকে হুয়াজিন জুনিয়র কুইনের সাথে মিলে চিওলের সুস্থতার জন্য পূজা করতে থাকে। এরপর সোয়ং চিওলের সাথে দেখা করতে যাওয়ার সময় কিম তাকে থামিয়ে দেয় আর বলে যে চিওল কারোর সাথে দেখা করতে নিষেধ করেছে। সোয়ং তখন বলে, আমি তার স্ত্রী, তিনি আমাকে নিষেধ করবে না। সে চলে যেতে চাইলে কিম পেছন থেকে তাকে ধরে ফেলে আর তাকে বলে যে তোমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল তুমি কেন তার কাছে যাচ্ছ? বরং সে মারা গেলেই তো ভালো হতো। কিমের ছোঁয়া লাগতেই বং কিম আর সোয়ং এর আগে সেই কিসের কথা মনে করে ফেলে। সে কিমকে বলে, আমাকে কিছুক্ষণ একা থাকতে দিন। এটা শুনে কিম সেখান থেকে চলে যায়। এরপর কিম চিওলের প্রহরীদের মারধর করে হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তারা বলে যে আমরা রাজার জন্য প্রাণ দিতে পারি, আপনার বাবা জাং ইয়নই নিশ্চয়ই এটা করিয়েছে। এরপর কিম ধূপদানিটি পরীক্ষা করে দেখে
যে সেটি বারুদ দিয়ে ভরা ছিল। ঠিক তখনই জাংয়ন সেখানে এসে তাকে আসল অপরাধীকে দ্রুত ধরার নির্দেশ দেয়। এদিকে সোয়ং ভাবতে থাকে যে এসব কে করতে পারে। পরের সিনে জিওল জ্ঞান ফিরে পায় আর সোয়ং তার সাথে দেখা করতে আসে। তাকে এমন অবস্থায় দেখে সোয়ং এর খুব খারাপ লাগে। ঠিক তখনই হুয়াজিনও সেখানে আসে আর সোয়ংকে বলে, আপনার পরিবারের লোকজনই জিওলের পরিবারকে হত্যা করেছে আর এখন নিশ্চয়ই তারাই জিওলের প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। তার এই কথা শুনে সোয়ং খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। এরপর সে কিমের সাথে দেখা করে আর বলে যে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু মনে রেখো আমি একজন রানী আর রাজার স্ত্রী, তাই আজ থেকে আমার ব্যাপারে এসব আর কোনোদিন ভাববে না। তার এই কথা শুনে কিম খুব হতাশ হয়ে যায়। সে রাজদরবারে গিয়ে রাজার চেয়ারের দিকে তাকিয়ে বলে, রানী তুমি যদি রাজাকেই পছন্দ করো তবে তাই হোক, এখন আমি নিজেই রাজা হব। এদিকে সোয়ং জিওলের সাথে দেখা করে তাকে সুস্থ হতে বলে। এরপর জাংয়ন হুয়াজিনের সাথে দেখা করলে হুয়াজিন তাকে দোষারোপ করতে থাকে আর বলে যে আপনিই তো রাজার ক্ষতি করেছেন। জাংয়ন তাকে বলে সে আর কিছুই জানে না। এদিকে সোয়ং এর বাবা গ্র্যান্ড কুইনের সাথে দেখা করে জানায় যে তার সেই গোপন ফাইলটি হারিয়ে ফেলেছে। সে বলে যে রাজা সেদিন আমাদের বাড়িতেই ছিল, হয়তো ফাইলটি তার কাছে আছে, তবে দয়া করে এর জন্য যেন আমার মেয়ের কোনো ক্ষতি না হয়। অন্যদিকে জাংয়ন কিমের সাথে দেখা করে বলে যে সবাই তাকে রাজার উপর হামলার জন্য দায়ী করছে, অথচ সে কিছুই করেনি। কিম বলে আপনি চিন্তা করবেন না, যদি কেউ আপনাকে ফাঁসানোর চেষ্টা করে তবে আমি খুঁজে বের করব। পরদিন জুনিয়র কুইন গোপনে ফাইলটি সোয়ং এর রুমে লুকিয়ে রাখে। রাজদরবারে সবাই আলোচনা করছিল যে রাজার উপর এই হামলার পেছনে কি আছে। কিছু মন্ত্রী রাজার রক্ষীদের দায়ী করে তাদের মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু অন্য মন্ত্রীরা বলে যে এটা আসল অপরাধীকে ধরা যাবে না। ঠিক তখনই দরজা খোলা হয় আর জিওল সেখানে উপস্থিত হয়। সবাই তাকে দেখে একদম অবাক হয়ে যায়। রক্ষীদের তখন শাস্তি দেওয়া হচ্ছিল। ঠিক তখনই ইয়ং সেখানে গিয়ে জানায় যে রাজা তাদের সবাইকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছে। সবাই জিওলকে জিজ্ঞেস করে, শুনলাম আপনার অবস্থা খুব আশঙ্কাজনক ছিল। জিওল বলে, না আমি এখন ঠিক আছি, ওষুধের কাজ দ্রুত হয়েছে, তাছাড়া এখন বিছানায় শুয়ে বিশ্রাম নেওয়ার সময় নয়। আমরা জানি যে আমাদের উপরে হামলা কি করেছে। সে জাংয়নের দিকে তাকিয়ে বলে, আমি জানি এসব তুমিই করেছ। তার এই কথা শুনে এক মন্ত্রী জাংয়নকে সমর্থন করে বলে তাকে ফাঁসানো হচ্ছে। জিওল তাকে বলে, ও তাহলে তুমিও তাদের সাথে হাত মিলিয়েছ তাই না? সে বাকিদেরও জিজ্ঞেস করে যার কে কে তাদের সাথে আছে। কেউ কোনো কথাই বলে না, সবাই মাথা নিচু করে থাকে। জিওল তখন জাংয়ন আর সেই মন্ত্রীকে পদচ্যুত করে তাদের ওই জায়গা থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়। গ্র্যান্ড কুইন তার এই সিদ্ধান্তে রেগে গিয়ে চিৎকার শুরু করে দেয়। জিওল তখন তাকে বলে, আজ থেকে প্রাসাদের সিদ্ধান্তে আমরা আপনাকে হস্তক্ষেপ করতে দেব না। আপনি এখানে কোনো হস্তক্ষেপ না করেই থাকবেন, আর যদি তা না করতে পারেন তবে আপনাকে এই পথ ছেড়ে চলে যেতে হবে। জাংয়ন তখন বলে, আমাকে দোষারোপ করা হচ্ছে, তাই আমি চাই আপনি এর তদন্তের নির্দেশ দিন। জিওল রাজি হয় আর তদন্তের নির্দেশ দিয়ে বলে যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে তাকেও পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এদিকে সোয়ং জিওলের জন্য বিষণ্ণ হয়ে বসেছিল। তখন কোর্টলেরি চয় আর ইয়ন এসে জানায় যে রাজা এখন সুস্থ আছে। এতে সোয়ং খুশি হয়ে তার সাথে দেখা করতে যাওয়ার সময় তাড়াহুড়ো করে সে পড়ে যায়। এরপর জিওলের সুস্থতায় সে আনন্দের কান্না করতে থাকে। এদিকে হুয়াজিন খবর পেয়ে খুব খুশি হয় আর জিওলের কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে যে আমাকে ছেড়ে আর কখনো দূরে যাবেন না। সোয়ং তখন জিওলের সাথে দেখা না করে ড্রিঙ্কস করতে থাকে। কোর্টেলি জয় তাকে বাধা দিল, সে তার কথা শোনে না আর রাজকীয় বাবরচিকে আরো মত নিয়ে আসতে বলে। এদিকে গ্র্যান্ড কুইন সোয়ং এর রুম তল্লাশি করছিল আর সোয়ং এর রুমে সে গোপন ফাইলটি খুঁজে পায়। এদিকে সোয়ং রাত পর্যন্ত ড্রিঙ্কস করে। ইয়ান তাকে তার রুমে রেখে চলে যায়। এরপর জিওল সোয়ং এর একটি স্কেচ খুঁজে পায় যা তাকে সন্দেহ জাগায় যে অনুষ্ঠানের দিন রান্নাবান্না হয়তো সোয়ং নিজেই করেছিল। সে রাজকীয় বাবরচিকে ডেকে এ বিষয়ে নিশ্চিত হতে চায়। বাবরচি তাকে জানায় যে রানী সত্যিই সেদিন রান্না করেছিল। এরপর জিওল সোয়ং এর সাথে দেখা করতে যায়, যেখানে সোয়ং তাকে ইয়ান মনে করে বলে, তুমি কেন সবসময় আমার জন্য এত চিন্তা করো বলো তো? এরপর তারা একে অপরকে কিস করে আর একসাথেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সোয়ং ইয়ানের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু চোখ খুলে জিওলকে দেখে সে চমকে ওঠে। সে চোখ বন্ধ করে আবার খোলে আর রাতে সব স্মৃতি মনে করতে থাকে। সে চিৎকার করে ওঠে, যা শুনে জিওল জেগে ওঠে। সোয়ং তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো গত রাতে আমাদের মধ্যে কি হয়েছিল? জিওল তাকে সব খুলে বলে, যা শুনে সোয়ং প্রচন্ড রেগে যায়। সে বাইরে এসে ইয়ানকে জিজ্ঞেস করে, তুমি গত রাতে কোথায় ঘুমিয়েছিলে? ইয়ান বলে, আমি আমার রুমে ছিলাম। তার কথা শুনে সোয়ং ভাবতে থাকে, আমি কি সত্যিই গত রাতে জিওলের সাথে এসব করেছি? এটা ভেবে তো সে পাগলের মতো চিৎকার করতে থাকে। এদিকে জুনিয়র কুইন হুয়াজিনের সাথে দেখা করে বলে, আমি গোপন ফাইলটি সোয়ং এর রুমে লুকিয়ে রেখেছি। হুয়াজিন বলে, রানীকে নিয়ে আমাদের দ্রুত কিছু একটা করতে হবে, কারণ রাজা যদি আমাদের কাছ থেকে দূরে সরে যায় তবে আমাদের মৃত্যু নিশ্চিত। এদিকে সোয়ং জিওলের সাথে ঘুমানোর কথা ভেবে খুব ভেঙে পড়ে আর বলে,
আমি এখন মরে যেতে চাই। সে রান্নাঘরের চারপাশে দৌড়াদৌড়ি করতে থাকে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। চিওল সোয়ং এর সাথে দেখা করতে আসে, কিন্তু সে পালিয়ে যায়। চিওল বলে সে কেন আমার কাছ থেকে এভাবে পালাচ্ছে। সোয়ং ভাবে আবার যদি চিওল সামনে আসে আর সোয়ং এর আত্মা আমার উপর ভর করে যদি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তবে আবার কি হবে। চিওল তাকে খুঁজতে খুঁজতে পেছনে আসে। সোয়ং আবার পালিয়ে যায়। সোয়ং এমন এক জায়গায় যায় যেখানে দুজন মন্ত্রী রাজার উপর হামলার বিষয়ে কথা বলছিল। চিওল সেখানে পৌঁছে গেলে সোয়ং লুকিয়ে থাকে, কিন্তু একটি ছোট্ট মেয়ে এসে তাকে খেলার জন্য ডাকলে চিওল তাকে দেখতে পায়। সোয়ং বলে আমার পিছু নেওয়া বন্ধ করো আর এখান থেকে চলে যাও। আর এটি বলে সে সেখান থেকে দৌড়ে পালায়। চিওল তাকে ডাকতে ডাকতে পেছনে ছুটে। এটা দেখে মন্ত্রীরা বলে তারা বাচ্চাদের মতো লুকোচুরি খেলছে। এমন ভয়াবহ ঘটনার পর তারা এভাবে খেলছে কিভাবে। সোয়ং উপপত্নীদের দেখে খুশি হলেও চিওল আশায় তাকে সেখান থেকেও পালাতে হয়। সে তার রুমে ফিরে উপপত্নীদের জন্য চিঠি লিখতে শুরু করে। চিওলকে আসতে দেখে সোয়ং লুকিয়ে যায়। চিওল বুঝতে পেরে বলে তুমি কেন আমার কাছ থেকে এভাবে পালাচ্ছ? এখন যদি দেখা করতে না চাও তবে ঠিক আছে, আমরা পরে দেখা করব। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর গ্র্যান্ড কুইনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গ্র্যান্ড কুইন কিমের দিকে রাগান্বিত হয়ে তাকায়। তখন কিম বলে এখন থেকে আমরা এসব নিজেরা সামলাবো। এর ফলে গ্র্যান্ড কুইনের তীব্র মাথা ব্যথা শুরু হয়। এরপর সে কিমকে ডেকে বলে রাজার কারণে আমরা আমাদের পথ হারিয়েছি, আমাদের তা ফিরে পেতে হবে। কিম তাকে আশ্বস্ত করে যে সে পথ ফিরে পাওয়ার চেষ্টা করবে। এদিকে চিওল সোয়ং এর চিঠি পেয়ে তাকে দেখা করতে ডাকে। সোয়ং সেখানে গিয়ে বুঝতে পারে যে তার পাঠানো চিঠিগুলো চিওলই পাচ্ছিল। এটা জেনে সে অবাক হয়ে যায়। চিওল বলে চিঠিতে তুমি কত সুন্দর করে কথা বলছিলে, কিন্তু সামনাসামনি এলে তুমি এমন কেন করো? সে সোয়ংকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে পছন্দ করি। সোয়ং তখন বলে শুধু এক রাতে একসাথে ঘুমিয়েছি বলেই কি তুমি আমাকে পছন্দ করতে শুরু করেছ? চিওল বলে তা নয়, তুমি খুব অদ্ভুত, তোমার কাজগুলো আমার কাছে খুব অদ্ভুত লাগে, তবুও আমি তোমাকে পছন্দ করি। তার কথা শুনে সোয়ং অবাক হয়ে যায় আর বলে না। এটি বলেই সে সেখান থেকে চলে যায়। মনে মনে সে ভাবতে থাকে আমি আসল সোয়ং নই, তাই এমনটা হওয়া সম্ভব নয়। পরের সিনে জাংহিয়ন তার সহযোগী মন্ত্রীদের বলে তোমাদের সব অপকর্ম এই গোপন ফাইলে লেখা আছে, আর এখন তা আমার কাছে। আমি পদে থাকা পর্যন্ত এটি রক্ষা করব, কিন্তু আমাকে সরিয়ে দিলে তোমাদের আমার মতো দশা হবে, তাই তোমাদের আমাকে সমর্থন করতে হবে। গ্র্যান্ড কুইনের এক দাসী তাদের কথোপকথন আড়িপিতে শুনে ফেলে। সে চিওলকে গিয়ে জানায় যে গোপন ফাইলটি তাদের কাছে আছে, আর গ্র্যান্ড কুইন সেটি সোয়ং এর রুমে খুঁজে পেয়েছিল। চিওল সোয়ংকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে কিছুই জানে না বলে জানায়। এদিকে ইয়ন এক দাসীকে ধরে ফেলে। সে হুয়াজিনের দাসের কিছু জিনিসপত্র কুড়িয়ে পেয়ে সেগুলো বাজারে বিক্রি করেছিল। অন্যদিকে জাংইয়ন তার রুমে গিয়ে সে গোপন ফাইলটি পুড়িয়ে ফেলে। পরের সিনে কিম জানতে পারে যে চিওলের উপর হামলাটি জাংইয়নই করিয়েছে। সে জাংইয়নের সাথে কথা বলে বুঝতে পারে যে সে রাজার পাশাপাশি রানীকেও ক্ষতি করতে চায়। এই কথা জানতে পেরে কিম জাংইয়নকে বলে আমি রানীকে পছন্দ করি, আর রানীর ক্ষতি করতে চায় এমন কাউকে আমি কখনো সাপোর্ট করব না। সে জাংইয়নের সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে যায়। অন্যদিকে সোয়ং একা বসে ভাবতে থাকে যে গোপন ফাইলটি কি আমার রুমে রেখেছিল, আমাকে এটা সত্য বের করতেই হবে। অন্যদিকে সোয়ং এর বাবা এক কর্মচারীর কাছ থেকে জানতে পারে যে সোয়ং আর চিওল তাদের বাড়িতে থাকার সময় হুয়াজিন সেখানে এসেছিল। পরদিন সোয়ং এর বাবা তার সাথে দেখা করতে এলে গোপন ফাইলের বিষয়ে জানায় যে এতে সব মন্ত্রের কালো রহস্য লেখা আছে, আর হুয়াজিন ফাইলটি চুরি করেছে। তার এই কথা শুনে সোয়ং বলে ও এই ব্যাপার, এখন আমি সবাইকে দেখাবো যে তারা কার সাথে শত্রুতা করেছে। সে গ্র্যান্ড কুইনের জন্য একটি ঠান্ডা পানীয় নিয়ে গিয়ে তাকে সেটা খেতে বলে। গ্র্যান্ড কুইন বিষ ভেবে তা খেতে অস্বীকার করে, আর সোয়ং নিজে সে পানীয়টি খেয়ে ফেলে আর বলে যে প্রতিটি জিনিস নিয়ে যদি এভাবে সন্দেহ করো তবে তোমার জীবন নরক হয়ে উঠবে। এরপর সে জুনিয়র কুইনের সাথে দেখা করতে যায়। জুনিয়র কুইনের ছেলের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে সোয়ং তাকে বলে আমাকে ফাঁসানোর জন্য তুমি এসে গোপন ফাইলটি আমার রুমে রেখেছিলে। যদি ভবিষ্যতে এমন কিছু আর করো তবে আমি তোমার ছেলের ছবি পুড়িয়ে ফেলবো, আর তুমি তাকে আর কখনো দেখতে পাবে না। তার এই কথা শুনে জুনিয়র কুইন ভয় পেয়ে সেখানেই বসে পড়ে। বাইরে দাঁড়িয়ে চিওল এই সবকিছু দেখছিল, আর সে মনে মনে খুব খুশি হয়। এরপর সোয়ং হুয়াজিনের সাথে দেখা করে আর তাকে বলে যে আমি জানি তুমি আমার বাবার বাড়ি থেকে সে গোপন ফাইলটি চুরি করে জুনিয়র কুইনকে দিয়েছিলে, আর সেই আমাকে ফাঁসানোর জন্য ফাইলটি আমার রুমে রেখেছে। তাছাড়া তুমি ভাবছ যে আমি তোমার দাসীকে হত্যা করেছি, আর তুমি খুব ভালো আর আমি খুব খারাপ, তাই তো? কিন্তু বাস্তবে তা একদমই নয়। ভিকটিম শাস্তে শাস্তে তুমি নিজেই খুব খারাপ হয়ে গেছো। হুয়াজিন তার কথাগুলো শুনে কষ্ট পায়, আর সে পুকুরে পড়ে যেতে নিলে সোয়ং তাকে ধরে ফেলে আর বলে আমি যখন তোমার সামনে পুকুরে পড়ে যাচ্ছিলাম তখন তুমিও তো আমাকে বাঁচাতে পারতে, তাই না? কিন্তু তুমি তা করনি। এটাই প্রমাণ করে যে আমি তোমার চেয়ে ভালো, আর রানী হওয়ার জন্য আমিই যোগ্য। অন্যদিকে রাজদরবারে জাংইয়ন পদত্যাগ করে, আর তার জায়গায় কিমকে নিযুক্ত করা হয়। এরপর সোয়ং এক জায়গায় বসে খুব খুশি ছিল। চিওল সেখানে এলে সোয়ং বলে
আমাদের দুজনেরই শত্রু এক, তাই চলো আমরা বন্ধু হয়ে যাই। চিওল তার কথায় রাজি হয়ে যায় আর বলে আজ থেকে আমাদের মধ্যে কোনো নো টাচ থাকছে না। সোয়ং বলে ঠিক আছে। সে চিওলকে জিজ্ঞেস করে এবার বলো তো আমাকে কেন আক্রমণ করেছিলে? চিওল বলে ভেবেছিলাম তুমি আমাদের কথোপকথন শুনে ফেলেছ আর গ্র্যান্ড কুইনের সাথে হাত মিলিয়েছ। সোয়ং বলে বোঝাবুঝির বলে এসব হয়েছে। আমি মরতে ভয় পাই না, যখন মরবো হাসতে হাসতে মরবো, আর কারো চাপে থাকবো না। তার এই কথা শুনে চিওল ছোটবেলা সেই মেয়েটির কথা মনে করে ফেলে যে কুয়া থেকে তাকে বাঁচানোর সময় এই একই কথা বলেছিল। এদিকে কিম গ্র্যান্ড কুইনের সাথে দেখা করে জানায় যে সে সোয়ং এর রুমে ফাইলটি পাওয়া গেছে। মানে সে প্রতারণা করছে তা নয়, আসলে হুয়াজিন ও জুনিয়র কুইন তাকে ধোকা দিচ্ছে। জুনিয়র কুইনই তাকে ফাঁসানোর জন্য ফাইলটি রানীর রুমে রেখেছিল। এদিকে চিওল হুয়াজিনকে গিয়ে বলে পানিতে পাওয়া লাশটি তোমার দাসীর ছিল না, জুনিয়র কুইন তোমাকে বিভ্রান্ত করতে ওটা করেছিল। ইয়ংও তাদের কথা শুনছিল আর তার মনে পড়ে যায় সে হুয়াজিনকে ফাইলটি জুনিয়র কুইনের হাতে দিতে দেখেছিল। পরের সিনে হুয়াজিন রাগে তীর ধনুক নিয়ে অনুশীলন করে। তখন ইয়ং এসে তাকে বলে আমি তোমার সেই দাসীকে খুঁজে পেয়েছি, সেই তোমার দাসের জিনিসপত্র বাজারে বিক্রি করেছিল আর ওই লাশটিও সেই পানিতে রেখেছিল। লাশটি তোমার দাসীর নয়, সেটি অন্য কারো ছিল। আমার মনে হয় তোমার দাসী এখনো বেঁচে আছে, তাই এই নিয়ে আর দুশ্চিন্তা করো না। এরপর সে হুয়াজিনকে জিজ্ঞেস করে সেদিন রাতে তুমি সেই গোপন ফাইলটি জুনিয়র কুইনকে দিয়েছিলে তাই না? এই কথা শুনে হুয়াজিন বলে তুমি আমাকে ফাইলটি তাকে দিতে দেখেছ? ইয়ং বলে হ্যাঁ, কিন্তু তুমি যদি বলো তবে আমি কাউকে এই বিষয়ে কথা বলবো না। আর প্রত্যেক মানুষই কিছুদিন ভুল পথে চলে, তুমি চাইলে এখনো ফিরে আসতে পারো। পরের সিনে সোয়ং চিওলের জন্য রামেন তৈরি করে আর তাকে সেটা খেতে দেয়। চিওল জিজ্ঞেস করে রামেন কি? সোয়ং বলে একবার খেয়ে তো দেখো, তোমার খুব ভালো লাগবে। তারপর সে রামেনের বাটিটি একটি বইয়ের উপর রাখে। এটি দেখে চিওল তাকে বইটি থেকে বাটিটি সরিয়ে নিতে বলে। সোয়ং দ্রুত সেটি বইটি থেকে সরিয়ে নেয় আর বইটির দিকে তাকিয়ে বলে এই বই? চিওল জিজ্ঞেস করে তুমি কি এই বইটি চেনো? সোয়ং বলে হ্যাঁ, এটি আমার মায়ের প্রিয় বই। চিওল জিজ্ঞেস করে এই বইটি কি তোমার? সোয়ং বলে হ্যাঁ, এটি আমার বই। চিওল বলে তাহলে তুমি সেই মেয়ে যে আমাকে ছোটবেলায় কুয়া থেকে বাঁচিয়েছিলে? সোয়ং বলে হ্যাঁ, আমি সেই মেয়ে যে তোমাকে ছোটবেলায় কুয়া থেকে বাঁচিয়েছিলাম। তার এই কথা শুনে চিওল একদম অবাক হয়ে যায়। পরদিন সোয়ং তার বাবার সাথে দেখা করতে যায় আর তাকে সেই গোপন ফাইলটি পুনরায় লিখে দিতে বলে। তার বাবা ফাইলটি পুনরায় লিখে তাকে দেয়। তারপর সোয়ং সেটি চিওলকে দেয় আর বলে আমি আমার বাবাকে দিয়ে এটি পুনরায় লিখিয়েছি। তার বাবা যতটুকু মনে রাখতে পেরেছিল সে ততটুকুই লিখেছে। এটা দেখে চিওল বলে তোমার বাবা সত্যিই খুব ভালো কাজ করেছে। তারপর তারা ফাইলটি দেখে আর জানতে পারে যে এখানকার অর্ধেকের বেশি মন্ত্রী দুর্নীতিবাজ। পরের সিনে সোয়ং কিছু মন্ত্রীকে ডেকে বলে যে রাজার কাছে তোমাদের সব অন্ধকার গোপন তথ্যের ফাইল আছে, সে যখন ইচ্ছা তোমাদের পথ থেকে সরিয়ে দিতে পারে। তাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা এখন তোমাদের অপকর্ম বন্ধ করো। সোয়ং তার কথা দিয়ে তাদের খুব ভয় দেখিয়ে দেয়। তারপর হুয়াজিন চিওলের সাথে দেখা করতে আসে আর চিওল তাকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে মিথ্যে বলেছিলে যে তুমি আমাকে কুয়া থেকে বাঁচিয়েছ? এর জবাবে হুয়াজিন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর রাতে চিওল আর সোয়ং একসাথে থাকে আর এখানে সোয়ং তাকে ভবিষ্যতের কিছু বিষয়ের কথা বলে। চিওল তার কথাগুলো খুব শান্তভাবে শুনে। তারপর তারা দুজনেই সেখানে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে হুয়াজিন ফিরে আসে আর তাদের এভাবে একসাথে ঘুমিয়ে থাকতে দেখে তার খুব খারাপ লাগছিল। পরদিন হুয়াজিন চিওলের সাথে দেখা করতে আসে আর তাকে সবকিছু বলে দেয় যে সে তাকে কুয়া থেকে বাঁচায়নি আর সেই গোপন ফাইলটি রানীর বাপের বাড়ি থেকে সেই চুরি করেছিল আর সেই সেটি জুনিয়র কুইনকে দিয়েছে। তার এই সব কথা শুনে চিওল অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কেন এসব করেছ? হুয়াজিন বলে কারণ আমি তোমাকে পছন্দ করি আর আমার মনে হয়েছিল যে রানী তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে, এজন্যই আমি তাকে ধ্বংস করার জন্য এসব করেছিলাম। চিওল বলে এতে আমারই দোষ, আমি তোমার খেয়াল রাখতে পারিনি, সেজন্যই তুমি এসব করেছ। হুয়াজিন বলে না, আমি এসব ইচ্ছাকৃতভাবেই করেছিলাম। তারপর চিওল বইটিতে সোয়ং এর নাম পুনরায় লিখে আর বইটি তাকে ফেরত দিয়ে বলে তুমি বলেছিলে যখন আমার বেঁচে থাকতে ইচ্ছে করবে তখন যেন আমি এই বইটি তোমাকে ফেরত দেই। আজ আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে আর তা তোমার সাথেই, আর আমি এই বইটি তোমাকেই ফেরত দিচ্ছি। তারপর সোয়ং, চিওল আর ইয়ং আর হং সবাই একসাথে থাকে। সোয়ং তাদের নতুন ধরনের বন্দুক আর বুলেট প্রুফ জ্যাকেট সম্পর্কে বলে। এরপর কিম হোয়ান নামক এক ছেলে সেখানে আসে। এখানে তাদের কথোপকথনের সময় সোয়ং আর কিম হোয়ান বন্ধু হয়ে যায়। কিম হোয়ান সোয়ংকে জড়িয়ে ধরে, চিওল তাকে এমনটা করতে নিষেধ করে। তারপর তারা সেখানে তাস খেলতে শুরু করে। খেলার সময় কিম হোয়ান আবার সোয়ংকে জড়িয়ে ধরে। এটা দেখে চিওলের খারাপ লাগতে থাকে আর সে তাদের মাঝখানে গিয়ে বসে পড়ে। পরের সিনে দেখা যায় যে সোয়ং আর চিওল একসাথে আছে আর চিওল তাকে কিস করতে গেলে সোয়ং মনে মনে ভাবে যে না, এমনটা করো না। হঠাৎ সোয়ং এর বমি বমি ভাব হতে থাকে। সে চিওলকে বলে আমি ইচ্ছে করে এমনটা করছি না, সকাল থেকে আমার শরীর খারাপ লাগছে
তখন রাজবৈদ্য এসে পরীক্ষা করে জানায় যে রানী প্রেগনেন্ট। সবাই খবরটি জেনে খুব খুশি হয়ে নাচানাচি শুরু করে দেয়, কিন্তু সোয়ং এটা শুনে তো খুব কষ্ট পায়। সে বুঝতে পারছিল না যে কিভাবে কি হয়ে গেছে। সবাই তাকে অভিনন্দন জানায়। সে সবাইকে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। জিওল জিজ্ঞেস করে যে সে কেন এত রেগে আছে। কোর্টলেডি জয় বলে যে আমার মনে হয় না যে সে রেগে আছে, এটাই হয়তো তার খুশি হওয়ার ভঙ্গি। ভেতরে সোয়ং প্রেগনেন্ট হয়ে খুব দুঃখিত ছিল। এদিকে হোয়াজিন তার হেয়ার পিনটি জুনিয়র কুইনকে ফেরত দিয়ে দেয় আর বলে যে আমি জানতে পেরেছি যে তুমি আমাকে ব্যবহার করছিলে, কিন্তু এখন থেকে তুমি আর আমাকে ব্যবহার করতে পারবে না। গ্র্যান্ড কুইন রানীর প্রেগনেন্ট হওয়ার খবর পেয়ে অবাক হয়ে যায়। প্রাসাদে একটি বিশেষ ড্রাম বাজানো হয়, যা দিয়ে সবাইকে জানানো হয় যে রানী প্রেগনেন্ট। এটা জেনে কিম খুব রেগে যায়। গ্র্যান্ড কুইন আর জুনিয়র কুইন সোয়ং এর সাথে দেখা করতে আসে আর পরোক্ষভাবে হুমকি দেয় যেটি রাজকীয় সন্তান, তাই যেন এর কোনো ক্ষতি না করা হয়। তাদের কথা শুনে সোয়ং এর বমি আসে আর সে বলে আপনাদের কথা মতোই সবকিছু হবে। এরপর জিওল ঘোড়ায় চড়ছিল আর সোয়ং তাকে বলে আমি এখানে চিন্তিত আর তুমি ঘোড়ায় চড়ছ। জিওল বলে এসো তুমি আমার সাথে চড়ো। সে সোয়ংকে নিজের সাথে বসিয়ে ঘোড়ায় চড়ে। তারা এমন এক জায়গায় যায় যেখানে সোয়ং এখনো দুঃখিত ছিল। জিওল বলে আগামীতে আমাদের সন্তান রাজা হবে। তার এই কথা শুনে সোয়ং ভাবতে থাকে সে যদি রাজা হয় তবে আমার ক্ষমতা অনেক বেড়ে যাবে। এটা ভেবে সে খুব খুশি হয়। অন্যদিকে দেখা যায় যে জুনিয়র কুইন প্রাসাদে গুজব ছড়িয়ে দেয় যে রানীর গর্ভের সন্তান রাজার নয়, সেটা কিমের সন্তান। জিওল এই খবর জানতে পারে আর সে সোয়ং এর কাছে এসে বলে প্রাসাদে গুজব ছড়িয়েছে যে এই সন্তান আমার নয়, এর জন্য তোমাকে রানীর পদ থেকে সরিয়ে দিতে হবে। এই গুজব ভুল প্রমাণ করতে সোয়ং তৎক্ষণাৎ কিছু চাকর বাকর আর পরিচারিকার সামনে জিওলের সাথে রোমান্টিক ভঙ্গি করতে শুরু করে, যা তারা সবাই দেখছিল। এরপর হোয়াজিন এই মিথ্যে গুজব ছড়ানোর জন্য জুনিয়র কুইনকে বকা দেয়। এরপর হোয়াজিন জিওলের সাথে দেখা করে বলে আমি উপপত্নীর পদ ছেড়ে ফিরে যেতে চাই। জিওল তাকে যাওয়ার অনুমতি দেয়। হোয়াজিন চলে যাওয়ার সময় ইয়ং এর সাথে দেখা হয় তার। হোয়াজিন বলে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু এখন আমি চলে যাচ্ছি, তাই তোমার ওই ভালোবাসা ভুলে যাওয়া উচিত। সোয়ং এটা জানতে পেরে হোয়াজিনের জন্য তার খুব খারাপ লাগে। এরপর জুনিয়র কুইন গ্র্যান্ড কুইনকে গুজবটির কথা জানায়। গ্র্যান্ড কুইন এটা শুনে অবাক হয়ে যায়। তারপর সে কিমকে ডেকে গুজবটি সম্পর্কে বলে আর তাকে রানীকে হত্যা করতে বলে। কিম বলে যেটা সত্য নয়। গ্র্যান্ড কুইন বলে কে বিশ্বাস করবে, মানুষ রানীর ব্যাপারে ভুলই ভাববে, তাই এখন রানীর মৃত্যু প্রয়োজন। এরপর কিম জিওলের সাথে দেখা করে বলে যে গুজবগুলোর কারণে গ্র্যান্ড কুইন রানীকে মেরে ফেলতে যাচ্ছে। এটি এড়ানোর একটি উপায় আছে, আপনি যদি ডোগেনদের আক্রমণ করতে যান তবে সবার মনোযোগ আপনার দিকে চলে যাবে যে রাজা ডোগেনদের মারতে গিয়েছে, আর তারা এই গুজবটি ভুলে যাবে। রানী ও তার সন্তানকে বাঁচানোর এটাই একমাত্র পথ। এখানে বলে রাখি ডোগেনদের লোকজন সরকারের কিছু নিয়ম মানে না আর তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। জিওল তার কথায় রাজি হয়। এরপর সে সোয়ং এর সাথে দেখা করতে যায়, যে বসে বসেই ঘুমাচ্ছিল। জিওল তাকে ঠিকমতো শুইয়ে দেয়। পরদিন সকালে জিওল গ্র্যান্ড কুইনের কাছে গিয়ে বলে আমি ডোগেনদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, তাই আমি ফিরে না আসা পর্যন্ত আপনি সরকার, রানী আর আমাদের সন্তানদের দেখাশোনা করবেন। জিওল যাওয়ার সময় ইয়ং বলে যেও না, এটি একটি ফাঁদ হতে পারে। জিওল বলে রানী আর আমাদের সন্তানকে বাঁচানোর জন্য আমাকে যেতেই হবে। সোয়ং ঘুম থেকে উঠে হংয়ের কাছ থেকে জানতে পারে যে জিওল ডোগেনদের সাথে লড়াই করতে যাচ্ছে। সে তাকে থামানোর জন্য পেছন পেছন দৌড়ায় আর তাকে ডাকতে থাকে, কিন্তু জিওল আর তার দিকে ফিরে তাকায় না, সে চলে যায়। এক পর্যায়ে জিওল বুঝতে পারে যে তারা ভুল পথে যাচ্ছে, তাই সে সৈন্যদের অন্য পথ নিতে বলে, কিন্তু সৈন্যরা জিওলের দিকে তাদের তলোয়ার তাক করে। তখন কিম সেখানে আসে আর জিওল আর কিমের মধ্যে এক ভয়াবহ লড়াই শুরু হয়, যাতে জিওল বেশ আহত হয়। কোনো উপায় না দেখে সে সেখান থেকে দৌড়ে পালায়। কিম তখনও তার পিছুই নেয়। জিওল একটি খাদের কিনারায় এসে থামে। কিম বলে এখন তুমি আত্মসমর্পণ করো, কিন্তু জিওল আত্মসমর্পণ না করে খাদের নিচে ঝাঁপ দেয়। কিম সামনে এসে নিচে তাকালে দেখে যে জিওল পানিতে ঝাঁপ দিয়েছে। এরপর সোয়ং এর সিন দেখানো হয় যে জিওলকে খুব মিস করছিল। ঠিক তখনই কিম তার সাথে দেখা করতে আসে। সোয়ং জিওলের বিষয়ে জানতে চাইলে কিম বলে যে সে এখন সম্পূর্ণ ঠিক আছে। সোয়ং তখন তার পোশাকে রক্তের দাগ দেখে জিজ্ঞেস করে যে তোমার গায়ে রক্ত কি করে। কিম তখন বলে যে অনুশীলনের সময় সে আহত হয়েছে। অন্যদিকে দেখা যায় যে গ্র্যান্ড কুইন সেই সব মন্ত্রীদের পুনরায় পদে বহাল করে যাদের জিওল বরখাস্ত করেছিল, আর একই সাথে সে ইয়ংকেও তার পদ থেকে সরিয়ে দেয়। এদিকে কিমের সৈন্যরা সেই খাদের কাছে জিওলকে খুঁজতে থাকে। তারা খাদের কাছে পানিতে জিওলের কাপড় খুঁজে পায়। কিমের কাছ থেকে গ্র্যান্ড কুইন জানতে পারে যে জিওলের লাশ এখনো পাওয়া যায়নি। এই কথা শুনে গ্র্যান্ড কুইন বলে যে তারা আর অপেক্ষা করতে পারবে না, তারা রাজার মৃত্যুর ঘোষণা দিতে চাচ্ছে আর নতুন রাজা নির্বাচন করবে, তাই সে কিমকে দ্রুত রাজার লাশ খুঁজে বের করতে বলে। এদিকে কোর্টলেডি জয় তাদের এই কথাগুলো আড়ি পেতে শুনে ফেলে আর সে সোয়ংকে গিয়ে সবকিছু বলে দেয়। খবরটি শুনে সোয়ং একেবারে অবাক হয়ে যায়। এরপর রাজকীয় বিশেষ সংকেত বাজিয়ে সবাইকে রাজার মৃত্যুর খবর জানানো হয়
আর নতুন রাজা নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। হুয়াজিন এই খবর পেয়ে জিওলের জন্য খুব খারাপ ফিল করতে থাকে। সোয়ং ও জিওলের জন্য খুব কষ্ট পাচ্ছিল। গ্র্যান্ড কুইন কিমের কাছ থেকে জানতে পারে যে জিওলের লাশ এখনো পাওয়া যায়নি। তাই গ্র্যান্ড কুইন তাকে বলে যে জিওলের লাশ না পাওয়া পর্যন্ত একটি নকল লাশ সেখানে রাখতে। কিম এই বৌদ্ধটিকে ভালো বলে মনে করে আর একই সাথে পরামর্শ দেয় যে নতুন রাজা অভিষেক না হওয়া পর্যন্ত প্রাসাদের গেটগুলো বন্ধ রাখতে হবে, যাতে জিওল জীবিত থাকলেও সে আর ফিরে আসতে না পারে আর বাইরেই তাকে মেরে ফেলা সহজ হবে। গ্র্যান্ড কুইন তাকে এই কাজ করার অনুমতি দেয়। এরপর ইয়ং সোয়ংকে হত্যা করতে আসে। ঠিক তখনই কিম তাকে ধরতে সেখানে চলে আসে। ইয়ং কিমকে বলে, আমি জানি যে রানী আর তোমরা ষড়যন্ত্র করে রাজাকে হত্যা করেছ। কিম বলে, আমরা এমন কিছুই করিনি, ডোগেনদের লোকজনই রাজাকে হত্যা করেছে। এরপর ইয়ং যখন রানীকে হত্যা করতে যায় তখন কোটলেডি চয় আর ইয়ান তাকে সন্তানের দোহাই দিয়ে রানীকে হত্যা না করার জন্য অনুনয় বিনয় করে। এই কথা শুনে ইয়ং তলোয়ার ফেলে দেয় আর কিমের লোকজন তাকে ধরে জেলে নিয়ে যায়। সে চলে যাওয়ার পর সোয়ং কিমের কাপড়ে থাকা রক্তের দাগটির কথা মনে করে আর কিমের উপর তার সন্দেহ হতে শুরু করে। সে কিমকে এই বিষয়ে জিজ্ঞেস করলে কিম বলে, ইয়ং ভুল বুঝছে, সে কোনো কারণ ছাড়াই আমাকে দোষারোপ করছে। রাজাকে ডোকেনদের লোকেরা হত্যা করেছে। এরপর কিমের সৈন্যরা হংকেও ধরে ফেলে। সোয়ং জিওলের লাশ দেখতে গেলে দাসীরা তাকে জানায় যে রাজার মুখমণ্ডল সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। তার এই কথা শুনে সোয়ং লাশটির শরীর স্পর্শ করে বুঝতে পারে যে এটি জিওলের লাশ নয়। সে তখন কোটলেডি চয় আর ইয়নকে এই কথা বললে তারা বিষয়টি জেনে অবাক হয়ে যায়। কোটলেডি চয় সোয়ংকে জানায় যে নতুন রাজা নির্বাচন করা হচ্ছে। এই কথা শুনে সোয়ং বলে তার আগেই জিওলকে খুঁজে বের করতে হবে। এদিকে গ্র্যান্ড কুইন 12 বছর বয়সে এক ছেলেকে নতুন রাজা করার সিদ্ধান্ত নেয়। রাতে সোয়ং কোটলেডি চয় আর ইয়নকে ঘুমিয়ে থাকার ভান করে বোকা বানায়। তারা চলে গেলে সোয়ং ছদ্মবেশ ধারণ করে জিওলকে খুঁজতে প্রাসাদ থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই কিমের সাথে তার দেখা হয় আর কিম তাকে বাধা দেয়। সোয়ং বলে, আমি জানি তুমি জিওলের সাথে কি করেছ, তুমি কিভাবে এমনটা করতে পারলে। তুমি বলেছিলে যে আমাকে তুমি ভালোবাসো, কিন্তু তুমি বুঝতে পারোনি যে আমি অন্য কেউ। তোমার সেই সোয়ং এখন মৃত। তুমি যদি আমাকে বাধা দাও তবে আমি তোমাকে তীর মারব। কিম তখন বলে, তুমি সেটা করতে পারবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। এতদিন রাজার জন্যই তুমি আমার থেকে দূরে ছিলে, এখন রাজা নেই, এখন তুমি আমাকে ভালোবাসতে পারো। তার এই কথা শুনে সোয়ং মাটিতে তীর ছুঁড়ে মারে আর বলে, দেখলে তো আমি তোমার সেই সোয়ং নই, যদি হতাম তবে তোমাকে এভাবে তীর মারতাম না। এরপর সে কিমকে অন্য একটি তীর দেখিয়ে ভয় দেখাতে গেলে ভুলবশত সেটি কিমের গায়ে লেগে যায়। এটা দেখে সোয়ং বলে, আমি তোমাকে মারতে চাইনি। এই বলে সে সেখান থেকে দৌড়ে পালায়। কিম সোয়ং এর উপর ভীষণ রেগে যায়। সোয়ং বাহিরে এসে কোটলেডি চয় আর ইয়নকে পায়। তারা বলে, আমরা জানতাম যে তুমি রাজাকে খুঁজতে যাবে, তাই আমরাও তোমার সাথে যাব। সোয়ং তাদের সাথে নিয়ে জিওলকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে জাংয়ন ফিরে আসে আর গ্র্যান্ড কুইনের সাথে সোয়ং এর প্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে কথা বলে আর সোয়ংকে মেরে ফেলার প্ল্যান করে। এদিকে দেখা যায় যে জিওলকে ডোগেনদের লোকরা খুঁজে পেয়েছে আর তারাই তাকে আশ্রয় দেয়। অন্যদিকে কিম জাংয়নের সাথে দেখা করে বলে যে এখন তারা রাজা আর রানীকে মেরে ফেলবে। কিম তাদের মারতে যাওয়ার সময় কিম হোয়ান তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিম কোনো কথা না শুনে রাগান্বিত হয়ে বেরিয়ে যায়। জঙ্গলে 3 জন মিলে জিওলকে খুঁজছিল। এমন সময় কোটলেডি চয় কিমের সৈন্যদের আসতে দেখে ইয়ন আর সোয়ংকে এগিয়ে যেতে বলে। সে সৈন্যদের আটকানোর চেষ্টা করলে তারা তাকে তলোয়ার দিয়ে আঘাত করে। এতে সে নিচে পড়ে যায় আর প্রচন্ড আহত হয়। অন্যদিকে ইয়ন সোয়ংকে নিয়ে এক জায়গায় লুকিয়ে রাখে। এরপর ইয়ন নিজের শরীরে কাপড় জড়িয়ে সৈন্যদের বিভ্রান্ত করার জন্য দৌড়ে পালায়। ফলে সৈন্যরা তাকে ফলো করতে থাকে। কিম সোয়ং এর কাছে আসে তাকে মারার জন্য। তাকে দেখে সোয়ং দৌড়ে পালায় আর খাদের কিনারে এসে থমকে দাঁড়ায়। কিম তাকে ফলো করে তার গলা চেপে ধরে আর বলে, তুমি কে? সোয়ং এর সাথে কি করেছো তুমি? সোয়ং তাকে সব খুলে বলতে শুরু করে, কিন্তু কিম তার কথা বিশ্বাস না করে তাকে মারধর করতে শুরু করে। এরপর তার সোয়ং এর কথাগুলো মনে পড়ে আর সে তাকে ছেড়ে দেয়। বং অর্থাৎ যে এখন সোয়ং এর শরীরে আছে সে তাকে সবকিছু খুলে বলে। এরপর সৈন্যরা তাকে মারতে এলে কিম তাদের মানা করে। তখন কিমের এক সঙ্গী বলে, কিম তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই এখন থেকে সবাই আমার নির্দেশ মানবে আর তাদের হত্যা করবে। তারা এগিয়ে এলে কিম সোয়ংকে নিয়ে দৌড়ে পালায়। দৌড়ানোর সময় তাদের সাথে সে মুখোশধারী লোকটির দেখা হয় আর সে তাদের উপর আক্রমণ করে। কিম সোয়ংকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। আর মুখোশধারী লোকটির সাথে নিজে লড়াই করতে শুরু করে, কিন্তু মুখোশধারী লোকটি কিমের চেয়ে বেশি শক্তিশালী ছিল, তাই সে কিমকে মেরে ফেলে। মৃত্যুর শেষ মুহূর্তগুলোতেও কিম সোয়ং এর কথা মনে করছিল। এদিকে সোয়ং এক জায়গায় বসে কোটলেডি চয়, ইয়ন আর কিমের কথা ভেবে কাঁদতে থাকে, কারণ তার মতে সেই 3 জনকেই হারিয়েছে। ঠিক তখনই জিওল সেখানে আসে। তাকে দেখে সোয়ং তাকে জড়িয়ে ধরে। সে জীবিত আছে ভেবে সে খুব খুশি হয়
আর তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করতে থাকে। এরপর সে চিওলকে কিম, কোর্টলেডি চয় আর ইয়ন সম্পর্কে বলে। চিওল তাকে বলে, তুমি চিন্তা করো না, কোর্টলেডি চয় আর ইয়ন এখন সম্পূর্ণ সুস্থ আছে। এরপর সোয়ং তাদের দুজনকে সুস্থ দেখতে পেয়ে খুব খুশি হয়। এদিকে মুখোশধারী লোকটি ফিরে এসে জাংইয়নকে জানায় যে তারা ডোগেনদের দ্বারা আক্রান্ত হয়েছিল আর রাজার সাথে তাদের লড়াই হয়। এই কথা শুনে জায়ন কিছু একটা চিন্তা করে। এখানে রাজকীয় বাবুর্চি সব জানতে পেরে রানীকে খুঁজতে বের হয়। পরদিন সোয়ন ডোগেনদের সাথে দেখা করে আর তাদের দেখে সে খুশি হয়। এখানে জানা যায় যে এই মানুষগুলো এখন ডোগেনদের সাথে যোগ দিয়েছে। এরপর ডোগেনদের রাজা চিওল আর সোয়ং সবাই মিলে প্রাসাদে আক্রমণের প্ল্যান করে। ঠিক তখনই রাজকীয় বাবুর্চি সেখানে এসে জানায় যে আজই নতুন রাজাকে তার পদে বসানো হবে আর নতুন রাজা দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্রাসাদের সব গেট বন্ধ রাখা হয়েছে, ভেতরে কেউ ঢুকতে পারবে না। চিওল বলে, প্রাসাদে ঢোকার নিশ্চয়ই কোনো উপায় আছে। রাজকীয় বাবুর্চি জানায় যে প্রাসাদে খাবার সরবরাহকারী পালকিগুলো সব চেক করা হয়, তবে প্রধান পরিচালকের একটি পালকি চেক করা হয় না, কারণ তারা সেটি অবৈধ জিনিস আনা নেওয়ার কাজে ব্যবহার করে। চিওল এই বুদ্ধিটি পছন্দ করে। এরপর চিওল আর সোয়ং পালকির পরিচালকের কাছে গিয়ে বলে, এই বিষয়ে কেউ জানতে পারলে আমরা তোমাকে হত্যা করব। এরপর তারা দুজনে পালকির ভেতরে শুয়ে পড়ে। এদিকে এক সৈন্য ইয়ং আর হং এর কাছে এসে বলে যে নতুন রাজা দায়িত্ব নেওয়ার সাথে সাথেই তোমাদের দুজনকে হত্যা করা হবে, কারণ চিওলের কোনো বন্ধুকে বাঁচিয়ে রাখা হবে না। অন্যদিকে চিওল আর সোয়ং পালকির ভেতর শুয়ে প্রাসাদের ভেতরে আসে, কিন্তু জায়ং দেখে যে পরিচালক পালকিটি চেক করছে না, তাই সে নিজেই তো পরীক্ষা করতে আসে। সে উপর থেকে পালকিটি চেক করে চলে যায়। সে চলে যাওয়ার পর চিওল পালকি থেকে বেরিয়ে প্রধান পরিচালককে হত্যা করে বলে তাহলে এই লোকটাই সব অপকর্ম করে। এরপর তারা দুজনে পোশাক বদলে বেরিয়ে আসে আর সৈন্যরা তাদের আক্রমণ করে তারা দুজনে মিলে লড়াই শুরু করে দেয়। এদিকে সেই বাচ্চাটিকে রাজা বানানোর আচার শুরু হয়ে যায়, কিন্তু সেই আচারের জন্য প্রয়োজনীয় রাজকীয় সিলমোহরটি পাওয়া যাচ্ছিল না। সবাই এতে চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে কিম হোয়ান সেই রাজকীয় সিলমোহরটি নিয়ে ইয়ং আর হং এর কাছে গিয়ে বলে, রানী আমাকে এটি চুরি করতে বলেছিল। তারা দুজনে এটি দেখে একদম অবাক হয়ে যায়। তারপর কোর্টলেডি চয় আর ইয়ন প্রাসাদে বোমা নিক্ষেপ করে। সৈন্যরেতে অবাক হয়, কিন্তু বোমাগুলো বিস্ফোরিত হওয়ার বদলে সেখান থেকে ধোঁয়া তৈরি করে। এরপর ডোনদের লোকজন রাজপ্রাসাদে প্রবেশ করে সৈন্যদের হত্যা করতে শুরু করে আর তারা ইয়ং আর হংকেও জেল থেকে মুক্ত করে। অন্যদিকে চিওল আর সোয়ং যখন রাজদরবারের দিকে যাচ্ছিল তখন সেই মুখোশধারী লোকটি তাদের দিকে গুলি চালায়। এর ফলে তারা দুজনেই সেখানে পড়ে যায়। হং মুখোশধারী লোকটিকে দেখতে পায় আর তার পিছু ধাওয়া করে সে। এদিকে বংয়ের আত্মা ফিরে যেতে শুরু করলে সে বলে যে না, এখনো যেও না তুমি, কিন্তু আত্মা ফিরে যায়। এরপর বর্তমান পৃথিবীতে দেখানো হয় যে বং যখন হাসপাতালে জ্ঞান ফিরে পায় সে ভাবতে থাকে যে চিওলের কি হয়েছে। সে পাশে বসে থাকা পুলিশ অফিসারদের ফোনটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই পুলিশটি জেগে যায়। এটা দেখে বং সেখান থেকে দৌড়ে পালায়। পুলিশরাও তাকে ধরার জন্য তার পিছু নেয়। তাকে এইভাবে দৌড়াতে দেখে পুলিশরা বলে ওঠে কেউ বিশ্বাসই করবে না যে সে এতদিন ধরে কোমায় ছিল। এরপর বং দৌড়ে লাইব্রেরিতে গিয়ে একটি বইয়ে চিওল সম্পর্কে পড়তে থাকে। সেখানে দেখানো হয় যে চিওল আর সোয়ং এর কিছুই হয়নি, কারণ তারা তখন বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। ঠিক তখনই জাংইয়ন সেখানে আসে। চিওল আর জাংইয়নের মধ্যে লড়াই শুরু হয়, যেখানে চিওল জাংইয়নকে নিচে ফেলে দিয়ে তার গলায় তলোয়ার ঠেকায়, কিন্তু তাকে হত্যা না করে তার মুকুটটি ছুঁড়ে ফেলে দেয়। জাংইয়ন তখন বলে, আমাকে মেরে ফেলো, তুমি আমাকে মেরে ফেলো। চিওল বলে, না, এখন থেকে তোমাকে অপমান নিয়ে বাঁচতে হবে, কারণ মৃত্যু তোমার জন্য খুবই সহজ শাস্তি। এই বলে সে সেখান থেকে চলে যায় আর জাংইয়ন চিৎকার করতে থাকে। এদিকে ইয়ং আর হং মুখোশধারী লোকটিকে ঘিরে ফেলে আর তাকে মেরে ফেলে। তারপর চিওল ভেতরে প্রবেশ করলে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। চিওল যে ছেলেটিকে নতুন রাজা বানানোর কথা ছিল তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। পরের সিনে চিওল সব দুর্নীতিপরায়ণ মন্ত্রীকে বরখাস্ত করে তাদের জায়গায় নতুন লোক নিয়োগের নির্দেশ দেয়। এদিকে জাংইয়ন চলে যাওয়ার সময় মানুষ তার দিকে জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে। গ্র্যান্ড কুইন আর জুনিয়র কুইনকে একটি দূরবর্তী প্রাসাদে পাঠানো হয়, যা তাদের দুজনকে খুব কষ্ট দিচ্ছিল। অন্যদিকে ইয়ং হুয়াজিনের সাথে দেখা করে বলে, তুমি তোমাকে ভুলে যেতে বলেছিলে, কিন্তু আমি তা পারবো না, তুমি কি আমাকে বিয়ে করবে? তার এই কথা শুনে হুয়াজিন বলে হ্যাঁ, আর এই উত্তরে ইয়ং খুব খুশি হয়। সিন এখান থেকে আবার বর্তমান পৃথিবীতে বং এর কাছে চলে আসে। এখানে বং যখন বইটি পড়ছিল তখন পুলিশরা সেখানে চলে আসে। পুলিশদের দেখা মাত্রই বং আবারও দৌড়াতে শুরু করে। তখন পুলিশরা তাকে ডেকে বলে, তুমি তো কিছুই করনি, তবে কেন দৌড়াচ্ছ তুমি? পুলিশরা তাকে জানায় যে আমরা রান্নাঘরে সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি যে ডিরেক্টর হানি কাজটি করেছে, তাই তাকে গ্রেফতার করা হয়েছে, আর আমরা তোমার সুরক্ষার জন্য তোমার সাথেই ছিলাম। তার এই কথা শুনে বং স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্যদিকে চিওল আর সোয়ংকে দেখানো হয় তারা যে যার কাজে ব্যস্ত থাকলেও তাদের কাজে মন ছিল না। তারা পুকুর পাড়ে দেখা করে আর একে অপরকে দেখে খুব খুশি হয়ে জড়িয়ে ধরে। আর এই সুন্দর সিনের মধ্যেই এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।
তো এই ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তো কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।